একটি জনমানবহীন পাহাড়ি গ্রামে হঠাৎ একটি ছোট কাঠের বাড়ি দেখা গেল। ভেতরের শিক্ষকেরা শুধু সমসাময়িক কনফুসীয় পণ্ডিতই নন, এমনকি সেই বৃদ্ধ দ্বারক্ষক ও সমগ্র মহাদেশ জুড়ে সুপরিচিত এক তরবারি সাধু। এর একমাত্র কারণ হলো আমি এক সম্ভ্রান্ত পরিবারের তরুণ কর্তা হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। আমি ভেবেছিলাম সোজা হয়ে শুলে আমি মাটিতে শুয়ে পড়তে পারব, কিন্তু আমার বাবা ভয় পেতেন যে আমি একজন অহংকারী ও কর্তৃত্বপরায়ণ প্লেবর হয়ে উঠব। তাই পুরো পরিবার অশিক্ষিত কৃষক হওয়ার ভান করত। আর এই মামলাটি 18 বছর ধরে চলছে। এই 18 বছরে তারা আমাকে আধ্যাত্মিক অনুশীলনও শেখাননি। এর উদ্দেশ্য কেবল আমাকে সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে সাহায্য করা। 2 দিন আগে পর্যন্ত আমি মুকুট নেওয়ার পর এরপর তারা সমসাময়িক কনফুসীয় ঋষিকে আমন্ত্রণ জানালেন। যখন আমার পরামর্শদাতা এ বিষয়ে অজ্ঞাত থেকে আমি স্কুলে যাচ্ছিলাম, কিন্তু যা কেউ জানত না তা হলো, যখন আমার বয়স 10 বছর ছিল তখন আমার পূর্বজন্মের কথা মনে পড়েছিল। অতিরিক্ত একটি জীবনকালের অভিজ্ঞতা ও জ্ঞান থাকা জীবন পরিবর্তন করা খুবই সহজ। যদিও এই জীবনে আমার পরিবার অত্যন্ত ধনী নয়, কিন্তু আমার বাবা মা খুব ভালো। তারা উচ্চশিক্ষিত নন, নীতি আদর্শ সম্পর্কে তাদের ধারণা খুবই কম, এমনকি তার শরীরও শক্তিশালী ছিল না। কিন্তু তিনি নিজের শিক্ষাকে খুব গুরুত্ব দেন, প্রায়শই একটি ছোট জিনিস। তারা সবাই আমাকে জীবনের প্রতি সঠিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পথ দেখাতে পারেন। বিশেষ করে এবার পুরো গ্রাম সেই বৃদ্ধ পণ্ডিতের কথা জানে। পাশের বাড়িটাই ড্যানো আসার জন্য কান্নাকাটি করছে আর বায়না করছে, কিন্তু তার বাবার পা ভেঙে গিয়েছিল। বরং আমার বাবা মা অত্যন্ত সহায়ক ছিলেন। তারা শুধু তাদের সমস্ত পারিবারিক সম্পত্তি হারায়নি, তারা অনেকক্ষণ ধরে আমার কাছে অনুনয় বিনয় করেছিল। এক গ্রাম্য দম্পতি যারা সারা জীবন পাহাড়ে বসবাস করেছেন, এমন বোঝাপড়া থাকা খুবই বিরল। সংক্ষেপে, আমার বাবা মায়ের প্রচেষ্টা ও প্রত্যাশাকে হতাশ না করার জন্য এই শিক্ষানবিশি অবশ্যই সফল হতে হবে। শীঘ্রই আমি একটি কাঠের বাড়িতে এসে পৌঁছালাম। আমি গভীর শ্বাস নিলাম। ধীরে ধীরে দরজার দিকে হেঁটে যান নম্রভাষী ছেলে সু চাংচিং পড়তে এসেছিলেন। এই মুহূর্তে কাঠের বাড়িতে নীল পোশাক পরা একজন মধ্যবয়সী ব্যক্তি দূর পানে উপরের দিকে তাকিয়েছিলেন, তার ছেলেকে বর করতে। তারা প্রকৃতপক্ষে স্বেচ্ছায় 18 বছরের জন্য তাদের সামন্তরাজ্যের বন্ধনে আবদ্ধ থাকতে দিয়েছিল। সুপরিবারের এই কুলপতি সত্যি অসাধারণ। রসিকলি চিংচেন হেসে মাথা নাড়লেন। সে তো প্রথম থেকেই আসতে চায়নি। স্থানীয় এলাকা ইতিমধ্যে জন্মগ্রহণকারী শিশুদের প্রথম শিক্ষক হন। এটা বেশ ছেলেমানুষই শোনাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত অপর পক্ষটি অতিরিক্ত দিয়ে ফেলেছিল। তবে যদিও সে এসেছিল, কিন্তু তিনি শিক্ষক হিসেবে কেবল তার কর্তব্যই পালন করেছিলেন। তিনি কখনো শিক্ষানবিশ নেওয়ার কথা ভাবেননি। পণ্ডিতদের নিজস্ব গর্ব থাকে। লিচিংচেনের দূরদৃষ্টি বিশ্বে অতুলনীয় ছিল। সমসাময়িক কনফুসীয়বাদ ও তাওবাদের প্রধান ব্যক্তিত্ব হিসেবে তিনি তার সারা জীবনে মাত্র 3 জন শিষ্য গ্রহণ করেছিলেন। আমি বাইরে দাঁড়িয়ে ভেতরে কি ঘটছিল তা শুনছিলাম। সে মনে মনে গোপনে ভাবছিল, প্রাচীনকালে পণ্ডিতদের সামাজিক মর্যাদা নিশ্চয়ই খুব উঁচু ছিল। যদিও তিনি ছিলেন কেবল একজন ব্যর্থ পণ্ডিত, কিন্তু আমার মনে হয় তারা আমার এই সাদাসিধে গেজো অবস্থাকে তুচ্ছ করে দেখে সম্ভবত সে শুধু তার বাবা মায়ের দেওয়া টাকার কারণেই রাজি হয়েছিল। কিন্তু এই পণ্ডিত কি সত্যি আন্তরিকতার সাথে শিক্ষা দিতে পারেন? শেষ পর্যন্ত এটা আমার নিজের উপরই নির্ভর করে। কিন্তু আমার পূর্বজন্মে আমি অন্তত 985 র্যাঙ্কের একটি বিশ্ববিদ্যালয়ের একজন সেরা ছাত্র ছিলাম। একজন ব্যর্থ শিক্ষার্থীকে সাহায্য করতে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক যখন আমি চিন্তায় মগ্ন ছিলাম, আমাদের সামনের দরজাটা খুলে গেল। বাড়িটিতে একজন মধ্যবয়সী পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। শান্ত ও স্থির, একজোড়া গভীর ও উজ্জ্বল চোখ। মনে হয় এটি মানুষের হৃদয়ের গভীরতম প্রদেশে দেখতে পায়। আপনার সাথে আমার দেখা হয়েছে, স্যার। আমি শ্রদ্ধার সাথে মাথা নত করি। সে গোপনে প্রশংসা করল। স্কুলে যাওয়া কারো কাছ থেকে যেমনটা আশা করা যায়, তার চালচলন গ্রামের অন্যদের থেকে স্পষ্টতই আলাদা ছিল। লিচিংচেনও তার সামনে থাকা ছেলেটিকে ভালো করে দেখে নিল। সুপরিবারের 2 তরুণ প্রভুর তুলনা, এটা অনেক বেশি নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে। জু পরিবারের শিক্ষা পদ্ধতি প্রশংসার যোগ্য নয়, কিন্তু ফলাফলটা দেখতে বেশ ভালোই লাগছে। সে না হেসে মাথা নাড়ল। শান্তভাবে ভিতরে আসুন। এই উদাসীন মনোভাব দেখে আমি মনে মনে মুখ বিকৃত করলাম। প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তিরা সবাই অহংকারী। আমাদের গ্রামের মানুষগুলো অন্যরকম। তিনি খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ। বাড়িতে প্রবেশ করা লিচিংচেন একাই কাঠের চেয়ারটায় বসে পড়ল। সে আমার দিকে ফিরেও তাকাল না। তারপর সে বলল, যদিও আমি তোমার বাবার জিনিসপত্র গ্রহণ করেছিলাম গো, কিন্তু তারা তোমাকে শেখাবে কিনা সে বিষয়ে একমত হয়নি। আমি তোমাকে শুধু একটা সুযোগ দিচ্ছি। তারা কি স্থায়ীভাবে থাকতে পারে? এটা আপনার নিজের উপরও নির্ভর করে। যদি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারো, তাহলে চলো আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাই। এই কথাগুলো বলার সময় লিচিংচেনও কিছুটা অসহায় বোধ করলেন। সে কোনো ঝামেলা করতে চায়নি। একবার উপহারগুলো পেয়ে গেলে শুধু শিক্ষাদানে মনোযোগ দিন। কিন্তু বাবা নির্দেশ দিয়েছিলেন, শিক্ষানবিশি প্রক্রিয়াটি খুব মসৃণভাবে এগোনো উচিত নয়। শিষ্যকে 3 বার শিক্ষানবিশি করালেই কেবল সেই দক্ষতা ও তার দুর্লভতাকে প্রকৃতির মূল্যবান বলে গণ্য করা হয়। যদিও সে বুঝতে পারছিল না, তার কিছুই করার ছিল না, কিন্তু আমরা কেবল সেটিকে সম্মান করতে পারি। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, স্যার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি গম্ভীর মুখে কথা বললাম, কিন্তু মনে মনে আমি অভিযোগ করছিলাম। আমি জানতাম ব্যাপারটা এত সহজ হবে না। লিচিংচেন এক মুহূর্ত ভাবলেন। ভাবছি এইবার দীর্ঘস্থায়ী প্রভাবগুলো থেকে মুক্তি পেতে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি। আমার একটা ধারণা আছে। সে উঠে একটি ডেস্কের দিকে গেল। একটি কলম তুলে কাগজের উপর হিজিবিজি আঁকিবুকি করো। ক্ষীণ আলোটা ঝলসে উঠল। সাদা কাগজটিতে একটি শক্তিশালী এক অক্ষর ভেসে উঠল। তারপর তা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। লিচিংচেন এটা দেখলেন। সে সন্তুষ্টিতে মাথা নাড়ল। যদিও এই চরিত্রটি সরল, কিন্তু সাধারণ মানুষ তা সহ্য করতে পারে না। যখন ক্যালিগ্রাফি তার শিখরে পৌঁছায়, শব্দ হলো পথের চূড়ান্ত প্রকাশ। প্রতিটি অক্ষর তাওবাদী নকশার মতো একটি নির্দিষ্ট নীতি ও কারণের প্রতিনিধিত্ব করে। যদি না কেউ অত্যন্ত জ্ঞানী হয়, কিংবা হয়তো কেবল অসাধারণ উপলব্ধি ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাই এর আভাস পেতে পারেন। তার তৃতীয় শিষ্য, যার শারীরিক গঠন ছিল একজন সাহিত্যিক সাধুর মতো, এটি সমাধান করতে 3 ঘন্টা সময় লেগেছিল। আমার চুল ঝরে পড়ার জন্য এটাই যথেষ্টের চেয়েও বেশি। এই মুহূর্তে আমি লিচিংচেনের দিকে তাকালাম। সেও বিড়বিড় করছিল। আমি জানি না এটা কি ধরনের পরীক্ষা। যদি পরীক্ষাটি এই জগতের কঠিন জ্ঞানের উপর হয়, সেটা ভয়ানক হবে। আমি কিছুই করতে পারি না। ঠিক যখন আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, লিচিংচেন ঘুরে দাঁড়িয়ে কাগজটা আমার হাতে তুলে দিল। একবার বুঝে গেলে থাকতে পারবেন। যদি আপনি না বোঝেন, তারপর ফিরে যান। একটা বলার পর লিচিংচেন আমাকে উপেক্ষা করল। সে ডেস্কের দিকে হেঁটে গিয়ে বসে পড়ল। আমি একটি বই তুলে নিয়ে পড়তে শুরু করলাম। স্পষ্টভাবে দেখুন এবং শুনুন। আমি সন্দেহের সাথে হাতের কাগজটা তুলে নিলাম।
কাগজের উপর একটি বড় অক্ষর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমার কি দেখার কথা? মাত্র একটি শব্দ লেখা কি সার্থক? আমি কাগজটা হাতে নিয়ে বারবার সেটার দিকে তাকালাম। যেভাবেই দেখুন না কেন, কেন্দ্রে শুধু ওই একটি চরিত্র আছে। ওইসব জঘন্য ধাঁধা নির্মাতাদের মরে যাওয়া উচিত। আমি মনে মনে দাঁতে দাঁত চেপেছিলাম। ভাবতে গিয়ে মাথা খাটাচ্ছি। এর মানে কি? এমনকি যদি আপনি কখনো স্কুলে না গিয়ে থাকেন, কিন্তু একটা শব্দ না চেনা অসম্ভব। এ থেকে বোঝা যায় যে বৃদ্ধ পণ্ডিতটি নিশ্চিতভাবে অন্য কাউকে ইঙ্গিত করছিলেন। এটা ইচ্ছাকৃতভাবে আমার জন্য পরিস্থিতি কঠিন করে তোলার একটি প্রচেষ্টা। যদি উত্তরটি সন্তোষজনক না হয়, আমার ভয় হয় আমি হয়তো আর কখনো পড়াশোনা করার সুযোগ পাব না। এর মধ্যে নিশ্চয়ই কোনো গোপন অর্থ আছে যা আমার অজানা। কিন্তু এটা ঠিক কোথায়? সময় ধীরে বয়ে যায়। আমার চোখ বড় হয়ে গেল। এটাকে বারবার উল্টেপাল্টে দেখা, বারবারের দিকে তাকানো। আমার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। কিন্তু যেভাবেই দেখুন না কেন, ওটা একটা চেয়ার। লিচিংচেন যে বেশি দূরে ছিল না, আমি যখন পাগল হয়ে যাচ্ছিলাম তখন আমাকে দেখছিল। সে হেসে চায় চুমুক দিল। কোনো চাষাবাদ নেই। সে কখনো বই পড়ত না। আপনি যদি সেটা দেখতে পেতেন তবে তা অদ্ভুত হতো। তবে তার একটি সহনশীল স্বভাবও রয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে। সে খালি কাগজটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সেটিকে পর্যবেক্ষণ করতেও পারে। আমার অধ্যবসায়ের দিকে তাকিয়ে লিচিংচেন মাথা নাড়লেন। আর অনুসরণ করা হচ্ছে না। সে তার বই পড়া চালিয়ে গেল। আরও 1 ঘন্টা কেটে গেল। আমি কপাল থেকে ঘাম মুছলাম। হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা। এর মানে কি তা বোঝা সত্যিই কঠিন। আমি লিচিংচেনের দিকে তাকালাম। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেল। ক্ষতিপূরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি কাগজটা নিয়ে লিচিংচেনের কাছে গেলাম। শিক্ষক ও শিক্ষার্থী কয়েকটি বিষয় বুঝতে পারলেন। আমি ঠিক বুঝতে পারছি না এটা ঠিক না ভুল। আমি নিজেকে কথা বলতে বাধ্য করলাম। সত্যি বলতে ওই একটা শব্দ ছাড়া আমি কিছুই দেখিনি। আমি কিছুই বুঝতে পারিনি। লিচিংচেন আমার দিকে মুখ তুলে তাকালো। অত্যন্ত আগ্রহের সাথে। কথা বলার আগে ভালোভাবে ভেবে দেখুন। যদি না বোঝেন তাহলে বুঝবেন না। যদি এটা বাজে কথা হয়, এই দরজা দিয়ে আবার ঢোকা কঠিন হবে। ভদ্রলোকের হস্তাক্ষর বলিষ্ঠ ও শক্তিশালী। শক্তিশালী এবং ক্ষমতাশালী। যদিও সহজ, তবুও এটি এক অসাধারণ আভা প্রদর্শন করছিল। আমি নিজেকে এর আগে কখনো এতটা সুন্দর দেখিনি। এটা ছিল শুধুই এক গুচ্ছ প্রশংসা। হাজার হাজার বার। তোষামত অলৌকিক থেকে যায়। হয়তো না। কিন্তু এটা একদম ঠিক। লিচিংচেনের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তোষামত, বাগ্মী, মহান কিছু অর্জন করা কঠিন। সুনানের সাথে এই চুক্তি প্রসঙ্গে লিচিংচেন ইতিমধ্যেই কিছুটা অনুতপ্ত বোধ করছিল। আর আমি খেয়াল করিনি। এখনও সাবলীলভাবে কথা বলছেন। আমি বুঝতে পারছি যে শিক্ষকের করা প্রশ্নটি আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও কিন্তু এর মধ্যে অবশ্যই একটি গভীরতর অর্থ নিহিত আছে। লিচিংচেনের মুখ সামান্য কালো হয়ে গেল। একটি রহস্য তৈরি করা। বাজে কথা। এর মতো একটি সাধারণ অক্ষরের কি গভীর অর্থ থাকতে পারে? অবশেষে উপলব্ধি করার আগে ছাত্রটি বিষয়টি নিয়ে বারবার ভাবল। আমি ভদ্রলোকের সদিচ্ছা বুঝতে পারছি। লিচিংচেন ইতিমধ্যেই অধৈর্য হয়ে উঠছিল। সে তাদের বের করে দেওয়ার জন্য উঠে দাঁড়াল। আমার প্রতি তার ভালো ধারণা পুরোপুরি উবে গেছে। যদিও এই চরিত্রটি সরল, কিন্তু শ্রেষ্ঠ সত্যগুলোই সবচেয়ে সরল। লিচিংচেন, যিনি সবেমাত্র উঠে দাঁড়িয়েছিলেন, হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন। কি ঘটছে তা বুঝতে পেরে সে আমার দিকে ঘুরে তাকাল। সাদা কাগজের লেখাগুলোর দিকে অনিশ্চিতভাবে ইশারা করে সে জিজ্ঞেস করল, এটা কোনো চরিত্র? লিচিংচেনের গম্ভীর অভিব্যক্তি দেখে আমি ধোঁক গিললাম। স্যার, এটা কি ও এক অক্ষরটি নয়? আমার কিছুটা আশঙ্কা হচ্ছিল। এই জগতের সংস্কৃতি কি আমার পূর্বজন্মের সংস্কৃতি থেকে ভিন্ন? সেটাও ঠিক নয়। এভাবেই আমার মা আমাকে পড়তে শিখিয়েছিলেন। কিন্তু লোকটির মুখের ভাব দেখে মনে হচ্ছিল সে কাউকে জ্যান্ত খেয়ে ফেলতে চায়। কি হয়েছে? আমি কি কোনো উত্তর ভুল দিয়েছি? তারা জানত না। এই মুহূর্তে লিচিংচেনের হৃদয় ইতিমধ্যেই আতঙ্কে তোলপাড় করছিল। সে আসলে তাকে চিনতে পেরেছিল। তখন থেকে মাত্র 2 ঘন্টা হয়েছে। সে তৃতীয় ভাইয়ের চেয়ে অনেক দ্রুত ছিল, যার শরীরটা ছিল একজন সাহিত্যিক সাধুর মতো। লিচিংচেন তার সামনে আমার দিকে তাকালো। আমার আবেগগুলো তোলপাড় হচ্ছে। তাওবাদী গ্রন্থটি জটিল নয়। কেবলমাত্র গভীর মার্শাল আর্ট দক্ষতাসম্পন্ন ব্যক্তিরাই এর আভাস পেতে পারেন। এই পৃথিবীতে ভালো লিখতে পারেন এমন মানুষ খুব বেশি নেই। কিন্তু খুব কম লোকই সাধারণ চোখে তাওবাদী গ্রন্থ বুঝতে পারে। চ্যাংকিং, তুমি এই চরিত্রটিকে কিভাবে বুঝলে? সে বুঝতে পারল না। আমি যে কিনা 18 বছর পড়াশোনা করিনি, সে কিভাবে এত দ্রুত ব্যাপারটা ধরে ফেললাম? আমি কিছুটা দ্বিধা নিয়ে সাদা কাগজের লেখাগুলোর দিকে ইশারা করলাম। এটা এমন কিছু নয় যা এক নজরে দেখা যায়। আরে এত বড় চরিত্র। যতক্ষণ না আপনি অন্ধ। আপনারা সবাই এটা বুঝতে পারছেন, তাই না? লিচিংচেনের মুখের ভাব তৎক্ষণাৎ বদলে গেল। তার মানে আপনি এই শব্দটি প্রথম দর্শনেই বুঝতে পারেন? আমি আন্তরিকভাবে মাথা নাড়লাম। এটা খুবই সহজ। লিচিংচেন, যিনি সর্বদা শান্ত ও অবিচলিত থাকতেন, এই পর্যায়ে আমি আর শান্ত থাকতে পারলাম না। প্রথমবার সে কাগজের উপর বলিষ্ঠ ও মার্জিত হস্তাক্ষরে লিখল, এটা কোনো চরিত্র? আমি নিচে তাকালাম। সে খেসলি সু অক্ষরটির নাম বলল। লিচিংচেনের হাতের তালু সামান্য কেঁপে উঠল। চোখের মণি সংকোচন। আরও 2টি শব্দ লিখতে থাকুন। কিছু না ভেবেই আমি উপরে যা লেখা ছিল তা জোরে জোরে পড়লাম, চিরসবুজ। প্রচণ্ড শব্দে লিচিংচেন এমনভাবে আমার দিকে তাকালো যেন সে বজ্রপাতের শিকার হয়েছে। আমার মন ভীষণভাবে বিচলিত হয়েছিল। তার মুখে বিস্ময় ফুটে উঠল। একই সময়ে ঐশ্বরিক শক্তিসম্পন্ন বলে মনে হওয়া এক ভয়ঙ্কর আভা প্রবল বেগে বেরিয়ে এল। একই সময়ে চিংশান গ্রাম। বৃদ্ধ সুনান উঠোনে অলসভাবে শুয়েছিলেন। রোদ পোহানো। আমার চারপাশে গ্রামবাসীর ছদ্মবেশে সুপরিবারের সদস্যরা ছিল। আমি পরিবারের প্রধানকে মূল ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করছি। গতকাল মধ্যসমভূমি পবিত্র একাডেমির একটি স্বাভাবিক সাহিত্যিক ঐতিহ্য ছিল। 4 অক্ষরের একটি চতুর্পদী রচনা করুন। সম্রাট ওয়েনের মূর্তিটি শত শত ফুট জুড়ে উজ্জ্বলভাবে উদ্ভাসিত হচ্ছিল। তাওবাদের সেনশাও সম্প্রদায় গতকাল একটি বার্তা প্রকাশ করেছে। এটি নিশ্চিত করা হয়েছে যে বর্তমান তাওবাদী গুরু গুপ্ত লোকে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে একজন নতুন দাউজি পুনর্নির্বাচিত হচ্ছেন। নীল জেড শূন্যতার অতল গহ্বরটি খুলতে চলেছে। অনেক প্রভাবশালী ব্যক্তি তাদের বংশধরদের নিয়ে আসছেন। টেবিলে বসা ব্যক্তির প্রতিবেদনটি শুনুন। দক্ষিণ জিয়াংশুতে কথাটা এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। আমি মাঝে মাঝে আকাশের দিকে তাকাতাম। দুপুরের দিকে সে দ্রুত উঠে দাঁড়াল। তিনি ভিডের দিকে হাত নাড়লেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি এই ছোটখাটো বিষয়গুলো আপনার সুবিধামতো সামলাতে পারেন। একটা বলে সে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তাড়াতাড়ি রান্না করো। চাংচিং শীঘ্রই ফিরে আসছে। আজকে সুস্বাদু কিছু তৈরি করুন। তারা একটি মুরগি হত্যা করে এবং দাবি করে যে তারা সেটিকে শিকার করতে পাহাড়ে গিয়েছিল।
আঙ্কেল ইয়ে ঘরের ভেতর থেকে জবাব দিলেন। কাছে দাঁড়িয়ে থাকা সুপরিবারের এক বলিষ্ঠ পুরুষ একথা শুনে হতবাক হয়ে গেলেন। তরুণ প্রভু দাও কি জনাব লিয়ের অধীনে পড়তে যাননি? তুমি দুপুরে ফিরে আসছো কেন? আরে তোমরা তো কিছুই জানো না। একেই কৌশল বলা হয়। সুনান দূরের দিকে তাকালো। হাসি। পরে ফেরার পথে চাংচিং দেখতে পাবেন। তাকে সান্ত্বনার কিছু কথা বলতে ভুলবেন না। সে নিশ্চয়ই খুব মনমরা হয়ে আছে। বিষয়টি নিয়ে ভেবে দেখার পর সুপরিবারের সদস্যরা। তখন আমি বুঝতে পারলাম কি ঘটছিল। প্রথম দুজন তরুণ উদ্যোক্তা সফল হয়েছিলেন ঠিক এই কারণেই যে সবকিছু তাদের জন্য অতিরিক্ত মসৃণভাবে ঘটেছিল। এর ফলে কিছুটা চরমপন্থী ব্যক্তিত্বের বিকাশ ঘটেছিল। এই প্রথমবার তরুণ মনিব শিক্ষানবিশ হচ্ছেন। তারা সম্ভবত অনেক সমস্যার সম্মুখীন হবে। যখন সবাই গভীর চিন্তায় মগ্ন ছিল, পাহাড়ের পাদদেশ থেকে এক ভয়ঙ্কর আভা উঠে এল। সুপরিবারের সদস্যরা সবাই আতঙ্কিত হয়ে পড়ল। আভাটা খুব শক্তিশালী ছিল। এতে তাদের গা শিউরে উঠেছিল। উপস্থিত সবাই আমার দিকে তাকান। আমি তোমাকে দেখছি। আমার কোনো ধারণা নেই কি ঘটেছে। পরিবর্তে একটি ছেলে ঈর্ষান্বিত হয়ে বিটবিট করল। অমর যেমন পরির মতো। এই শিক্ষাদানের পরিধি ও আয়োজন সত্যি অসাধারণ। এই কথা শুনে সুনান ও অন্যরা চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে মাথা না নেড়ে পারল না। কথাটা যুক্তিসঙ্গত। এই মুহূর্তে কেবিনে লিচিংচেন তার সামনে থাকা ছেলেটির দিকে তাকাল। আমার হৃদয়ে ঝড় উঠল। নশ্বর দেহ থেকে এক দৃষ্টিতে দিব্যজ্ঞান লাভ। এর জন্য খুব বেশি চিন্তাভাবনারও প্রয়োজন হয় না। সাধারণ ফন্ট পড়ার মতোই। সে কি একজন সাহিত্যিক প্রতিভা হতে পারে? কিংবা হয়তো জন্মগতভাবে একজন কনফুসীয় পণ্ডিত। লিচিংচেনের সাহিত্য জীবন অসংখ্য সাফল্যে পরিপূর্ণ ছিল। আমি অসংখ্য প্রতিভাবান ব্যক্তি দেখেছি। কিন্তু এই পরিস্থিতিটা আমি জীবনে প্রথমবার দেখলাম। সে মুহূর্তের জন্য হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আর আমি আমার স্বামীর দিকে তাকালাম, যিনি একদৃষ্টে আমার দিকে তাকিয়েছিলেন। আমার বুক ধরফর করছে। খুবই গুরুতর। আমি কি কিছু ভুল বলেছি? কিছুক্ষণের জন্য ঘরের পরিবেশটা একটু অদ্ভুত হয়ে গেল। তাদের কেউই কথা বলল না। তারা সবাই মনে মনে কিছু একটা ভাবছিল। কিছুক্ষণ পর লিচিংচেন ধীরে ধীরে তার মুখ খুলল। তবে এবার তার কণ্ঠস্বর অনেক বেশি কোমল ছিল। প্রথম দেখাতেই আমি বুঝতে পেরেছিলাম আমাদের কেন অতিরিক্ত 2 ঘন্টা অপেক্ষা করতে হলো। ভদ্রলোকের হাতের লেখা সরল, কিন্তু এর মধ্যে এক গভীর অর্থ নিহিত আছে। এই শিষ্য এইমাত্র বুঝতে পারলেন। লিচিংচেন মনে মনে হাসলেন। সুতরাং এই ব্যাপারটি তার দোষ। তার মূল উদ্দেশ্য ছিল যে চরিত্রগুলো চিনতে পারলেই পরীক্ষায় পাশ করা যাবে। কিন্তু লোকেরা এক নজরেই তা দেখতে পেলেও তাদের পক্ষে প্রশ্ন করা কঠিন ছিল। অন্যদের পক্ষে বোঝা কঠিন। তবে সে এক নজরেই বুঝতে পারত। অপরপক্ষ যে বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা করবে তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এটা ভেবে লিচিংচেন অত্যন্ত আগ্রহ নিয়ে আমার দিকে তাকালেন। তুমি আমাকে বলছো না কেন? এই একটি অক্ষরের মধ্যে কি কি অর্থ নিহিত আছে? লিচিংচেন হাসলেন। তারা কিছুটা বিদ্রুপের সুরে আমার দিকে তাকালো। সে এটা শুনতে চেয়েছিল। এই সাহিত্যিক প্রতিভা, এই সহজ কথাগুলো থেকে কি গভীর সত্য অনুধাবন করা যায়? শ্রেষ্ঠ সত্যগুলোই সবচেয়ে সরল। জটিলতার দিকে বিবর্তন। আমার প্রথম কথাতেই লিচিংচেনের মুখের ভাব সঙ্গে সঙ্গে বদলে গেল। সহজ যদিও সরল, তবে একে সবকিছুর সূচনা হিসেবে দেখা যেতে পারে। এবং তাও একের জন্ম দেয়া। 1 থেকে 2, 2 থেকে 3। এই তৃতীয় থেকেই সকল কিছুর জন্ম হয়। অসীম, আপনার সাথে প্রথম সাক্ষাৎ, স্যার। একটি শব্দ প্রদান করুন। মনে হচ্ছে এর উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সামনে দীর্ঘ যাত্রাপথ সম্পর্কে জানানো। এর শুরুটা হয় প্রথম পদক্ষেপ দিয়ে। প্রচণ্ড শব্দে। এই মুহূর্তে লিচিংচেন ভীষণভাবে বিচলিত হয়ে পড়লেন। আমি যা বলতে যাচ্ছি তা শুনতে পাচ্ছি না। তাও একের জন্ম দেয়, একের জন্ম দেয় 2 2 এর জন্ম দেয় 3। এই তৃতীয় থেকেই সকল কিছুর জন্ম হয়। তাহলে তা অন্তহীন। মাত্র কয়েকটি কথা, কিন্তু একটা বিশাল ঘণ্টার মতো জিহ্বা জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এক দানবীয় ঢেউ জাগিয়ে তোলা। তিনি আমাদের সময় কনফুসীয়বাদ ও তাওবাদের প্রধান ব্যক্তিত্ব। কিন্তু ঠিক এই কারণেই, কেবল তখনই আমি সেই কথাগুলোর ভয়াবহ ভার উপলব্ধি করলাম। প্রতিটি শব্দের মধ্যেই গভীর সত্য নিহিত আছে। কয়েকটি সহজ শব্দ, কিন্তু এটি বিশাল বিশ্বকে অন্তর্ভুক্ত করে। এটি সকল জীবের শুরু ও শেষের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করে। এবং এই কয়েকটি সহজ শব্দ, এটা শুধু লিচিংচেনের হৃদয়কেই নাড়া দেয়নি। এমনকি মধ্যসম্ভূমির পবিত্র একাডেমিও শঙ্কিত হয়ে পড়েছিল। সম্রাট ওয়েন দ্বারা প্রতিষ্ঠিত একটি একাডেমি হিসাবে এটি এমন একটি স্থান যার জন্য সকল পণ্ডিত আকাঙ্ক্ষা করেন। দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের সাহিত্য প্রতিভা যাতে চাপা না পড়ে সেই জন্য সম্রাট ওয়েন একটি ভাস্কর্য নির্মাণ করেছিলেন। সমস্ত গভীর এবং বিস্ময়কর উক্তি। জন্মের সাথে সাথে এটি গোলাপী আলো রশ্মির মতো প্রস্ফুটিত হবে। শিক্ষার্থীদের পথ দেখানো। সারা বিশ্বে ঘোষণা করুন। 2 দিন আগে এক তরুণ গবেষক 4 অক্ষরের একটি চতুর্পদী রচনা করেছিলেন। সম্রাট ওয়েনের মূর্তিটি 100 ফুট আলো উদ্ভাসিত হচ্ছিল। এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। হঠাৎ পবিত্র একাডেমির কেন্দ্রে অবস্থিত সম্রাট ওয়েনের মূর্তি হঠাৎ ঝাঁকুনি। প্রচণ্ড শব্দে মনোরম সূর্যাস্ত পুরো শহরকে আলোকিত করে তুলেছিল। এক মহিমান্বিত ও ন্যায়পরায়ণ আত্মা সমগ্র আকাশ জুড়ে ছেয়ে গিয়েছিল। এখানকার প্রধান রাস্তা, আকাশে 4টি উজ্জ্বল দাও নকশা আবির্ভূত হলো। এটা অনেকক্ষণ ধরে রয়ে গেল। শহরের মধ্যে কিছু লোক নাটকীয়ভাবে বদলে যাওয়া আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। মুহূর্তের জন্য গোটা শহরটা নিস্তব্ধ হয়ে গেল। পরমুহূর্তে আকাশ জুড়ে এক কান ফাটানো কোলাহল প্রতিধ্বনিত হলো। সম্রাট ওয়েন অল্প ব্যবধানে জয়ী হয়েছিলেন। এক উজ্জ্বল আভা আকাশকে উদ্ভাসিত করল। কি অসাধারণ বুদ্ধি! মহান পথ! তারা আসলে এটাকে এত উচ্চ রেটিং দিয়েছে। এটা কি ধরনের চাঞ্চল্যকর নিবন্ধ? গত পরশু বলা হয়েছিল যে সম্রাট ওয়েনের উজ্জ্বল আভা শত শত ফুট পর্যন্ত বিস্তৃত ছিল। এটি 10 বছরে একবার ঘটা একটি ঘটনা। অপ্রত্যাশিত। এমনকি এমন অনেকে আছেন যারা সম্রাট ওয়েনের ভাস্কর্যকে চমৎকার আলো উদ্ভাসিত করতে পারেন। 10,000 বছরে এমনটা ঘটেনি। যেই হোক না কেন, আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। পরীর মতো দ্রুত বার্তা পৌঁছে দেওয়া। আমাদের এই ব্যক্তিকে ফিরিয়ে আনতেই হবে। পবিত্র একাডেমির মহান কনফুসীয় পণ্ডিতগণ সকলেই উদ্বিগ্ন ছিলেন। এই মুহূর্তে তাওবাদের একটি পবিত্র স্থান শুয়ানচিং সম্প্রদায়ও তুমুল হট্টগোল চলছিল। বিশ্বে অনেক তাওবাদী সম্প্রদায় রয়েছে, তবে জুজানচিং সম্প্রদায় ছিল সবচেয়ে শক্তিশালী। কারণ পূর্ববর্তী দাও সম্রাট জুজানচিং সম্প্রদায় থেকে এসেছিলেন। এই সেই সময় যখন অনেক তাওবাদী সম্প্রদায়ের তরুণ প্রজন্ম তাও নিয়ে আলোচনার জন্য সমবেত হওয়ার দিন। অনেক উদ্যমী তাওবাদী শিষ্য তাওবাদী সভাগৃহটির সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু শুধু শেনশাও সম্প্রদায়ের সদস্যরাই হতাশ দেখাচ্ছিল। হায়, যদি আমার সম্প্রদায় সেই তাওবাদী বিনষ্ট না হতেন। আলোচনার এই দিনে উজ্জ্বলভাবে উদ্ভাসিত হও। ডিভাইন ফার্মামেন্ট সম্প্রদায়ের নেতা মৃদু দীর্ঘশ্বাস ফেললেন। বিষণ্ণ মুখ। বড় ভাই, কিছু মনে করবেন না। দাউজির ভাগ্যে এই দুর্ভাগ্য লেখা ছিল।
এটা স্বর্গেরই ইচ্ছা ছিল। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক শক্তি। আমাদের সম্প্রদায়ের তরুণ প্রজন্ম নেতা ছাড়া থাকতে পারে না। তাওবাদী পোশাক পরিহিত এক বৃদ্ধ তাকে সান্ত্বনা দিলেন। জিমলি দাউজি। এই কথা শুনে সম্প্রদায় প্রধান নান্না। সে দীর্ঘশ্বাস ফেল। তাওবাদী সম্প্রদায়গুলো অন্যান্য সম্প্রদায় থেকে ভিন্ন। তাওবাদী সম্প্রদায়ের প্রতিষ্ঠাও ভাগ্য ও নিয়তির উপর নির্ভর করে। তাওবাদী নীতিমালার উপলব্ধি। দাউজির সাধনার স্তর হয়তো উচ্চ নয়, তবে দাও সম্পর্কে একজনের উপলব্ধি অবশ্যই অন্যদের চেয়ে অনেক বেশি হতে হবে। এমন মানুষ বেছে নেওয়া কঠিন। সম্প্রদায়ের অন্য শিষ্যদের এই ক্ষমতা নেই। কিছু সময়ের মধ্যে আমি পাহাড় থেকে নিচে নেমে দেখব কোনো উপযুক্ত প্রার্থী আছে কিনা। সম্প্রদায়ের নেতা এইমাত্র বক্তব্য শেষ করেছিলেন। তার পাশের বৃদ্ধ লোকটি তখনও জবাব দেননি। এখানকার পৃথিবী। হঠাৎ পূর্ব দিক থেকে হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত একটি বেগুনি আভা উঠে এল। স্বর্গ ও মর্ত্য জুড়ে এক বিশাল ও রহস্যময় তাওবাদী ধ্বনি প্রতিধ্বনিত হল। শূন্যতা থেকে নীল পদ্ম ফোটে। এমন একটি শুভ দৃশ্য। এতে উপস্থিত সকল তাওবাদী গুরু হতবাক হয়ে গেলেন। তার মুখে বিস্ময় ফুটে উঠল। শুধু তাই নয়, জুজানচিং সম্প্রদায়ের পেছন থেকে দাও পূর্বপুরুষের সেই প্রতিকৃতিটি জানা জানি কতদিন ধরে সেখানে ঝুলছিল। তারা সবাই উজ্জ্বলভাবে জ্বলছিল। সবাই হতবাক হয়ে গিয়েছিল। তারা এর আগে কখনো এমন দৃশ্য দেখেনি। কেবলমাত্র একদল তাওবাদী গুরুই উত্তেজনার লক্ষণ দেখিয়েছিলেন। এমন কি হতে পারে যে প্রতিকৃতিটি ঐশ্বরিক শক্তিতে পূর্ণ হয়েছে? ইনি বিশ্বের প্রথম সাধক যিনি স্বয়ং দাও পূর্বপুরুষেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। তোমাকে তাকে খুঁজে বের করতেই হবে। এই প্রজন্মে কি তাওবাদ প্রসার লাভ করবে? এর দায় এই ব্যক্তির উপরই বর্তানো উচিত। এটা শুনে অন্যরা এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শেনশাও সম্প্রদায়ের নেতা ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছিলেন। সে কেবল একটানা হাতের মুদ্রাগুলোই দেখতে পাচ্ছিল। প্রায় সব খারাপগুলোরই প্রতিবিম্ব দেখা গিয়েছিল। এটা কি আসলে সংযমের আড়ালে ঢাকা পড়েছিল? এমনকি আমিও ব্যাপারটা বুঝতে পারছি না। ডিভাইন ফার্মামেন্ট সম্প্রদায়ের নেতা উগ্রমুখে এক মুখ রক্তথুতু করে ফেললেন। প্রতিফলন ছড়িয়ে পড়ল। দক্ষিণ অঞ্চলে এক বিশাল ভূখণ্ড আবির্ভূত হলো বলে মনে হলো। উত্তেজনায় তার চোখ দুটো ঝলমল করে উঠল। আমি আরও বিস্তারিত একটি গণনা করতে যাচ্ছিলাম, কিন্তু যখন একটি সবুজ পাহাড় দেখা গেল, তার মুখের ভাব হঠাৎ আমূল বদলে গেল। দেবতাদের গর্জনের মতো দুটি শীতল ফোসফোসানি তার মনে বিস্ফোরিত হল। সেই ভয়ঙ্কর আভা। সে মুখভর্তি রক্তথুতু করে ফেলে দিল। অন্য কেবিনে আমার কয়েকটি কথা। লিচিংচেন পুরোপুরি এর মধ্যে ডুবে গিয়েছিল। চাষের স্তর যত বেশি, তাও সম্পর্কে যার উপলব্ধি যত গভীর হয়, আপনি যত বেশি বুঝবেন সেই কথাগুলো তত বেশি গভীর হয়ে উঠবে। কিন্তু সে বেশিক্ষণ শান্ত হওয়ার আগেই তার কোমরের যোগাযোগের তাবিজটা প্রচণ্ডভাবে কাঁপছিল। অমর হিসাবে সম্রাট ওয়েনের ভাস্কর্যটি থেকে এক চমৎকার আভা বিচ্ছুরিত হচ্ছে। অবিলম্বে ডিনের কাছে ফিরে যান। কলেজে বড় কিছু একটা ঘটেছে। সাহিত্য জগতের হাজার হাজার প্রখ্যাত পণ্ডিত যোগদান করতে ছুটে আসছেন। জ্ঞান ফিরে পাওয়ার পর লিচিংচেন চুপ হয়ে গেল। যখন আমি আমার মুখ খুললাম, তিনি অনেক আগে থেকেই প্রত্যাশা করেছিলেন যে দৈবশক্তি জংঝোয়ের উপর অবতীর্ণ হবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে সম্রাট ওয়েনের মূর্তিটি থেকে হঠাৎ এক চমৎকার আভা বিচ্ছুরিত হল। সম্রাট ওয়েন নিজেও ব্যক্তিগতভাবে একটি বার্তা প্রদান করেছিলেন। তিনি একসময় এই সম্মানও পেয়েছিলেন। কিন্তু তাদের সংখ্যা আমার সংখ্যার তুলনায় নগণ্য ছিল। মনে হচ্ছে সুপরিবার এক অসাধারণ ব্যক্তিত্বের জন্ম দিতে চলেছে। আমার হতবাক মুখের দিকে তাকিয়ে লিচিংচেন মনে মনে ভাবল। শান্ত হওয়ার পর সে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিল। শূন্যতার মাঝে হঠাৎ এক দিব্য অনুভূতি আবির্ভূত হল। তার মূলত একটি পদক্ষেপ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার সামনে নিজেকে দেখে আমি সেই চিন্তাটা দমন করলাম। সে ছায়ার আড়ালে থেকে শুধু ঠান্ডা গলায় নাক দিয়ে শব্দ করল। সতর্কবার্তা হিসেবে, আপনার প্রথমে চাংকিং রচিত যুদ্ধরত রাজ্যসমূহের ক্লাসিক্স বইটি পড়া উচিত। আমার ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। লিচিংচেন আমাকে একটি বই দেওয়ার পর ঘুরে দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি তো একজন মরণশীল মানুষ। আমি কি বলেছি সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কি এক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এটি। সেই মুহূর্তে আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তার চোখ ছিল কেবল তার হাতে থাকা বইগুলোর দিকে। এদিকে চিংশান গ্রাম। লিচিংচেন আমার কারণে কোনো পদক্ষেপ নেননি। কিন্তু অন্যজন অতটা ভদ্র হবে না। সুনানসু পরিবারের সাথে গল্প করছিল ও হাসাহাসি করছিল। কিন্তু তার অভিব্যক্তি হঠাৎ শীতল হয়ে গেল। তাকে দেখতে পাহাড়ি কৃষকের মতো লাগছিল। তার আচরণ হঠাৎ বদলে গেল। প্রতিটি অঙ্গভঙ্গিতে পৃথিবী কেঁপে উঠছিল। তার চোখ দুটো উজ্জ্বল সূর্যের মতো জ্বলজ্বল করছিল। আপনার ডান হাত তুলুন। শূন্যতা চূর্ণ করা। এই স্থান থেকে হাজার হাজার মাইল দূরে সবুজ পাহাড়ের মাঝে আকাশ ঢেকে দেওয়া এক বিরাট হাত শূন্যে মুঠি পাকালো। প্রচণ্ড শব্দে মহাকাশ কাগজের মতো কুচকানো ও ফাটা একটি আভা যা স্পষ্ট স্বর্গীয় রহস্যকে অনুসরণ করত, তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হয়েছে। সুনান ঠান্ডা গলায় চেঁচিয়ে বলল, দূর হও। সে ধীরে ধীরে তার হাতের তালু সরিয়ে নিল। তারপর সে আবার সেই কৃষকের চেহারায় রূপান্তরিত হল। কাছে দাঁড়িয়ে থাকা সুপরিবারের সদস্যরা এই দৃশ্য প্রত্যক্ষ করেন। তাদের সবার মুখে গম্ভীর ভাব ছিল। তারা জানে কুলপতি সত্যিই ক্ষুব্ধ হয়েছিলেন। যদি এটা একটা স্বাভাবিক ব্যাপার হতো, সুপরিবারের বর্তমান প্রধান হিসেবে দক্ষিণ জিয়াংসু সম্ভবত বিশ্বাসটা হেসে উড়িয়ে দেবে। এটা কোনো জায়গা? সুনান ক্ষমতার শীর্ষে থাকা এক মর্যাদাপূর্ণ প্রায় সম্রাট। তিনি 18 বছর কৃষক হতে দ্বিধা করেননি। আমার ছেলেকে শিক্ষিত করার জন্য একটি জায়গা ব্যবহার করা হতো। অন্য কেউ কিভাবে জানতে পারবে? সেক্ষেত্রে সেই 18 বছরের কঠোর পরিশ্রম সবই বৃথা গেল। এটাই কি তাওবাদের চাবিকাঠি? সুনান মাথা নিচু করে এক মুহূর্ত ভাবল। সুপরিবারের সদস্যদের দিকে তাকিয়ে তারা আমাকে জিজ্ঞেস করল আমি তাদেরকে খুব জোরে আঘাত করেছিলাম কিনা। তাওবাদের সাথে আমাদের পরিবারের সম্পর্কটা আসলে বেশ ভালো। সবার ঠোঁটের কোণ সামান্য কেঁপে উঠল। অসময়ে কথা বলার সাহস কারো ছিল না। সুপরিবার খুব শক্তিশালী, কিন্তু তাওবাদও কোনো দুর্বল পক্ষ নয়। তাওবাদকে সঠিক নিশানার বলার সাহস একমাত্র আমার সামনেই রয়েছে। এই সময় দক্ষিণ জিয়াংসুর জন্য পৃথিবী বিশাল। এটা আপনার ছেলেকে নিজে শিক্ষিত করার মতো গুরুত্বপূর্ণ নয়। সে জানত না কেন তাওবাদীরা এই জায়গাটি অনুসন্ধান করছিল। তারা তাওবাদের উদ্দেশ্য নিয়েও মাথা ঘামায় না। এই মুহূর্তে কে থাবা বাড়ানোর সাহস দেখাবে তা কেবল সেই জানত। তারপর তাকে টুকরো টুকরো করে ফেলুন। ঠিক আছে সবাই চলো বাড়ি যাই। জনাবলি আমার সাথে যোগাযোগ করেছিলেন। সুনান আকাশের দিকে তাকালো। তারপর সে সবাইকে হাত নাড়ল। আরোহণ করুন। জনাবলি মেঘের গভীরে এসে পৌঁছালেন। নীল রঙের পোশাক পরা লিচিংচেন চুপচাপ অপেক্ষা করছিল। সুনান মুখে চড়া হাসি নিয়ে এগিয়ে এল। মাথা নত করা। সুপরিবারের প্রধান লিচিংচেন বক্তব্য রাখেন। এইমাত্র কি ঘটল আমি আপনাকে তা বলতে যাচ্ছি। কিন্তু কথা শেষ করার আগেই এরপর সুনান নিজের কপালে চাপড় মারল।
সে তার বুক থেকে নিজের জিনিসপত্র বের করল। আমার স্মৃতিশক্তির দিকে তাকাও। এটি সম্রাট ওয়েনের অনানুষ্ঠানিক লেখা। অনুগ্রহ করে এটা সাবধানে রাখুন স্যার। নিশ্চিন্ত থাকুন স্যার। আমি দক্ষিণ জিয়াংসুর অধিবাসী, আমার কথা রাখি। মাত্র 2 বছর। চ্যাংকিং যতই শিখতে পারুক না কেন। যদিও স্যার আপনি চলে গেছেন। লি চিংচেন তার কথা শেষ করতে গিয়ে গিলে ফেল। আমার চোখ হাতে থাকা প্রাচীন গ্রন্থটির দিকে স্থির ছিল। সম্রাটের প্রবন্ধ। এটি স্বয়ং কনফুসীয়বাদ ও তাওবাদের সম্রাট কর্তৃক রচিত হয়েছিল। কোনো পণ্ডিত এর আকর্ষণ এড়াতে পারেননি। এই কারণেই তিনি অমরের মতো মর্যাদাপূর্ণ। আমি এখানে তরুণদের পরামর্শদাতা হতে ইচ্ছুক। সুপরিবারের মহৎ অঙ্গভঙ্গি। সে সত্যিই প্রত্যাখ্যান করতে পারল না। তবে এবার সে সুনানের খোঁজ করল। কিন্তু ব্যাপারটা এই কারণে ছিল না। কুলপতি সু, আজ আপনার সাথে আমার অন্য বিষয় নিয়ে আলোচনা করার আছে। বইগুলো সরিয়ে রাখো। লি কিংচেন সুনানের দিকে তাকাল। গম্ভীরভাবে বলা হলো, আমি চাংচিংকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করার পরিকল্পনা করছি। আমি ভাবছি সুপরিবারের সিদ্ধান্ত কি। যদি আমি সত্যটা দেখতে পেতাম। এটা তাকে কেবল অর্থলোভী করে তুলেছিল। সেই মহান দাওনীতি এক। বাইরে বেরোনোর ফলে সে আর স্থির হয়ে বসতে পারছিল না। এমন এক বিষয় বালক। যদি আপনি এটি মিস করেন, তাতে সম্রাট ওয়েনের ক্রোধের উদ্রেক হবে। একথা শুনে সুনান হতবাক হয়ে গেল। রুশিয়ানের শিষ্য গ্রহণের পদ্ধতি কতটা কঠোর সে খুব ভালো করেই জানত। অনেক বছর কেটে গেছে। কনফুসিয়ানিজম এবং তাওবাদের নেতা হিসেবে তিনি মাত্র 3 জন শিষ্য গ্রহণ করেছিলেন। তিনি রুক্সিয়ানলাইকে আমন্ত্রণ জানান। রুশিয়ান আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করবে এমন স্বপ্ন দেখার সাহসও আমি কখনো করিনি। আমি শুধু 2 বছরের জন্য ধার করতে চাই। জীবনের সঠিক পথ খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। এবং মান, একজন পরামর্শদাতার গুরুত্ব এটাই। কিন্তু আমি আশা করিনি যে চমকটা এত তাড়াতাড়ি আসবে। রুশিয়ান আসলে আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে চান। প্রত্যাশিতভাবেই সম্রাট ওয়েনের অনানুষ্ঠানিক নোটগুলো প্রকাশিত হয়েছিল। এমনকি অমরাও অভিন্ন নিয়তি থেকে পালাতে পারে না। ভয় হচ্ছে আমি এটা ফেরত নিয়ে যাব। তিনি এমনকি চাংচিংকে নিজের শিষ্য বানিয়েছিলেন। সুনান আবার বিষয়টি নিয়ে ভাবল। তাহলে তুমি বুঝতে পারবে কি ঘটছে। কিন্তু যাই হোক না কেন, এটা একটা ভালো ব্যাপার। আমার একজন পরীর মতো মনিব আছে। সুপরিবার ছাড়াও আমরা কাউকে আমাদের উপর অত্যাচার করতে দেব না। হাহা, দারুণ তো। এখন থেকে আমরা পরিবারের চেয়েও বেশি ঘনিষ্ঠ হব। জনাব লিকে তার সদয় প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ। সুনান হেসে রাজি হল। এটা তো সামদ নয়। লি চিংচেনের অভিব্যক্তি গম্ভীর ছিল। চাংকিংয়ের প্রতিভা আমার জীবনে দেখা একমাত্র প্রতিভা। তার শিক্ষক হন। আমিও সম্মানিত বোধ করছি। সুনান শুনল। তার মুখটা যেন আকাশ ছুঁয়েছিল। দেখুন, এই কারণেই তিনি একজন পণ্ডিত। এতে মানুষের ভালো লাগে। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে এটি সম্রাট ওয়েনের নোটের কারণেই হয়েছিল। কিন্তু এটা শুনতে এখনো ভালো লাগে, তাই না? লি চিংচেন বুঝতে পারছিল না সুনান কি ভাবছিল। দাও চাংচিং, যিনি গম্ভীর থাকতেন, তার প্রখর উপলব্ধি ক্ষমতা ছিল। তাকে জন্মগত কনফুসীয় পণ্ডিত বললে অত্যুক্তি হবে না। যতক্ষণ কেউ কনফুসীয়বাদ ও তাওবাদে প্রবেশ করে, তার কৃতিত্ব অকল্পনীয়। তাছাড়া চাংচিং কেবল। সুনান যত শুনছিল ততই তার কাছে কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। সে তড়িঘড়ি বাধা দিল। গম্ভীর ও গুরুগম্ভীর মুখে সে বলল, শিষ্য গ্রহণ করা বলতে আপনি কি বোঝাতে চাইছেন স্যার? আমি তা বুঝতে পেরেছি। কিন্তু স্যার, অতিরিক্ত প্রশংসা করে ওকে বিদ্যে দেবেন না। অতিরিক্ত আত্মতুষ্ট। কাউকে অতিরিক্ত প্রশ্রয় দিলে সে ধ্বংস হয়ে যায়। বিগত 18 বছরের আমার সমস্ত কঠোর পরিশ্রম জ্বলে গেল। আশা করি আপনি আমার প্রতি আরও কঠোর হবেন। তাকে আরও বাধার সম্মুখীন হতে দাও। কেবল এভাবেই বিষয়বোধ বজায় রাখা যায়। দক্ষিণ জিয়াংসু এই বিষয়ে ভীত। ভয় ছিল যে তার পরিচয়ের কারণে অন্যরা তার দিকে তাকাবে। মৃত্যুকামী হয়েও সে তার পূর্ণ শক্তি প্রয়োগ করার সাহস করেনি। তার বড় ও দ্বিতীয় পুত্ররাও কি তখন সেরকমই ছিল না? একজন কি শুধু অহংকারী আর অন্যজন উদ্ধত? আমি ভেবেছিলাম রুশিয়ান ব্যতিক্রম ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে একজন সাহিত্যিকের একটিমাত্র প্রবন্ধ আমাকে পুরোপুরি হতবাক করে দিল। প্রশংসা শুনে সে লজ্জায় লাল হয়ে গেল। যদি তারা আমার মুখের উপর সেটার প্রশংসা করত, সেটা তো চরম অন্যায় হবে। বিগত 18 বছরের তার সমস্ত কঠোর পরিশ্রম এখন উপহাসের পাত্রে পরিণত হয়েছে। না, এই দরজাটি কোনোভাবেই খোলা যাবে না। বিষয়টি আগে থেকেই স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। লি চিংচেন সুনানের গম্ভীর মুখের দিকে তাকাল। তিনিও হতবাক হয়েছিলেন। কোন ধরনের প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার পারিবারিক বিষয় গোপন করে? তিনি একটি ছোট পাহাড়ি গ্রামে 18 বছর ধরে দারিদ্র্যের মধ্যে তার ছেলেকে লালন পালন করেছেন। তারা নিশ্চয়ই অনেক আগেই তোমার প্রতিভা আবিষ্কার করে ফেলেছে। আমার আশঙ্কা, তোমার প্রতিভা বড্ড বেশি এবং তুমি বিপথে চলে যেতে পারো। সেই কারণেই আমি এটা ইচ্ছাকৃতভাবে করেছি। ভালোভাবে চিন্তা করার পর সুপরিবারের প্রধানের অসাধারণ প্রতিভার কথা ভেবে লি চিংচেন আত্মতিরস্কারে দীর্ঘশ্বাস ফেললেন। লি কিংচেনের পরাজয় দেখে সুনান মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল, তারপর নির্বাক হয়ে গেল। জনাব লি, এর কোনো প্রয়োজন নেই। শিক্ষাদান যথারীতি ভালো চলছে। কিন্তু আপনার এটা আরও ঘন ঘন ট্যাপ করা উচিত। খেয়াল রেখো যেন চ্যাংকিংয়ের মধ্যে অতিরিক্ত অহংকারী ব্যক্তিত্ব গড়ে না ওঠে। দক্ষিণ জিয়াংসু এর আগেও 2 বার এই ক্ষতির শিকার হয়েছে। তাই আমি বিষয়টির উপর বেশ কয়েকবার জোর দিয়েছিলাম। সে যে সতর্ক তাতে অবাক হওয়ার কিছু নেই। আর সত্যি কোনো সময় বাকি নেই। ক্যাংলিং মহাদেশ। শেষ সম্রাটের পতনের পর 10,000 বছর কেটে গেছে। স্বর্গ ও পৃথিবীর নিপীড়নমূলক শক্তি ক্রমান্বয়ে বিলীন হয়ে গেল। একটি নতুন সাম্রাজ্যিক পথ রূপ নিচ্ছে। ঠিক যেমনভাবে মহাদেশের বিভিন্ন সম্প্রদায় পবিত্র পুত্রদের নির্বাচন করছে। দাউজির মতো তারও একটি গড়ে তোলা দরকার। সুপরিবারের পতাকা বহন করতে সক্ষম একজন নেতা। এমন নয় যে বড় ও মেজ সন্তানের প্রতিভার অভাব আছে। আসলে ওর ব্যক্তিত্বটাই একটু বেশি চরমপন্থী। খুব একটা উপযুক্ত নয়। তাই তিনি আপনার উপর অনেক আশা রাখেন। সে দুর্বল হতে ভয় পায় না। সুপরিবারের কাছে তাদের সাহায্য করার জন্য অসংখ্য অলৌকিক ঔষধ রয়েছে। অলৌকিক শক্তি বা জাদু ছাড়াও আমি তাকে ভয় পাই না। তারা তাদের জন্য বিশ্বের সেরা শিক্ষকদেরও খুঁজে দিতে পারেন। সে সবচেয়ে বেশি ভয় পায় তোমার ব্যক্তিত্বকে। অবশেষে জ্যেষ্ঠ এবং দ্বিতীয় জ্যেষ্ঠ ভাই হলেন। তাহলে তার সমস্ত পরিশ্রম বৃথা যাবে। আমি বুঝতে পারছি কুলপতি সু কি বোঝাতে চাইছেন। লি কিংচেন মাথা নাড়ল। এভারগ্রিনের মতো। কিন্তু আপনাকে মাঝে মাঝে তাদের একটু তাগাদা দিতে হবে। অতিরিক্ত আত্মতুষ্ট হবেন না। তাহলে আগামী 2 বছর শ্রমসাধ্য হবে। জনাব সুনান গভীরভাবে মাথা নত করে বললেন। লি চিংচেনের মুখে হাসি ফুটে উঠল। চিন্তা করো না, আমি অবশ্যই চাংচিংকে মন দিয়ে পড়াশোনা করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করব। পরিশ্রমী এবং সচেষ্ট চরিত্র। আমি এখন একটি বই পড়ছি। বাবা এবং লি চিংচেনের মধ্যে সম্পাদিত চুক্তি। আমি কিছুই জানি না। এই পৃথিবীতে আসলেই অমর মানুষ আছে। আমার চোখে উত্তেজনার ঝলক দেখা গেল। ভবিষ্যতে আমাকে একজন চাষী হওয়ার উপায় খুঁজে বের করতেই হবে। এইমাত্র প্রবেশ করা লি চিংচেন একথা শুনে হেসে উঠলেন।
সাধক হতে হলে অধ্যাপ সাহের সাথে অধ্যয়ন করতে হবে। ব্যক্তিটিকে দেখে আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, স্যার, বই পড়ে কি সন্ন্যাসী হওয়া যায়? লিচিংচেন মৃদু হেসে বললেন, অবশ্যই গু। পঠন কেবল মহৎ চেতনারই বিকাশ ঘটাতে পারে না, এমনকি একটি শব্দ আকাশ ও পৃথিবীর রং বদলে দিতে পারে। কথা বলার সময় তিনি আমার দিকে তাকালেন। আমি এইমাত্র সম্রাট ওয়েনের মূর্তিটি সক্রিয় করেছি। অসংখ্য আলো রশ্মি। যদি ঘটনাস্থলে এই পর্যায়ে তারা সম্ভবত ইতিমধ্যেই ভিত্তি স্থাপনের পর্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু দেরি হলেও সমস্যা নেই। সেই মহৎ আত্মা সম্রাট ওয়েনের মূর্তিতে বিলীন হয়ে গিয়েছিল। আমি যখনই যাই না কেন এটা সংরক্ষণ করব। আমি জানি না তুমি ঝংঝৌতে যাওয়ার আগে কি হয়েছিল। কি পরিমাণ ধার্মিক আত্মা সঞ্চয় করা যেতে পারে? এক ধাপে সাধুত্ব লাভ করা কি সম্ভব? মনে হচ্ছিল যেন সে কোনো আকর্ষণীয় দৃশ্যের কথা ভেবে রেখেছে। লিকিংচেন হেসে বললেন, সু চ্যাংকিংকে, তুমি কি আমার শিষ্য হতে ইচ্ছুক? এই দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসলাম। শিষ্য ইচ্ছুক? একথা শুনে লিচিংচেন হো হো করে হেসে উঠল। আপনার দক্ষতা অসাধারণ। আপনি কি কোনো সৌজন্যমূলক নাম গ্রহণ করেছেন? যেহেতু তুমি শিক্ষানবিশ হয়েছ, অবশ্যই শিক্ষানবিশী অনুষ্ঠানে কোনো দেবতার পক্ষ থেকে একটি উপাধি প্রদান অন্তর্ভুক্ত থাকত। সাহিত্য জগতে এটি এক অসাধারণ সম্মান। একই সাথে এটি অমর ব্যক্তির নিজস্ব ভাগ্য দ্বারাও প্রভাবিত হয়ে একে আরও গভীর করবে। আমার বাবা মা দুজনেই পাহাড় ও গ্রামাঞ্চলের বাসিন্দা ছিলেন। উচ্চশিক্ষিত নয়। নামটি এখনো বাছাই করা হয়নি। আমি সত্যি সত্যি মাথা নাড়লাম। লিচিংচেনের ঠোঁট সামান্য কেঁপে উঠল। কি গ্রাম্য লোক! আধা সম্রাটের ক্ষমতার শীর্ষে এক সম্ভ্রান্ত পরিবারের কুলপতি। সম্ভবত এই প্রথম কেউ এমনটা করেছে। চলুন এটি পর্যালোচনা করা যাক, কিন্তু এই বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে তার চোখ দুটো সামান্য কেঁপে উঠল। আঙুলকে কলম হিসেবে ব্যবহার করা। শূন্যস্থানে দুটি বড় অক্ষর লেখা ছিল। এক দুটি যা নশ্বর জগতের কাছে অদৃশ্য। এটা সঙ্গে সঙ্গে আমার শরীরে পড়ে গেল। এখন থেকে তোমার নাম হবে এভারগ্রিন। শব্দগুলোর ব্যাপারে বলতে গেলে আমি সানন্দে উপাসনায় মাথা নত করলাম। শিক্ষক, ক্যালিগ্রাফিটির জন্য আপনাকে ধন্যবাদ। আর মহান প্রজ্ঞা মূর্খতা হিসেবে প্রতীয়মান হওয়ার ব্যাপারে। যদিও এটি একজন পণ্ডিত কর্তৃক প্রদত্ত একটি সৌজন্যমূলক নাম মাত্র ছিল, কিন্তু এটি ইতিমধ্যে একটি খুব উচ্চ মূল্যায়ন। কিন্তু আমি যা জানতাম না তা হল, সেই মুহূর্তে লিচিংচেন ক্যালিগ্রাফিটি প্রদান করলেন। হাজার হাজার মাইল দূরে হোলি একাডেমি। বই পড়ছিল এমন এক যুবকের মুখের ভাব বদলে গেল। সে কনফুসিয় একাডেমির প্রধান হলের দিকে তাকাল। গুরুর দীর্ঘায়ু ফলকের নিচে দুজন সাধারণ ছেলে হাজির হল। সুহান চমকে উঠে দাঁড়াল। গুরু কি কোনো নতুন কনিষ্ঠ শিষ্য গ্রহণ করেছেন? লিচিংচেনের দীর্ঘায়ু ফলকের নিচে মূলত ছোট অক্ষরের 3টি সারি ছিল, বো গুইং ফেং। সুহান এবং ওই 3জন রুশিয়ানের শিষ্য ছিল। তবে এখন ওই 3 লাইনের লেখার পরে আরেকটি দেখা দিয়েছে। আমার একজন ছোট ভাই থাকার ব্যাপারে বলতে গেলে সুহান প্রথমে আনন্দিত হয়েছিল, কিন্তু তারপর আমি হতবাক হয়ে গেলাম। এই সময়ের জন্য ব্যাপারটা এমন নয় যে এটা খারাপ ছিল, বরং এটি প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করে ফেলেছিল। ছোট ভাই সম্ভবত বিপদে পড়েছে। বাইলু একাডেমিতে গুরু এবং তার বড় ভাইয়ের মধ্যে বরাবরই বিরোধ চলে আসছে। তিনি সম্প্রতি একজন তরুণ শিষ্য গ্রহণ করেছেন। লিন্সিকে কে সৌজন্যমূলক নামটি দেওয়া হয়েছিল। এই লিন্সি হে তুলনীয়, আরও অনেক খারাপ। সুহান এইমাত্র এটা ভেবেছিল। পবিত্র একাডেমির বাইরে হট্টগোল শুরু হলো। বাইলু একাডেমির প্রথম সদস্য ক্যাং তার শিষ্যদের সঙ্গে রুশিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলেন। সাদা চুলওয়ালা এক বৃদ্ধ বিষণ্ণ মুখে সে উচ্চস্বরে চিৎকার করে উঠল। পুরো কলেজ জুড়ে শব্দটি প্রতিধ্বনিত হল। তার পাশে সেখানে 14 বা 15 বছর বয়সী একটি মেয়ে ছিল। মাথা উঁচু করে গর্বের সাথে দাঁড়াও। তার চোখ বিদ্বেষে পূর্ণ ছিল। এই ঘটনাটি সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে আকৃষ্ট করেছিল। ওয়েই, বাইলু একাডেমির প্রধান শিক্ষক। সে এখানে কি করছে? তোমাকে এত অসুখী দেখাচ্ছে কেন? আমি তো জানতামই না যে গুরু রুশিয়ান একজন কনিষ্ঠ শিষ্য গ্রহণ করেছেন। ভাগ্য বদলে গেছে। সম্ভবত এই কারণেই একাডেমির প্রধান এসেছিলেন। আশ্চর্য হওয়ার কিছু নেই যে ওয়েই ইউজানশো এবং রুশিয়ানের মধ্যে বরাবরই বিরোধ ছিল। এবার সে নিয়ে এলো। ওই মেয়েটিও নিশ্চয়ই একজন নতুন শিষ্যা। সবাই উপরের দিকে তাকালো। কেউ একজন চিৎকার করে উঠল। তারা মেয়েটির পরিচয় শনাক্ত করেছিল। এটা সেই একই ঘটনা ছিল না যার কারণে দিন দুয়েক আগে সম্রাট ওয়েনের মূর্তিটি সক্রিয় হয়েছিল। সে কি উজ্জ্বল হাসির অধিকারী কোনো সাহিত্যিক প্রতিভা? তিনি আসলে ওয়েই ইউজানশোয়ের কনিষ্ঠ শিষ্য ছিলেন। তার পাশের একজন মাথা নাড়লেন। এই ব্যক্তির পরিচয় সরল নয়। সে তিয়ানিউ রাজ্যের ছোট রাজকুমারী। জন্মগত সাহিত্যিক প্রতিভা। যখন সবাই এটা নিয়ে আলোচনা করছিল, সুহানও তাদের অভ্যর্থনা জানাতে দ্রুত বেরিয়ে এল। মাস্টার ওয়েয়ের পরিবারের কর্তা এখানে নেই। আপনার কিছু বলার থাকলে অডিটোরিয়ামে আসন গ্রহণ করুন। জ্যেষ্ঠ ও দ্বিতীয় জ্যেষ্ঠ ভ্রাতা এবং গুরু সকলেই অনুপস্থিত। এখন এই জ্যেষ্ঠ শিক্ষানবিশকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা একমাত্র তারই আছে। এটা করার দরকার নেই। লিকিংচেনকে বেরিয়ে আসতে দিন। আমি এখানে ব্যাখ্যা চাইতে এসেছি। ওয়েই ক্যাংয়ের মুখ গম্ভীর ছিল। তারা আমাকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি। তিনি এইমাত্র তার শিষ্যকে একটি নাম প্রদান করেছিলেন। এর ফলে পরের দিন লিচিংচেনও একটি পুত্র সন্তানের জন্ম দেন। তারা তাকেও পরাস্ত করেছিল। সে ক্ষুব্ধ না হয়ে কি পারত? তুমি একজন জুনিয়র। আমি তোমার জন্য কোনো কিছু কঠিন করে তুলব না। লিকিংচেনকে বেরিয়ে আসতে দিন। ওয়েই ক্যাং তার রাগ দমন করল। পবিত্র একাডেমির পেছনের দিকে তাকালে প্রচণ্ড চিৎকার। যদি তোমার বড় ভাই এখন দরজায় আসেন, তোমার সাথে দেখা করার অধিকারও কি আমার আর নেই? বিশাল আভা দেবতাদের গর্জনে রূপান্তরিত হল। তারা লিচিংচেনের দীর্ঘায়ু ফলকটি আক্রমণ করেছিল। সুহানের মুখের ভাব বদলে গেল। সে নড়াচড়া করার আগেই সেই দীর্ঘায়ু ফলকটি লিচিংচেনের ছিল। এটি থেকে একটি ক্ষীণ আলো নির্গত হল। আক্রমণটি প্রতিহত করা হয়েছিল। নীল পোশাক পরিহিত এক লম্বা ও ইজু আকৃতি আলো থেকে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এতগুলো বছর তোমার এই বদমেজাজটা এখনো আছে। লিচিংচেন, যার রূপ ছিল অপার্থিব, নিজের কপালে হাত বোলালেন। কিছুটা মাথা বোথা। সে সোজা একাডেমির সামনের দিকে হেঁটে গেল। ঐশ্বরিক অনুভূতির এক ঝলক। তখন আমি বুঝতে পারলাম কি ঘটছিল। এটি সত্যিই একটি অনাকাঙ্ক্ষিত বিপর্যয়। লিচিংচেনের চোখেও বিস্ময়ের আভাস দেখা গেল। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার। যখন তিনি তোমাকে একটি নাম দিয়েছিলেন, আমি মোটেও খেয়াল করিনি। আমার বড় ভাইও কিছুদিন আগে আমাকে একটি নাম দিয়েছেন। আর কাকতালীয়ভাবে সেগুলো সবই ছিল এমন শব্দ যা প্রশ্ন বা চ্যালেঞ্জ ছুড়ে দিত। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তার আগে আমার দরজায় ধাক্কা দিতে এসেছিল। তবে নামটি ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। এটা আবার পরিবর্তন করার কোনো কারণই নেই। এবার আমারই ভুল হয়েছে, বড় ভাই। আমার ছোট ভাই সব নিয়মকানুন মেনে নিয়েছিল। লিচিংচেন অসহায়ভাবে বললেন। আপনি রাজি থাকলে তাহলে ঠিক আছে। ওয়েই ক্যাং লিকিংচেনের দিকে তাকাল। ঠান্ডা মুখ। আমি সম্প্রতি একজন নতুন শিষ্য গ্রহণ করেছি।
তার পাণ্ডিত্য মোটামুটি মানের। যেহেতু লর্ড রুক্সিয়ান এমন একটি চরিত্র দান করতে পারতেন, তিনি নিশ্চয়ই একজন সাহিত্যিক বিষয়বালক। সহস্রাব্দে একবার ঘটা ঘটনা। আজ আমি আমার তরুণ শিক্ষানবিশকে সঙ্গে নিয়ে এসেছি। আমি আপনার পরামর্শ চাই। দেখা যাক আমার শিক্ষানবিশের কোথায় ঘাটতি আছে। পাশে দাঁড়িয়ে থাকা লিন্সিও হাত জোট করে মাথা নত করল। সে কিছুটা ক্ষুব্ধ স্বরে বলল, হে অমর প্রভু, আমি আপনার কাছে আমার অনুরোধটি মঞ্জুর করার জন্য মিনতি করছি গু। অন্যথায় পথের বাণী শোনার আমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। লিকিনচেন এটা শুনেছেন। কেউ কেউ কিছু বলতে চাইলেও নিজেকে সংযত রেখেছিল। লিকিনচেনকে দেখে ইতস্তত। ওয়েই ক্যাং আত্মবিশ্বাসের সাথে বলল, আমি তোমার চেয়ে 1 বছর আগে একজন শিষ্য গ্রহণ করেছিলাম গু। আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য পড়াতে পারেন। পরে আমাদের আরেকটি ম্যাচ হবে। তুলনা করা কি একেবারেই অপরিহার্য? ওয়েই ক্যাংয়ের আত্মবিশ্বাসী অভিব্যক্তির দিকে তাকিয়ে লিচিনচেন কিছুটা অদ্ভুতভাবে জিজ্ঞাসা করল। অবশ্যই তুলনা করতে হবে। ওয়েই ক্যাংয়ের কথাগুলো গভীরভাবে অনুরণিত হল। লিচিনচেন অসহায়ভাবে মাথা নাড়লেন। ঠিক আছে, 2 বছর পর আমার গুরুকে খুঁজতে ফিরে এসো। বিভোর লিচিনচেনের দিকে তাকিয়ে, যে তখন ঘোরের মধ্যে ছিল। আমি হাত বাড়িয়ে নাড়ালাম। তিনি আবার ম্যাডাম হিকে ডেকে উঠলেন। লিচিনচেন তার চেতনার একটি অংশকে আলাদা করে আমার দিকে তাকাল। আমি এখনো আমার গুরুর নাম জিজ্ঞেস করিনি, তাই ভবিষ্যতে তাকে সম্বোধন করব। সে কিছুটা অস্বস্তির সাথে জিজ্ঞেস করল। আমি শিক্ষানবিশ হলাম, কিন্তু আমার গুরুর নাম পর্যন্ত জানি না। আমি বুঝতে পারছি। লিচিনচেন তার বক্তৃতা থামিয়ে দিলেন। ঠিক তখনই আমার মনে পড়ল, আমি বর্তমানে একজন ব্যর্থ গবেষক মাত্র। সে প্রসঙ্গ পরিবর্তন করল। সে হেসে বলল, আমাকে শুধু গুরু বলে ডাকো গু। আমি মাথা নাড়লাম। সেই শিষ্য কখন তার পড়াশোনা শুরু করেছিলেন? পড়ার মাধ্যমে যে চরিত্র গড়ে তোলা যায় তা জানার পর। আমি আর অপেক্ষা করতে পারছি না। আপনার প্রথমে জাতিসমূহের এই ইতিবৃত্তটি পড়া শেষ করা উচিত। যদিও এটি কেবল একটি সাধারণ অনানুষ্ঠানিক ইতিহাস, কিন্তু এটি তোমাকে সমগ্র বিশ্বকে বুঝতে সাহায্য করতে পারে। আমি এইমাত্র মাস্টার রুর বইটি পড়া শেষ করলাম। আমি আর কি বলতে চাই? একথা শুনে লিচিনচেন হতবাক হয়ে গেলেন। যদিও রাজ্যসমূহের এই ইতিবৃত্ত সরল, তবে এছাড়াও প্রায় 100 মতো পৃষ্ঠা রয়েছে। এতে খোদিত লেখাটি স্থানীয় চীনা ভাষায় নয়, বরং এটি মার্জিত ভাষার একটি জটিল রূপ। একজন সাধারণ মানুষের পক্ষে এই বইটি পড়া শেষ করা, এতে কমপক্ষে 3 দিন সময় লাগবে। কিন্তু আপনি তো 15 মিনিটেরও কম সময় ধরে দেখছেন। লিচিনচেন এক মুহূর্তের জন্য থামলেন। তারপর সে আমাকে একটি বই দিল। যান এবং এই জীবনীটি পড়ুন। আমার পরে একটি পরীক্ষা আছে। এই বইটি আগেরটির অনুরূপ। এগুলোর প্রত্যেকটি প্রায় 100 পৃষ্ঠার। মার্জিত ভাষার নথিগুলো জটিল এবং বোঝা কঠিন। আমি শুনেছি যে গুরু আমাকে পরে আরেকটি পরীক্ষা নেবেন। আমি তৎক্ষণাৎ তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে শুরু করলাম। পাশে দাঁড়িয়ে থাকা লিচিনচেন দেখল, তার চোখের পাতা সামান্য কেঁপে উঠল। তিনি বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, কিন্তু এই প্রথমবার আমি কাউকে এত দ্রুত বইয়ের পাতা উল্টাতে দেখলাম। প্রায় এক ঝলক। আমার হাত পাতা উল্টানো 1 মুহূর্তের জন্য থামায়নি। 15 মিনিটও হয়নি। তারপর আমি উঠে দাঁড়ালাম। সে বইটি তার হাতে তুলে দিল। গুরু, আমার পড়া শেষ হয়েছে। লিচিনচেন বইটি হাতে নিয়ে কথা বলতে শুরু করলেন। পৃষ্ঠা 47, লাইন 12। বিষয়টা কি? চিন্তা না করে। আমি কোনো ভালো মানুষ দেখিনি। ক্ষমাহীন। লিচিনচেন পুরোপুরি চুপ হয়ে গেল। ফটোগ্রাফিক স্মৃতি। সে অজ্ঞ ছিল না। কিন্তু আমার শুধু ফটোগ্রাফিক স্মৃতিশক্তি নেই, আরও অনেক কিছু আছে। বরং এর অর্থ হলো নিজের কথার অর্থ পুরোপুরি বোঝা। এটা খুবই ভীতিকর। বড় ভাই, ও বড় ভাই, অবশেষে তুমি একজন শিষ্য জোগাড় করতে পেরেছ। তুমি জেদ ধরে নিজের সাথে আমার তুলনা করছো। চেষ্টা করে লাভ কি? লিচিনচেন তার স্মৃতিতে এক মুহূর্ত নীরবতা পালন করলেন। লিনদের ভালো বুদ্ধিমত্তা থাকতে পারে, কিন্তু আমার তুলনায় ওরা ধারে কাছেও নেই। হয়তো 2 বছরও লাগবে না। সম্ভবত আমাকে শেখানোর মতো তার কিছুই নেই। গুরু ও শিষ্য কতটা ভালোভাবে পড়তেন? আমি আত্মবিশ্বাসের সাথে হাসলাম। আমি আসলে নিজেকে নিয়ে বেশ সন্তুষ্ট। পূর্বজন্মে এই পড়ার গতি প্রশংসনীয় হতো। এটা এক কথায় স্বর্গীয়। আর লিচিনচেন আমার মুখের হাসির দিকে তাকাল। তাকে কিছুটা অসন্তুষ্ট মনে হচ্ছিল। ঠিক আছে, গড়পড়তা মানুষের চেয়ে সামান্য বেশি শক্তিশালী, কিন্তু তিনি প্রতিভাবান হওয়া থেকে অনেক দূরে। আমি কি সত্যিই এতটা খারাপ? আমি তখন একটু আত্মতৃপ্তি অনুভব করছিলাম। সে সন্দেহ করে জিজ্ঞাসা না করে পারল না। আমি বেশ শক্তিশালী অনুভব করছি। লিচিনচেন গম্ভীর মুখে বলল, তুমি কি মনে করো যে তুমি দ্রুত পড়তে পারো বলে তুমি অসাধারণ? এই পৃথিবীতে অসংখ্য প্রতিভাবান মানুষ আছেন। কিছু লোক কখনো বই পড়েনি, কিন্তু একদিন তিনি স্বর্গ ও পৃথিবীর পরম সত্য উপলব্ধি করলেন। শিশুর জন্মের সাথে সাথে আকাশে সাধুত্ব ও শুভ লক্ষণের আবির্ভাব ঘটে। এখন আপনার উৎপত্তিস্থল রয়েছে, কিন্তু সে সবে পড়তে শুরু করেছিল। এমনকি যদি আপনি দ্রুত পড়েন, এর আরেকটি কারণ হলো আধ্যাত্মিক বুদ্ধিমত্তার পরিপক্কতা। এটাকে প্রতিভা হিসেবে বিবেচনা করা যায় না। লিচিনচেন কিছুটা বিব্রত হয়ে কথা বলল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রতিভাকে এতটাই অকেজো হিসেবে বর্ণনা করা। তিনিও বিশ্বে অদ্বিতীয়, কিন্তু এর কোনো বিকল্প নেই। সুনানের উপদেশের কথাগুলো এখনো আমার কানে বাজে। তাছাড়া আমার যোগ্যতাও প্রকৃতপক্ষে অনেক বেশি। যদি আপনি সময়ে সময়ে তাদের সমালোচনা ও তিরস্কার না করেন, এর ফলে অতিরিক্ত আত্মতুষ্টি দেখা দিতে পারে। সে এখন কেবল নির্লজ্জভাবে মিথ্যা বলতে পারে। গুরু বকা দিলেন, এই শিষ্য ভবিষ্যতে অবশ্যই মনোযোগ দেবে। এ কথা শুনে আমি কিছুটা হতাশ হলাম। আমি নিজেকে এক অপ্রতিদ্বন্দ্বী প্রতিভাবান ভাবতাম। ফলাফলটি একজন গড়পড়তা ব্যক্তির ফলাফলের চেয়ে সামান্যই ভালো ছিল। কিন্তু ভেবে দেখলে ব্যাপারটা যুক্তিসঙ্গত। এই পৃথিবীটা আমি যে পৃথিবীতে বাস করতাম তার থেকে আলাদা। এমনকি অমরদেরও এটি আছে, যারা পাহাড় ও সমুদ্রকে ঘুরিয়ে দিতে পারে। তাতে কি যদি আমি দ্রুত পড়ি? হয়তো এই পৃথিবীর সবাই সেরকমই। আমি ছিলাম পাহাড়ের এক সাধারণ শিশু। সে কোথায় প্রতিভাবান হয়ে উঠল? কি এক অলিক কল্পনা! আমি বাঁকা হাসি হেসে মাথা নাড়লাম। সেই অবাস্তব ধারণাটি বাতিল করে দেওয়া হয়েছিল। নিজেকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নেই। আমার অভিব্যক্তিটা অন্যরকম দেখে এটা হয়তো তার জন্য খুব বড় আঘাত হতে পারে, এই ভয় লিচিনচেন তাকে সান্ত্বনা দিল। আপনার বোঝার ক্ষমতা বেশ ভালো। সামান্য প্রচেষ্টায় সে ভবিষ্যতে অবশ্যই মহান সাফল্য অর্জন করবে। আজকের মতো এটুকুই। আকাশের দিকে তাকানোর পর লিচিনচেন কয়েকটি বই বের করে আমার হাতে দিলেন। যদি কিছু না বোঝো তাহলে কাল আবার জিজ্ঞাসা করো। আজকাল তোমার কিছুই শেখার দরকার নেই, শুধু বইটা পড়ুন। আমি মাথা নাড়লাম। বাড়ি ফেরার পথে, যদিও আমার যোগ্যতা ততটা ভালো নয়, কিন্তু অন্তত আমি সফলভাবে শিক্ষানবিশ হতে পেরেছিলাম। একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাইরের চমৎকার জগৎ সম্পর্কে জানার পর ধীরে ধীরে করুন। আমি অবশেষে এই চিংশান গ্রাম ছেড়ে চলে যাব। তাহলে আমরা অন্য কোনো সম্প্রদায় খুঁজে নেব। যাও, সেই কিংবদন্তি সাধকদের দেখতে যাও যারা উঠতে এবং মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়তে পারে।
হঠাৎ ছাং 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 শব্দ বেজে উঠল। এটা আমার চিন্তায় ব্যাঘাত ঘটাল। এরনিউ এইমাত্র মাঠ থেকে ফিরলেন। যিনি এসেছিলেন তিনি আর কেউ নন, সু এরনিউ, যিনি তার সাথে ছোটবেলা থেকেই খেলা করতেন। সেই একই জন যে গতকাল স্কুলে আসার জন্য জেদ করেছিল। এরনিউ প্রথমে মাথা নাড়লেন। তারপর চোরের মতো কেউ দেখছে কিনা তা নিশ্চিত হতে সে চারপাশে তাকাল। তারপর সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। গম্ভীর নিচু স্বরের চিরসবুজ, এরনিউ সাধারণত আপনার সাথে কেমন আচরণ করে? আমি মাথা নাড়লাম। সেটা অবশ্যই চমৎকার হবে। ভাই আর্নিউ, আপনার কোনো সাহায্যের প্রয়োজন হলে শুধু বলবেন। এরনিউ মুচকি হাসল। তারপর সে মৃদুস্বরে বলল, চ্যাংচিং, সম্প্রতি তোমার ভাই আর্নিউ একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে। কিন্তু তারা এটা পছন্দ করে না। আমি একজন বখাটে। আমি জ্ঞানী মানুষদের সবচেয়ে বেশি পছন্দ করি। এটা কি আপনি ভদ্রলোককে আপনার শিক্ষক হিসেবে গ্রহণ করছেন না? দেখি তো আমাকে দু একটা কৌশল শেখাতে পারো কিনা। ভবিষ্যতে আমিও আমার পছন্দের মানুষটির সামনে একটু ভান করতে পারি। আমি স্বাভাবিকভাবে এরনিউর ব্যাপারে সাহায্য করব। একটা বলার পর আমি এক মুহূর্ত ইতস্তত করে বললাম, কিন্তু এই শিক্ষক যে জ্ঞান প্রদান করেছিলেন, আমি জানি না এটা স্থানান্তর করতে পারবো কিনা। আমি আগামীকাল আমার মনিবকে জিজ্ঞেস করব। যদি সম্ভব হয় আমি তোমাকে ব্যক্তিগতভাবে শেখাবো। এরনিউ শুনেছিল। আমি জানি আমি তাকে ভুল বুঝেছিলাম। দরকার নেই, দরকার নেই। আমি খুব একটা বুদ্ধিমান নই। তুমি শেখালেও আমি শিখব না। আমার শুধু এমন কবিতা ও গদ্য দরকার যা আমি 1-2 দিনের মধ্যে বুঝতে পারি। সে প্রসঙ্গে বলতে গেলে আমরাও কবিতা লিখতে পারি। অমর হওয়ার জন্য জ্ঞান চুরি করাটা এর উদ্দেশ্য নয়। তুমি তাকে মেরে ফেললেও সে সাহস করবে না। তার লক্ষ্য ছিল আমাকে সেই অপার্থিব কবিতা আবৃত্তি শোনানো। গোপনে এটা লিখে রাখুন। সে এটা নিয়ে রেখে দিতে পারে। এটা তো সহজ, আমার উপর ছেড়ে দিন। আমি ভেবেছিলাম এটা আরো অনেক বেশি কঠিন হবে। এটা কেবলই কিছু কাজ করা। আমার মনে এতে অনেক অপ্রকাশিত শ্রেষ্ঠ রচনা রয়েছে। হাহা, এভারও গ্রিন। আপনার এই উদারতার জন্য ধন্যবাদ। এরনিউ হেসে আমার কাঁধে হাত রাখল। তাহলে আমি তাকে জিজ্ঞেস করব সে কি ধরনের চায়। তারপর আমি তোমাকে বলবো। কোনো চাপ নেই। আমি হেসে মাথা নাড়লাম। এরপর তারা দুজনে একসাথে চিংশান গ্রামে ফিরে গেলেন। শিক্ষকটি কি অসাধারণ নন? সে কি গানি? প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত ঘটনা বোঝা। এরনিউ কৌতূহলবশত জিজ্ঞাসা করল। এ তো পরীর মতো। সাহিত্যিক দিকপাল। বিশ্বে খুব কম লোকই এর সাথে তুলনীয়। কথা শুনে আমি হেসে মাথা নাড়লাম। আপনি যতটা বলছেন ব্যাপারটা ততটা অতিরঞ্জিত নয়। ভদ্রলোকটি ছিলেন একজন ব্যর্থ পণ্ডিত মাত্র। যদিও কিছু গান, কিন্তু এটি আপনার বর্ণিত স্তরে পৌঁছানো থেকে অনেক দূরে। এরনিউ হঠাৎ প্রচণ্ডভাবে কাশতে শুরু করল। তার অভিব্যক্তি খুব অদ্ভুত ছিল। আমি পরোয়া করিনি। আজ যা জ্ঞান অর্জন করলাম তা এখনো হজম করছি। আকাঙ্ক্ষার পথ। আপনি কি জানতেন? এরনিউ গে, এই পৃথিবীতে এমন অমর ব্যক্তিরাও আছেন যারা দিনে 1000 মাইল ভ্রমণ করতে পারেন। হাতে করে পাহাড় খোলা। এটা কি অবিশ্বাস্য নয়? এরনিউ তোমার উল্লেখ করা অমরদের নিয়ে গোপনে অভিযোগ করেছিল। চিংশান গ্রামে যেতে। তোমার বাবাকে দেখে ওরা সবাই ভয়ে মরে যাবে। আমিও তরবারির পিঠে চড়ে ওড়ার চেষ্টা করতে চাই। বিশ্বজুড়ে ঘুরে বেড়ানোর অনুভূতি। আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। যখন আমি যথেষ্ট বই পড়ে ফেলেছি, আমাকে বেরিয়ে এসে এই পৃথিবীতে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। বাইরের চমৎকার পৃথিবীটা দেখুন। আমার স্বপ্নের দিকে তাকিয়ে এরনিউ কিছুটা নীরব ছিল। সে এও জানত যে কুলপতির পাহাড়টিকে সীমানা হিসেবে ঘিরে ফেলার সিদ্ধান্তটি তরুণ প্রভুর ভালোর জন্যই ছিল। কিন্তু তরুণ প্রভুর দৃষ্টিকোণ থেকে ভাবলে আমার ভয় হচ্ছে চিংশান গ্রামের সবাই একটা একটা করে বদমাশ। এই কথা ভেবে সে আমার দিকে তাকিয়ে বলল, চ্যাংচিং, তুমি আমার উপকার করেছ। আমিও তোমাকে একটি উপহার দেব। এটা কিভাবে শোনা সম্ভব? আমি হেসে বললাম, এটা কি গুলতি নাকি কাঠের তলোয়ার? এরনিউ শান্ত হলো। তলোয়ার চালনার একটি নির্দেশিকা। আমি অবাক হয়ে আমার পাশে থাকা এরনিউর দিকে তাকালাম। শুধুমাত্র অসম্পূর্ণ ম্যানুয়াল। শুধুমাত্র নড়াচড়া। মানসিক বিকাশের কোনো পদ্ধতি নেই। তাই আপনি শুধু মজার জন্য অনুশীলন করতে পারেন। পরিবারের প্রধান বললেন, তরুণ প্রভু 20 বছর বয়সের আগে সাধনা করতে পারবেন না। তবে শুধুমাত্র তলোয়ার চালনার কোনো তুলনা হয় না। এমনকি মানসিক কৌশল এবং সাধনার পদ্ধতিও আয়ত্ত করা যায় না। এটা কেবলই একটা মুখোশ। তরুণ প্রভু শীঘ্রই তার সাধনা যাত্রা শুরু করবেন। আগে থেকে এর সাথে পরিচিত হয়ে নেওয়া কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরনিউর মাথায় চিন্তার ঝড় বয়ে গেল। কোনো দুর্বলতা খুঁজে না পাওয়ার পর এরপর সে তার বুক থেকে তলোয়ার চালনার একটি নির্দেশিকা বের করল। অবশ্যই এটি বের করার প্রক্রিয়ার সময় সে গোপনে তাদের অর্ধেক ধ্বংস করে দিয়েছে। তা সত্ত্বেও ছেঁড়া ম্যানুয়ালটা গ্রহণ করার সময় আমি খুব উত্তেজিত ছিলাম। ভাই আর্নিউ, আপনি এই জিনিসটা কিভাবে খুঁজে পেলেন? এটি তলোয়ার চালনার একটি কিংবদন্তিসম নির্দেশিকা। এমনকি যদি এটি ভেঙে যায়। কিন্তু এখন আমার জন্য এর একটি মারাত্মক আকর্ষণও আছে। আমি কতটা উত্তেজিত ছিলাম তা দেখে এরনিউ ইতস্তত করে চাংকিংকে বলল, এই জিনিসটি চাষ করা যায় না। শুধু মজা করার জন্য। দয়া করে এটা যেন তোমার পড়াশোনায় বাধা সৃষ্টি না করে। আর তুমি যাই করো না কেন অন্য কাউকে বলো না। এটা তোমার জন্য। যদিও এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু আর্নিউ তার বাবার কাছে উত্তম মধ্যম খেতে চাননি। চিন্তা করবেন না ভাই এরনিউ। আমি কাউকে বলবো না। আমি আমার হাতে থাকা ম্যানুয়ালটির দিকে তাকালাম। আমি এর থেকে চোখ সরাতে পারছি না। ভাই এরনিউ, আমি এখন বেরোচ্ছি। একবার আপনি ঠিক করে ফেললে যে আপনি কি ধরনের কবিতা চান, আবার আমার কাছে এসো। একথা বলে আমি গোপন ম্যানুয়ালটা ছিনিয়ে নিয়ে যত জোরে সম্ভব দৌড়ে পালালাম। এটা কি ভুল হবে? আমার দূরে সরে যাওয়া অবজেক্টটির দিকে তাকিয়ে এরনিউ এক হাতে চিবুক ঘষল। সম্ভবত এটা শুধু আগামী কয়েকদিনের জন্যই নতুন থাকবে। যখন আপনি বুঝতে পারেন যে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন না, সেই অনুভূতিটা কমে গেল। এরনিউ আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়ল। তারপর প্রচণ্ড উত্তেজনায় সে তার যোগাযোগের তাবিজটি বের করল। তুমি কি করছো চিংকিউ? আমার খুব বিরক্তি লাগছে, ইদানিং আমার মেজাজ খারাপ। এই বার্তাটি দেখে সঙ্গে সঙ্গে এরনিউর ভুরু দুটো খাড়া হয়ে গেল। কোন বদমাসটা তোমাকে বিরক্ত করেছে? আমি ওকে আচ্ছামতো পিটাবো। তোমার জন্য প্রতিশোধ নাও। 2 বছর পর ওই বদমাস ওয়েন্ডাওয়ের সাথে আমার চূড়ান্ত লড়াই হবে। আমি ভাবছি কি ধরনের কবিতা রচনা করব, তাকে আরো ভালো অবস্থানে রাখতে। এরনিউ এটা দেখেছিল। সঙ্গে সঙ্গে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। যদি বেশি দিন আগে না হয়ে থাকে, তার কাছে এর কোনো ভালো সমাধান ছিল না। কিন্তু এখন পরিস্থিতিটা কি? তার তরুণ প্রভু রুশিয়ানের শিষ্য হয়েছেন এবং সে এতে আগেই রাজি হয়ে গিয়েছিল। সে গোপনে তাকে রুশিয়ানের কবিতাগুলো এনে দিত। সে জানত না ওই বদমাসটাকে যে চিংকিউয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আপনি যেখান থেকেই আসুন না কেন, এটা অবশ্যই পরীর মতো ভালো নয়। তাই সে আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, আমি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি।
সম্প্রতি আমি একজন অত্যন্ত শক্তিশালী তাওবাদী গুরু শিষ্যত্ব গ্রহণ করেছি। তার কবিতা একেবারেই অতুলনীয়। একথা শুনে ঝো চিংকিউ কিছুটা হতবাক হয়ে গেল। আপনার সুপরিবারের সদস্যরা এমন একজন শিক্ষক গ্রহণ করেছেন যিনি বোধি লাভ করেছেন। তোমার বাবা কি তোমার পা ভেঙে দেননি? ওহ, সে ব্যাপারে চিন্তা করবেন না। আপনি কি ধরনের কবিতা চান তা আমাকে বলুন। যদি এটি আপনার সন্তুষ্টি পূরণ না করে, আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। সেই মুহূর্তে আর্নিউ বেশ সতেজ ও উৎফুল্ল বোধ করছিলেন। আমি আগে কখনো এতটা দিকেচেতা ছিলাম না। পরীর মতো কাউকে পাশে পাওয়ার কোনো উপায় নেই। সে এখন ভয়ঙ্কর রকমের শক্তিশালী। ঝো চিংকিউ কিছুক্ষণ চুপ করে রইলেন। সম্ভবত সেও ব্যাপারটা বুঝতে পারেনি। এই আহাম্মকটার সমস্যাটা কি? নিজেকে জোর করবেন না। সহজ রাখার জন্য আমি আমার নামের অক্ষরটি ব্যবহার করব। এমনকি কয়েকটি শব্দ। একটু বিরতি নেবে, তাই না? 3 দিন অপেক্ষা করো। আমি নিশ্চিত যে আমি তোমাকে ওই বদমাশটাকে হারাতে সাহায্য করতে পারব। এরনিউ যোগাযোগের তাবিজটি সরিয়ে রাখলেন। উত্তেজনায় তার মুখ উজ্জ্বল হয়ে উঠল যখন সে আমার পিছু ধাওয়া করল। এবার তাকে চিংকিউর সামনে একটা বড় নাটক করতেই হবে। এরনিউকে বিদায় জানানোর পর গোপন নির্দেশিকাটি পড়ার জন্য আমি দ্রুত একটি খোলা জায়গা খুঁজে নিলাম। এর উপর সার্জিং ওয়েভ সোর্ট টেকনিক কথাটি লেখা ছিল। ভেতরের চালগুলো খুব বিশদভাবে চিত্রিত করা হয়েছে। আমি তৎক্ষণাৎ মুগ্ধ হয়ে গেলাম। আমি 1 ঘন্টারও কম সময় পুরোটা দেখে শেষ করেছি। এরপর সে মাটি থেকে একটি ডাল তুলে নিল। স্মৃতি থেকে তলোয়ারের কৌশল অনুকরণ করা। কয়েকবার নাড়ানোর পর এমনকি কবজির মতো মোটা একটি ছোট গাছকেও মাঝখান থেকে দুভাগ করা যায়। আমার চোখের সামনে দৃশ্যটির দিকে তাকিয়ে আমি তৎক্ষণাৎ হতবাক হয়ে গেলাম। এই গোপন ম্যানুজালটি আসলেই বাস্তব। আমি তো শুধু পরীক্ষা করে দেখছিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি সত্যি এতে দক্ষতা অর্জন করতে পারব। হঠাৎ কাছে পাহাড়গুলো থেকে একটি বন্য শব্দ ভেসে এলো। আর্তনাদ শুনে আমি চমকে উঠলাম। আকাশের দিকে তাকানোর পর সে দ্রুত গ্রামের দিকে দৌড়ে গেল। এখানকার আশেপাশের পাহাড়গুলোতে বন্যপ্রাণী আছে। কিছুদিন আগে গ্রামের চাচাকে একটি বাঘ ধরে নিয়ে গিয়েছিল। দেহবিহীন মৃত। যদিও আমি কিছু প্রাথমিক দক্ষতা শিখেছি, কিন্তু জন্তুটাকে মারতে পারবে কিনা সে ব্যাপারে তার আত্মবিশ্বাস ছিল না। অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে আমি এরনিউকে দিয়ে আমাকে আবার সেই গুহাটায় নিয়ে যাব। অন্য কিছু ফেলে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করুন। আমি মনে মনে চিন্তা করলাম। সে ঘন জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে এল। এই মুহূর্তে আর্নিউ উত্তেজনায় পরিপূর্ণ ছিল। ওরা এরই মধ্যে আমার দরজার সামনে ছুটে এসেছে। এরনিউ তখনও কথা বলেনি। তারপর তারা দেখল সুনান ঘর থেকে বেরিয়ে আসছে। ওয়েনলিনের ছেলে কোথায়? সে ছিল এরনিউ। সুনান বিরক্ত হয়ে বলল, আমি এতে অভ্যস্ত। আর সবসময় এত উদ্যমের সাথে কাজ করা, এটা কেমন ধরনের আচরণ? তুমি কি এখনো চতুর্থ লোকে উন্নীত হওনি? তোমার বাবা কি তোমার জন্য তলোয়ার চালানোর কোনো কৌশল খুঁজে দেননি? তুমি কি এখনো তোমার নির্ধারিত গোপন কৌশলটি আয়ত্ত করতে পারোনি? এরনিউ লজ্জিতভাবে হাসল। প্রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। আরও কয়েক মাস অনুশীলন করলে আমি এই সহজাত মার্শাল আর্ট কৌশলটি আয়ত্ত করতে পারব। পরিবারের প্রধান দীর্ঘজীবী ও সমৃদ্ধি লাভ করুন। সুনানের এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় এরনিউ অস্বস্তি বোধ করছিল। সে সতর্কতার সাথে জিজ্ঞেস করল, চাংচিং কোথায় পড়তে গিয়েছিল? সে এখনো ফিরে আসেনি। আপনার কি তার সাথে দেখা করার প্রয়োজন আছে? কথা বলতে বলতে সুনান আকাশের দিকে তাকালো। সে মনে মনে ভাবল যে ফিরে আসার সময় হয়েছে। এমনটা কি হতে পারে যে রুশিয়ান তার খারাপ ফলাফলের কারণে তাকে আটক করেছিল? এরনিউ হতবাক হয়ে গেল। 1 ঘন্টা আগে আমার সাথে তার দেখা হয়েছিল। তারা এখনো ফিরে আসেনি কেন? তুমি তোমার তলোয়ার চালানোর অনুশীলন করার জন্য কোনো জায়গা খুঁজে পাবে না, তাই না? এরনিউ ভেবেছিল। আমার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরে পড়ছে। ভাই এরনিউ, আপনি এখানে কি কারণে এসেছেন? সৌভাগ্যবশত সেই মুহূর্তে খুব বেশি দূরে নয় এমন জায়গা থেকেই আমার কণ্ঠস্বর ভেসে এল। এরনিউ স্বস্তির নিঃশ্বাস ফেল। চলুন ব্যক্তিগতভাবে কথা বলি। এরনিউ দ্রুত 3 পা ফেলে আমার পাশে ছুটে এলো। সে নিচু ও দ্রুত স্বরে বলল যে কবিতাটি শরৎকাল নিয়ে। এটা তোমার উপর নির্ভর করছে, চ্যাংকিং বলল। এরনিউ লজ্জিত হাসি হেসে সুনানকে অভিবাদন জানাল। এটা খরগোশের মতো পালিয়ে গেল। এরনিউ তোমার কাছ থেকে কি চায়? সুনান একটি বড় হাতা নিয়ে বেরিয়ে এল। সে সন্দেহজনকভাবে জিজ্ঞাসা করল, কিছুই না, আজ বাবা। আপনি কি রান্না করেন? মনে হচ্ছে আজ খুব সুস্বাদু কিছু একটা পাওয়া যাবে। আমি হেসে প্রসঙ্গ পরিবর্তন করলাম। তারা ভেতরের ঘরটার দিকে উকি দেওয়ার জন্য ঘাট বাঁকালো। অবশ্যই তোমার বাবার রান্না অসাধারণ। পৃথিবীতে খুব কম লোকই এটি খেতে পারে। সুনান প্রাণ খুলে হাসল, বেশ মজাই পাচ্ছিল। কিছুদিন আগেও তার মধ্যে যে কর্তৃত্বপূর্ণ ভাব ছিল তার কোনো চিহ্ন ছিল না। কথা বলার সময় ভেতর ঘর থেকে চাচাও হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। তার ছেলেকে ফিরতে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তারা তাদের অভিবাদন জানাতে এসেছিল। আজকের পাঠ কেমন ছিল তোমার? আপনার স্বামী কি আপনার জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিলেন? তার পাশে থাকা দক্ষিণ জিয়াংসুর লোকেরাও কান খাড়া করল। আমার শেখার সমস্যাগুলো নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। শিক্ষক ছাড়াও কথা বলা বেশ সহজ। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই চাচা দৃশ্যত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুনান মনে মনে ভ্রু কুচকাল। এই অমর দৃষ্টি হারার রহস্যটা কি? এটা কি স্থির হয়নি যে সফলভাবে শিক্ষানবিশ হতে 3টি প্রচেষ্টা লাগবে? ভদ্রলোক কি আর কিছু বলেননি? সুনান দ্বিধান্বিতভাবে জিজ্ঞাসা করল। পাহাড় থেকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেত। কোনো অবজ্ঞা বা ওইরকম কিছু ছিল না। চাচা গোপনে সুনানের দিকে কটমট করে তাকালেন। এই বাবা সুনানের মতো হয়ে গেছেন। এর মতো আর কেউ নেই। তাদের ভয় হয় যে তাদের সন্তান খুব ভালো ফল করবে। কিন্তু আমার বড় ও দ্বিতীয় সন্তানের কথা ভাবতে গিয়ে তখন চাচা স্বস্তি পেলেন। সতর্ক থাকাই ভালো। দেখা যাচ্ছে অতিরিক্ত প্রতিভা থাকা সবসময় ভালো জিনিস নয়। তাদের প্রতি কোনো অবজ্ঞা বা এমন কিছু ছিল না। আমি এটা নিয়ে বেশি ভাবিনি। অনেক কিছু মিলে আমাকে কিছুটা দিশেহারা করে তুলেছিল। সত্যি বলতে আমার সহজাত প্রতিভা তেমন ভালো না। সে গড়পড়তা মানুষের চেয়ে সামান্যই ভালো। যদি আমরা আরও কঠোর পরিশ্রম না করি, ভবিষ্যতে তার উল্লেখযোগ্য কিছু অর্জন করার সম্ভাবনা কম। এই কথা শুনে সুনান সে সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেল। সে মনে মনে হাসল। রুক্সিয়ানের কাছ থেকে যেমনটা আশা করা হয়েছিল, নির্ভরযোগ্য, যদিও সে 3বার শিক্ষানবিশ হয়নি, কিন্তু এটা তার লক্ষ্যের অনুরূপ। এর উদ্দেশ্য হলো কঠোর অধ্যয়নের জন্য তোমার অনুপ্রেরণা জাগিয়ে তোলা। এভাবেই তুমি আরও কঠোর পরিশ্রম করবে। আর আপনার গড় প্রতিভার কথা বলতে গেলে সুনান হাসল। এই বিষয়ে মোটেও চিন্তিত নেই। তিনি ইতিমধ্যেই তোমার সাধনার যোগ্যতা তদন্ত করেছিলেন। যদিও জ্যেষ্ঠ এবং দ্বিতীয় জ্যেষ্ঠের মতো ভালো নয়, কিন্তু তিনি অভদ্র ব্যক্তিও নন। এবং তিনি তোমার ভবিষ্যৎ বিকাশের পথ ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছেন। সব ধরনের শিক্ষক পাওয়া গেছে, ব্যতিক্রম ছাড়া। তারা সকলেই নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছেছেন। যতক্ষণ আপনি ধাপে ধাপে চাষ করবেন, আজ হোক বা কাল হোক, আমরা শিখরে পৌঁছাব।
সবচেয়ে শক্তিশালীতে পৌঁছান। আর এই মুহূর্তে আমি তার নীরব বাবা মায়ের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল তারা হতাশ হয়ে পড়েছিল। তাই সে তাড়াতাড়ি হেসে তার বাবা মাকে সান্ত্বনা দিল। চিন্তা করবেন না, যদিও আমার যোগ্যতা কিছুটা কম। কিন্তু ভদ্রলোক বললেন, যতক্ষণ তুমি মন দিয়ে চেষ্টা করবে, সে ভবিষ্যতে অবশ্যই মহান সাফল্য অর্জন করবে। ছেলের সান্ত্বনার কথা শুনে সুনান তৎক্ষণাৎ আনন্দ অনুভব করল। হো হো করে হেসে উঠল। হাহা, ভালো, আপনার এই সচেতনতা থাকাটা ভালো। আমার যোগ্যতা গড়পড়তা হলে কি আসে যায়? চিন্তা করো না, তোমার বাবা তো তোমার পাশেই আছেন। পাশে দাঁড়িয়ে থাকা ইয়ে চাচাও হেসে বললেন, ঠিক আছে, চলো খেতে যাই। আজকের স্টু বুনো তিতির পাখির মাংসের। রাত নেমে আসে। বাড়িটা কিছুটা জরাজীর্ণ দেখাচ্ছিল। মাঝে মাঝে হাসির শব্দ শোনা যাচ্ছিল। রাতের খাবারের পর সুনান মুখে হাসি নিয়ে উঠোনের একটি চেয়ারে শুয়েছিল। শুরুতে সবকিছুই কঠিন। এখন আপনি সেই গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপটি নিয়েছেন। তার তাড়াতাড়ি পরবর্তী পদক্ষেপগুলো গুছিয়ে নেওয়া উচিত। তার প্রথম শিক্ষক ছিলেন রুশিয়ান। আধ্যাত্মিক সাধনায় পথপ্রদর্শক হিসেবে কার সন্ধান করা উচিত? সুনান তার চিবুক ঘষল। তাকে চিন্তিত দেখাচ্ছিল। কিন্তু সে আরও কিছু ভাবার আগেই তার কানে একটি কণ্ঠস্বর বার্তা শোনা গেল। পরিবারের কর্তার পক্ষে এখন সেখানে যাওয়া কি সুবিধাজনক হবে? সুনান ভ্রু কুঁচকালো। আমি সেই ঘরটার দিকে তাকালাম যেখানে চ্যাংচিং পড়ছিল। তারপর সে তার জামার হাতা নাড়ল। একটি প্রতিবন্ধক এই স্থানটিকে ঘিরে রেখেছিল। একজন বলিষ্ঠ পুরুষ হঠাৎ সুনানের সামনে হাজির হল। ওয়েনলিন, এত তাড়াহুড়ো কিসের? আগামীকাল সকালে বলতে পারছি না। সুনান স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করল। সু ওয়েনলিন। এরনিউর বাবাও দক্ষিণ জিয়াংসুতে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সুপরিবারের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ। সুপরিবারের প্রধানের সাথে কিছু একটা ঘটেছে। আমি সিদ্ধান্তটি নিতে পারছি না। সু ওয়েনলিন তিক্ত হাসি হাসল। সম্প্রতি দক্ষিণ অঞ্চলে নিষিদ্ধ অতল গহ্বরটি খুলে গেছে, তাই না? অন্যান্য অঞ্চল থেকেও অনেকে এসেছিলেন। কিন্তু কোনোভাবে দ্বিতীয় তরুণ প্রভু ওয়ানহুয়া মন্দিরের সন্ন্যাসীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তরুণ প্রভুর সামান্য ক্ষতি হল। আমার কথা শেষ করার আগেই সুনানের ভ্রু সঙ্গে সঙ্গে কুচকে গেল। ওইসব হতচ্ছাড়া টাকমাথা সন্ন্যাসীরা দ্বিতীয় ভাইকে আঘাত করার সাহস করো। তারা বেঁচে থাকতে থাকতে ক্লান্ত। আমি আগামীকাল সশরীরে ওয়ানহুয়া মন্দিরে যাব। দেখো ওরা সাহসটা কোথা থেকে পেল। দক্ষিণাঞ্চলে আমার সুপরিবারের ক্ষতি করার সাহস তোমার কি করে হয়? যেহেতু সে এখনো কিছু বলেনি। পরিবারের কর্তা, যিনি তখন হত্যার উদ্দেশ্য পোষণ করতেন। সু ওয়েনলিনও কিছুটা নির্বাক হয়ে গিয়েছিল। সবাই বলে যে সুপরিবারের বড় ছেলেটা অহংকারী। দ্বিতীয় তরুণ প্রভু পাগল। এটা কি এমন কিছু নয় যা আমি তোমার কাছ থেকে শিখেছি? এখনো কিছুই ঘটেনি। তারা সবাই ওয়ানহুয়া মন্দিরে হামলা করার কথা ভাবছিল। এ দ্বিতীয় ছোট প্রভুর চেয়েও অনেক বেশি অহংকারী। কুলপতি, চিন্তা করবেন না। সু ওয়েনলিন তিক্ত হাসি হাসল। দ্বিতীয় তরুণ প্রভুর কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। তিনি কেবল সামান্য আঘাত পেয়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় তরুণ প্রভু সুপরিবারের এক তৃতীয়াংশ নিয়ে নেন। তারা ওয়ানহুয়া মন্দিরের সমস্ত সন্ন্যাসীকে হত্যা করেছিল। সুনানের মুখটা কঠিন হয়ে গেল। তারপর সে মাথা নেড়ে খিক করে হাসল এবং বিটবিট করে একটা গালি দিল। আমার আসলে ভয় হচ্ছে যে এই বদমাসটা আঘাত পাবে। তুমি ব্যাপারটা নিয়ে অতিরিক্ত ভাবছ। সু ওয়েনলিং একই সাথে আমোদিত ও বিরক্ত হয়েছিল। সুনানের দিকে তাকিয়ে সে বলতে থাকল, কিন্তু এখন মূল বিষয় হলো ছোট সাহেব এ ব্যাপারে জানেন। তারা সুপরিবারের এক তৃতীয়াংশ নিয়ে গেল। তারা সমগ্র তাইক্সু নিষিদ্ধ অতল গহ্বরটি ঘিরে ফেলেছিল। ছোট সাহেবের আসল কথা, একদল নির্লজ্জ বদমাস। আপনাকে বিনামূল্যে দক্ষিণ অঞ্চলে আসতে দিন। অকৃতজ্ঞ হওয়া এক জিনিস। তুমি এখনো মানুষকে কষ্ট দেওয়ার সাহস করো। যেহেতু আপনি শান্তি ও নীরবতা চান না, তাহলে কেউই শান্তি পাবে না। আজ সুপরিবার নিষিদ্ধ অতল গহ্বরের দখল নেয়া। টিকিটটি হলো ওয়ানহুয়া মন্দিরের একজন সন্ন্যাসীর মাথা। এই কথা শুনে সুনান সঙ্গে সঙ্গে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। যদিও দ্বিতীয় ভাই অহংকারী ছিল, কিন্তু এখনো কিছু পরিবর্তনের সুযোগ আছে। কিন্তু বস যদি কিছু করতে না চান তাহলে তিনি তা করবেন না। এটা পুঙ্খানুপুঙ্খভাবে করুন। এর ফলে ওয়ানহুয়া মন্দিরের আর কোনো উপায় রইল না। একই সাথে সে সু ওয়েনলিনের সফরের উদ্দেশ্য বুঝতে পারল। সমস্যাটা হলো সুপরিবারে বর্তমানে লোকবলের অভাব রয়েছে। আমাদের কিছু লোককে ফিরিয়ে নিতে হবে। যেহেতু বস ইতিমধ্যেই তার বক্তব্য দিয়ে দিয়েছেন, তাকে বিব্রত করার কোনো প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে চিন্তা করার পর সুনান চাংচিং বলল যে আরও 2 বছরের মধ্যে তার এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। তোমার এখানে থেকে কোনো লাভ নেই। আগামী কয়েকদিনে গ্রাম থেকে আপনাকে কতজন লোক আনতে হবে? চলুন সরাসরি সুপরিবারের কথায় ফিরে যাই। গুরু, আমি ঠিক এই ব্যাপারটা নিয়েই চিন্তিত। সু ওয়েনলিং অসহজভাবে বলল, এবার আমাকে 12 জনেরও বেশি সঙ্গে নিতে হবে গু। গ্রামটিতে মাত্র 12টার মতো পরিবার আছে। 60 বা 70 জন লোক। যদি তুমি একবারে এত দূর হেঁটে যাও, এটা কি একটু বেশি চোখে পড়ার মতো নয়? সুনান ভ্রুকুটি করল। এটা আসলেই একটা সমস্যা। অতীতে বলা যেতে পারে 1 বা 2 জন মানুষ কোনো এক বিশাল পতঙ্গের দ্বারা অপহৃত হয়েছিলেন। কিন্তু তুমি তো আর একবারে 1 ডজন ছিনিয়ে নিতে পারো না, তাই না? আমাদের একটি উপযুক্ত কারণ খুঁজে বের করতে হবে। চাংচিং সবেমাত্র স্কুল শুরু করছিল। আমরা এই বিষয়গুলো দ্বারা বিভ্রান্ত হতে পারি না। সুনান তার চিবুক ঘষল। চিন্তায় ভ্রুকুটি। সু ওয়েনলিংয়ের মনেও নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সম্ভবত ছোট মনিব যখন পড়াশোনা করছেন সেই অনুপস্থিতির সুযোগটা আমাদের নেওয়া উচিত। তারা ফিরে এসে বলল, একটি বড় বাঘ গ্রামে ঢুকেছিল। 1 ডজনেরও বেশি প্রাণী কামড়ে মারা গিয়েছিল। তুমি বোকা নাকি আমি বোকা? কোন ধরনের বাঘ পুরো গ্রামের মাস সহ্য করতে পারে? তার মানে হয় তিনি সর্দিকাশি বা এই জাতীয় কোনো কারণে মারা গেছেন। তোমার সর্দিটা কি এতটাই তীব্র? এটি 1 ডজনেরও বেশি শক্তিশালী পুরুষকে এর প্রতিরোধ করতে অক্ষম করে তুলতে পারে। সুনান নির্বাক হয়ে সু ওয়েনলিংয়ের দিকে তাকাল। কি করে আমি আগে কখনো খেয়াল করিনি যে এই ছেলেটা এত বোকা ছিল? সুনানের চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তার উরুতে চড় মারল। সর্দিকাশিতে আপনার মৃত্যু হবে না, কিন্তু ঠান্ডাটা যদি আরও বেড়ে যায়। উদাহরণস্বরূপ প্লেগ। সময় দ্রুত চলে এলো। পরের দিন সকালে তখনও অন্ধকার ছিল। পূর্ণ প্রেরণা নিয়ে আমি গ্রামের বাইরে পড়তে গেলাম। আমার কাছে যা অদ্ভুত লাগে তা হলো, গ্রামে যাওয়ার পথে আমাদের অনেক লোকের সাথে দেখা হয়েছিল। তাদের সবারই কম বেশি কাশি ছিল। হেমন্তের শেষের দিকে ঠান্ডা। অভিভাবকদের আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। আমি হেঁটে গেলাম। চিন্তা করার সময় আমি শিক্ষক রুকে চিনি না। ওষুধি পাথর তৈরির কোনো প্রণালী আছে কি? শীঘ্রই আমরা কেবিনটিতে এসে পৌঁছালাম। আমি চিৎকার করলাম, দরজা ঠেলে খুলে ভেতরে প্রবেশ করুন। বইয়ের দোকানে লি চিনছেন। তিনি সম্রাট ওয়েনের নোটগুলো পড়তে মগ্ন ছিলেন। সে মাথাও ঘোরালো না। সে কেবল বইয়ে ভর্তি বইয়ের তাকটার দিকে ইশারা করল। আপনার বাকি সময়টা পড়া চালিয়ে যাওয়া উচিত। যখন আপনি আরও দেখবেন, আরও জানুন,
তাহলে স্বাভাবিকভাবে এই জগতের নীতি ও নিয়মকানুন বোঝা যাবে। আপনার যা কিছু বুঝতে অসুবিধা হবে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করুন। মনে রাখবেন, লোভ করবেন না বা কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না। এর পেছনের নীতিগুলো সত্যিকার অর্থে বুঝতে পড়া শেষ করতে একটি বই লাগে। আমি বইয়ে ভরা বইয়ের তাকটার দিকে ফিরলাম। তিনি অত্যন্ত উৎসাহের সাথে মাথা নাড়লেন। আমি বুঝতে পেরেছি প্রভু। আমি প্রতিটি বই মনোযোগ দিয়ে পড়ব। আমার কথা শেষ হলে আমি বসার জন্য একটি জায়গা খুঁজে নিলাম। সে নিচের দিকে তাকালো। গতকালকের মতোই। আমি খুব দ্রুত বইয়ের পাতা উল্টাই। যদিও আমি এক নজরে 10 লাইন পড়তে পারি, কিন্তু সেই ভয়ঙ্কর স্তরের উপলব্ধি আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি। এই বইতে লিপিবদ্ধ প্রতিটি অনুচ্ছেদের অর্থ ও যুক্তি। সময় দ্রুত চলে যায়। চোখের পলকে সন্ধ্যা নেমে এল। লিচিংচেন সম্রাট ওয়েনের নোটগুলো সরিয়ে রাখলেন। আমি প্রসারিত করলাম। কিন্তু যখন সে আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখল, আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম। এই মুহূর্তে বইগুলো আমার চারপাশে স্তূপ হয়ে গেল। এই সংখ্যাটি ভয়াবহ শতকে পৌঁছেছে। আপনি কি এই সব কিছু একদিনে দেখেছেন? লিচিংচেনের চোখের পাতা কেঁপে উঠল। এই বইগুলো চীনের মূল ভূখণ্ডে প্রচলিত সাধারণ বই নয়, বরং এটি হল পবিত্র একাডেমির অন্তর্গত কনফুসীয় ও তাওবাদী অমূল্য সম্পদের সংগ্রহ। যদিও এতে আধ্যাত্মিক অনুশীলন জড়িত নয়, তবে এর মধ্যে সঞ্চিত জ্ঞানের পরিমাণ বিপুল। এমনকি পবিত্র একাডেমির মহান কনফুসীয় পণ্ডিতগণ। আমি এখানে মাত্র একদিন এসেছি আর মাত্র 1-2টি বই পড়েছি। এর ফলে আমি একদিনে 100রও বেশি বই পড়ে ফেলেছিলাম। লিচিংচেন আমার পড়া থামিয়ে না দিয়ে পারল না। আমি ঘোরের মধ্যে লিচিংচেনের দিকে তাকালাম। এই চাহনি দেখে লিচিংচেন হঠাৎ উঠে দাঁড়াল। তার চোখে আতঙ্ক ফুটে উঠল। এই মুহূর্তে তার সার্বিক আচরণে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাকে দেখে মোটেই গেজো মনে হচ্ছিল না, বরং তাকে একজন পণ্ডিত বলে মনে হচ্ছিল। আরও গুরুত্বপূর্ণভাবে, লিচিংচেন আসলে আমার শরীরের ভেতরে ছিল। আমি ধার্মিক আত্মাকে দেখলাম। লিচিংচেনের হৃদয়ে প্রচণ্ড এক ধাক্কা খেলে গেল। আমার 18 বছর বয়স হওয়ার আগে আমি একটিও বই পড়িনি। এখন মাত্র একদিন হয়েছে। আমি আসলে এক ধরনের ন্যায়পরাজনতার ভাব প্রকাশ করেছিলাম। তিনি কি সম্রাট ওয়েনের পুনর্জন্ম হতে পারেন? লিচিংচেন নীরব রইলেন। তিনি অনেক অসাধারণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু তাদের কেউই আমার সমকক্ষ হতে পারে না। আমার বোঝার ধরন, বিষয়টি তার বোধগম্যতার বাইরে ছিল। আশ্চর্য হওয়ার কিছু নেই যে সুপরিবারের প্রধান এই প্রতিভা ও উপলব্ধিকে দমন করার জন্য এতটা চেষ্টা করেছিলেন। যদি কোনো দমন কার্যক্রম চালানো না হয়, সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে এটি ঘটবে। অল্প সময়ের মধ্যে শীর্ষে পৌঁছানো। সেই সময়ে সেই শক্তির সমকক্ষ কোনো তারকা থাকবে না। এই লোকটার সম্ভবত সর্বনাশ হবে। লিচিংচেন গভীর শ্বাস নিলেন। আমার হৃদয়ের আঘাত দমন করা। তারপর গোপনে দুটো আঙুল আলতো করে নড়ে উঠল। আমার হৃদয়ের ন্যায়পরাজন আত্মা নির্বাপিত হয়েছিল। এখন আমার চাষাবাদ করার সময় নয়। দক্ষিণ জিয়াংসুর জন্য পরিকল্পনাটি হল বইয়ের গভীরে নিমগ্নতা থেকে জাগরণ। লিচিংচেন হাত নাড়লেন। কঠোর অধ্যয়ন একটি ভালো জিনিস, তবে কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখাও জরুরি। আজকের পড়াটা মোটামুটি ছিল, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আপনার ভিত্তি খুব দুর্বল, তবে যত তাড়াতাড়ি সম্ভব মৌলিক বইগুলো পড়া শেষ করা গুরুত্বপূর্ণ। যখন লিচিংচেন এই কথাগুলো বলেছিলেন, ওরা আমার চোখে চোখ রেখে তাকাতে সাহস করেনি। আমার ভয় হচ্ছিল আমি হয়তো চালিয়ে যেতে পারব না। এই কথা শুনে আমি ভীষণ অনুতপ্ত হলাম। ছাত্ররা বড্ড বোকা। শিক্ষক নিশ্চিন্ত থাকতে পারেন। আমি নিশ্চিত যে কালকের মধ্যে এই বইগুলো পড়া শেষ করে ফেলব। লিচিংচেনের ঠোঁট সামান্য কেঁপে উঠল। সে হাত নাড়ল। যাও, কাল আবার এসো। তার ভালোভাবে বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমি শ্রদ্ধায় মাথা নত করলাম। এইমাত্র বেরোবো। কিন্তু তারপর আমার মনে পড়ল ওয়েনলিং চাচা এবং আজ সকালে দেখা হওয়া অন্য মানুষদের কথা। এক মুহূর্ত ইতস্তত করার পর সে গুরুলুকে জিজ্ঞাসা করল, ঔষধ পরিমার্জন করার পদ্ধতি নিয়ে আপনার কাছে কি কোনো বই আছে? আজকাল গ্রামের অনেকেরই সর্দি লেগেছে। আমি এটা শেখার চেষ্টা করতে চাই। গ্রামবাসীদের ঠান্ডা নিবারণের জন্য কিছু ওষুধ তৈরি করুন। একথা শুনে লিচিংচেন হতবাক হয়ে গেলেন। সে চিংশান গ্রামের দিকে ইশারা করল। কিছু অনিশ্চিত পথ। আপনি যে গ্রামবাসীদের কথা বলছেন তারা কি চিংশান গ্রামের বাসিন্দা? ওদের কি ঠান্ডা লেগেছে? লিচিংচেন এমনকি ভেবেছিল যে সে ভুল শুনেছে। চিংশান গ্রামের লোকেরা সবাই অত্যন্ত শক্তিশালী। হয় একজন মহান গুরু অথবা একজন সাধু। এই লোকগুলোর আসলে ঠান্ডা লেগেছে। লিচিংচেন অনেকক্ষণ ধরে চুপ করে রইলেন। অবশেষে সে যত্ন সহকারে একটি পুরনো ধাঁচের বই বের করল। এটা আমার হাতে তুলে দেওয়া হয়েছিল। আমার কাছে সর্দিকাশি সারানোর কোনো বই নেই, তবে এটি আপনার কিছুটা উপকারে আসবে। এটা সহজে পাওয়া যেত না, তবে শর্ত এই যে তুমি অন্যকে একটি কথাও বলবে না। লিচিংচেনের গম্ভীর অভিব্যক্তি দেখে আমি কৌতূহলবশত বইটি হাতে নিলাম। এর উপর স্বর্গীয় ডানার স্ক্রোল কথাটি লেখা ছিল। গুরু, এই জিনিসটা কি খুব মূল্যবান? লিচিংচেন হাসলেন। যদি আমি তার শিষ্য না হতাম, তিনি এই বইটি কিছুতেই পড়াবেন না। এই বইটি একটি কিংবদন্তি থেকে এসেছে। একমাত্র স্বর্গীয় চিকিৎসক সম্রাট যিনি ন্যায়নিষ্ঠ নীতি অনুসারে চিকিৎসা করতেন। এই বইটিতে অসংখ্য বড় ও ছোট রোগের বিবরণ লিপিবদ্ধ আছে। এই রোগগুলো শুধু সাধারণ মানুষের জন্য নয়, এমনকি সাধকরাও আরোগ্য করতে পারেন। এই বইটি গভীর এবং দুর্বোধ্য। এমনকি লিচিংচেনও কখনো সাধনা করেননি। ফলে বইটি দীর্ঘদিন তার কাছে ছিল, এবং যে কারণে এটি আমার কাছে হস্তান্তর করা হয়েছিল। এর কারণ হলো তারা আমার বিস্ময়কর উপলব্ধি ক্ষমতাকে কদর করে। তিনি 2 দিনের সাপ্তাহিক ছুটি বজায় রাখতে পারেন না, কিন্তু অনলাইনে তিয়ানইকে পাওয়ার আমার ভালো সুযোগ আছে। বেশি প্রশ্ন করার দরকার নেই। তোমাকে শুধু মনে রাখতে হবে। এমনকি তোমার বাবারও এটা দেখার অনুমতি নেই। আমি মাথা নাড়লাম। সে যত্ন করে বইটি তার বাহুতে রাখল। লিচিংচেনকে প্রণাম করার পর সে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিক্ষকের কাছে এতটা মূল্যবান হওয়া, এই অসাধারণ পুঁথিটি নিশ্চয়ই কোনো সাধারণ জিনিস নয়। আমি মনে মনে এই বিষয়টি ভাবছিলাম। আমার মনটাও একটু উষ্ণ হয়ে উঠল। তবে আমি বইয়ের দোকান থেকে বেরিয়ে আসার পর আমি চিকিৎসা সংক্রান্ত নথিগুলো খতিয়ে দেখতে সঙ্গে সঙ্গে বাড়ি যাইনি। পরিবর্তে তারা একটি ঘন জঙ্গল খুঁজে পেল। এরপর সে গতকাল অনুশীলন করা তিয়ানই তলোয়ার কৌশলটি বের করল। অদ্ভুত স্ক্রোলগুলি খুব মূল্যবান হতে পারে, কিন্তু আমার জন্য তলোয়ার চালনায় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। আমার হাতে একটি সোজা কাঠের লাঠি আছে। তার তলোয়ার চালনা অনুশীলনের দৃশ্যটি আমার মনে আবার ভেসে উঠল। একটি আন্দোলনের সাথে তার হাতের কাঠের লাঠিটি ছিল একটি ধারালো তরবারির মতো। চালগুলো ছিল সাবলীল ও মনোরম। হঠাৎ স্বর্গ ও পৃথিবীর মাঝে তরঙ্গের মতো দেখতে একটি ছায়ামূর্তির চিহ্ন আবির্ভূত হল। এটা আপনা আপনি আমার স্বর্গীয় আত্মায় পতিত হল। আমি আমার শূন্য কপালে হাত রাখলাম। কিছুটা কিংকর্তব্য বিমূঢ়। তরবারি চর্চা অন্য কিছুর জন্ম দিয়েছে। কি হচ্ছে? চোখ বন্ধ করে কিছুক্ষণ অনুভব করার পর আমি চোখ খুললাম, যা ছিল এক অদ্ভুত অনুভূতিতে ভরা। এটা আসলে একটি ব্যক্তিগত গোপন নির্দেশিকা।
কোনো কৌশল নিখুঁতভাবে আয়ত্ত করার পর স্বর্গ ও পৃথিবী কর্তৃক প্রদত্ত একটি বিশেষ চিহ্ন এটি মন্ত্রগুলোকে আরও শক্তিশালী করতে পারে। আমি কিছুটা অবাক হয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে এই অসম্পূর্ণ নির্দেশিকাটি বুঝতে এত কঠিন হবে। একে জীবনব্যাপী এক গোপন কৌশলে আয়ত্ত করাও সম্ভব। এই তলোয়ারবাজি মূলত নিছক মজা করার জন্য শুরু হয়েছিল। এটা একটা সূক্ষ্ম বিস্ময় ছিল। আমি আকাশের দিকে তাকালাম। আমি এটা একটু গুছিয়ে দিয়েছি। এরপর তারা চিংশান গ্রামের দিকে রওনা দিল। এই সময়ে চিংশান গ্রাম, সু ওয়েনলিনের পরিবার। বাবা, আমি বাইরে যাচ্ছি। এরনিউ চিৎকার করে উঠল। আমি গ্রামের প্রবেশপথের দিকে দৌড়ে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না। দুষ্টু ছেলে, তোমার স্টর্মব্রেকার সোর্ড কি তার সহজাত চিহ্নটি ঘনীভূত করেছে? আমি তোমাকে বলি, যদি আপনি 1 মাসের মধ্যে 4র্থ স্তরে পৌঁছাতে না পারেন, আমি তোমার জীবন্ত চামড়া তুলে ফেলেছি। সু ওয়েনলিনের রাগী গর্জন এলো। এরনিউ তার গলা সংকুচিত করল। আরও দ্রুত দৌড়ান। জন্মচিহ্ন সুদৃঢ় করতে 1 মাস। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি জানো না ওই জিনিসটা আয়ত্ত করা কতটা কঠিন? তারা আমার জন্য কোনো শিক্ষক খুঁজে দেবে না। আমারই অনুশীলন করা উচিত। আমি যে এত দ্রুত সাফল্য পেয়েছি তাতে কি অবাক হওয়ার কিছু আছে? এরনিউ বিটবিট করে বলল। আমি দৌড়ে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত গেলাম। এখন তার জন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো কবিতা। সে এবং চিংকিউ গতকাল একটি চুক্তি করেছিল। তোমাকে 3 দিনের মধ্যে একটি কবিতা রচনা করতে হবে। এটা অসম্ভব। সে তাদের মুখোমুখি হতে খুব লজ্জিত ছিল। ছোট মনিব এখনো ফিরে আসেননি কেন? সম্ভবত সে আবার তার তলোয়ার চালানোর অনুশীলন করতে কোথাও গেছে। ইস, যদি ওকে ওটা না দিতাম। ওই অকেজো জিনিসটা দিয়ে তুমি এমন কি আয়ত্ত করতে পারো? সময় নষ্ট করা। এরনিউ গ্রামের প্রবেশদ্বারে বসেছিল। অন্ধকার নেমে আসার সাথে সাথে পথের ধারে দূর থেকে কেবল সেই চেনা মূর্তিটা দেখতে পেলাম। চাংচিং কেন এত দেরিতে ফিরে এলো? এরনিউ লাফিয়ে উঠল। সে মুখে হাসি নিয়ে আমার দিকে ছুটে এল। পথে সামান্য দেরি হয়েছিল। এরনিউ কি আমার জন্য অপেক্ষা করছে? আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আবার তলোয়ার চালানো অনুশীলন করতে যাওনি তো? এরনিউ চারপাশে তাকাল। তিনি মৃদু স্বরে পরামর্শ দিলেন। ওইসব চর্চা করা বন্ধ করো। প্রশিক্ষণ দিতে অক্ষম। আপাতত তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। যদি তোমার বাবা জানতে পারে, আমরা দুজনেই মার খাবো। এরনিউর গোপন ম্যানুয়ালটি বাস্তব। আমি নিচু গম্ভীর স্বরে বললাম। আমি জানি এটা সত্যি। কিন্তু তিনি কি প্রতিবন্ধী ছিলেন না? প্রশিক্ষণ দিতে অক্ষম। আমার এক গুয়ে চেহারার দিকে তাকিয়ে এরনিউ অসহায়ভাবে বলল। আমি কেন প্রশিক্ষণ নিতে পারি না? আমি হতবাক হয়ে গেলাম। আমি এটা আয়ত্ত করে ফেলেছিলাম। এরনিউ মাথা নাড়ল, হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। মূল ভূখণ্ডের গোপন ম্যানুয়ালগুলো 4টি স্তরে বিভক্ত: স্বর্গ, মর্ত্য, গভীর এবং হলুদ। আশ্চর্যজনক ব্যাপার হলো এতে উচ্চ, মধ্য ও নিম্ন এই 3 ভাগে 12টি স্তর রয়েছে। তরঙ্গ তলোয়ার কৌশল। তার বাবা প্রচুর টাকা খরচ করে একটি নিম্নমানের হেভেন স্তরের ম্যানুয়াল কিনেছিলেন। তার যুগান্তকারী সাফল্য হিসেবে এর ব্যাপক সাফল্যের পর তরবারি প্রচণ্ড ঝড়ের মতো আঘাত হানে। শক্তিশালী মার্শাল আর্টে তার যথেষ্ট প্রতিভা রয়েছে। তা সত্ত্বেও অবশেষে দক্ষতা অর্জন করতে আমার প্রায় 6 মাসের অনুশীলন লেগেছিল। এবং ছোট মনিব যা বলেছিলেন, সবচেয়ে সহজ তলোয়ার চালানোর কৌশলগুলো আয়ত্ত করতে পারলেই সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি তোমাকে ভুলতে পারি না। এই মুহূর্তে আমি এরনিউর কাঁধে হাত রাখলাম। বায়ুমণ্ডলের পথ। যখন আমার সময় থাকে, এটা শুনে আমি তোমাকে শেখাবো। আর নিউ চরম হতভম্ব ভাব, যাতে কৌতুক ও বিরক্তি দুটোই ছিল। তাহলে আপনাকে অগ্রিম ধন্যবাদ। সে কথাগুলো মোটেও আমলে নেয়নি। এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই কবিতাটা। চাংচিং কেমন? তুমি কি আজ কবিতাটা পেয়েছো? এরনিউ কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। আমার মনে আছে তুমি কতটা উদ্বিগ্ন ছিলে। আমি কিছুটা লজ্জিত বোধ করলাম। আমি সত্যিই সেটার কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু এটা কোনো বড় সমস্যা নয়। আমার স্মৃতিতে একটিও কবিতা তো দূরের কথা, এমনকি 100টা গানও কোনো ব্যাপার না। এরনিউ এতটাই উত্তেজিত ছিল যে সে প্রায় লাফিয়ে উঠেছিল। এটি এক পরীর কাজ। ছোট্ট চিংকিউ, তুই এখনো আমার সাথে ঝামেলা করার সাহস করিস? পাহাড় নিয়ে কবিতা। আমি এক মুহূর্তের জন্য দ্বিধা করলাম। তারপর সে এরনিউর দিকে তাকালো, যার মুখ প্রত্যাশায় পূর্ণ ছিল। এক ঝলক অনুপ্রেরণা। যেহেতু এটি আপনার ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেটাকে উপলক্ষ অনুযায়ী আরও উপযুক্ত হতে হবে। এই কথা ভেবে আমি জোরে বলে উঠলাম। শর্তের বাতাস নির্মল এবং শর্তের চাঁদ উজ্জ্বল। ঝরে পড়া পাতা জড়ো হয়ে ছড়িয়ে পড়ে। কাকেরা বসে এবং আবার চমকে ওঠে। এতটা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আবার কিভাবে মিলিত হতে পারি? এই মুহূর্ত, এই রাত সহ্য করা কঠিন। কাজটি শেষ করার পর আমি সন্তুষ্টিতে মাথা নাড়লাম। এই কবিতাটি কেমন? এই মুহূর্তে এটা আপনার জন্য একদম উপযুক্ত নয় কি? সর্বোপরি এই কবিতাগুলো এমন একজনের লেখা যিনি তার পূর্বজন্মে কাব্যিক প্রতিভা হিসেবে প্রশংসিত ছিলেন। আমার এখনো কিছুটা আত্মবিশ্বাস আছে। তবে এরনিউর কথা শোনার পর আমার মুখের হাসিটা এক মুহূর্তের জন্য জমে গেল। কোনটা উপযুক্ত আর কোনটা নয়, যতক্ষণ এটি জনাব দ্বারা তৈরি করা হয়। যথেষ্ট হয়েছে। এরনিউ এটা লিখে রেখেছিলেন। সে উত্তেজিত দৃষ্টিতে আমাকে অভিবাদন জানাল। সে ঘুরে দৌড়ে পালাল। তিনি একজন মার্শাল আর্টিস্ট ছিলেন। একটি কবিতা ভালো না খারাপ তা আমি কোথায় জানতে পারবো? যাই হোক, যতক্ষণ এটা রুক্সিয়ানের তৈরি। একদম ঠিক। পাহাড়ের গ্রামবাসীরা বোঝে না। অথবা অমর কবি। এই জগতে কবিতার কোনো সারা মেলে না। আমি 2 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তারপর সে উদাসীনভাবে হাসল। যদি সুযোগ না পাও তাহলে পাবে না। যাই হোক, প্রবন্ধ নকল করে বিখ্যাত হওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। ন্যায়পরাজনতার সাথে পড়ুন। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। এই ভেবে আমি আর দেরি না করার সিদ্ধান্ত নিলাম। ঘুরে চলে যান। কিন্তু তারা জানত না, এখানে লেখা একটি কবিতা অবিচলিত। তবে এটি ঝঞ্ঝুতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এই সময়ে পবিত্র একাডেমির ভিতরে, সেখানে সম্রাট ওয়েনের একটি বিশাল মূর্তি ছিল। এটি শত শত ফুট উঁচু আলো উদ্ভাসিত হয়েছিল। শূন্য থেকে এক শক্তিশালী ও ন্যায়পরাজন আভা নেমে এল। শহরের সাহিত্যিক ও কবিরা যা দেখলেন তাতে সকলেই হতবাক হয়ে গেলেন। তারপর হঠাৎ একটা শোরগোল উঠল। আরও একজন অসাধারণ প্রতিভার আবির্ভাব ঘটেছে। পাশ্চাত্য শৈলীর কবিতা তৈরি করুন। কনফুসীয়বাদ ও তাওবাদের চূড়ান্ত নীতিসমূহ। গুয়াংহুয়া 300 ঝাং। সেই শিষ্যের থেকে আলাদা যে দুদিন আগেও একাডেমির প্রধান ছিল। এটা দ্বিগুণেরও বেশি শক্তিশালী। সবাই ঈর্ষাভরে আকাশের দিকে তাকালো। সেই মহিমান্বিত এবং ন্যায়পরাজন আত্মা। ধীরে ধীরে সম্রাট ওয়েন ভাস্কর্যের দিকে নামছি। একজন কনফুসীয় এবং তাওবাদী ব্যক্তি হিসেবে তাদের বেশিরভাগের জীবনের লক্ষ্য, অর্থাৎ সম্রাট ওয়েনের আশীর্বাদ লাভ করা। এটা শুধু দ্রুত উন্নতির একটি সিঁড়ি নয়, তার চেয়েও বেশি কিছু। এটি এক অতুলনীয় গৌরব।
অতীতেও সম্রাট ওয়েনের আশীর্বাদ সময়ে সময়ে প্রকাশিত হতো। এটি মনে করিয়ে দেয় যে কনফুসীয়বাদ ও তাওবাদ আরও বেশি অসামান্য প্রতিভার জন্ম দেবে। কিন্তু এই সময়কালে এটা নিশ্চিতভাবেই এত ঘন ঘন ঘটত না। এর ফলে অনেক কনফুসীয় ও তাওবাদী শিক্ষার্থীর মধ্যে এক ধরনের তাগিদ সৃষ্টি হয়েছে। লিন্স তাদেরই একজন ছিল। বাইলু একাডেমি। লিন্সি বইটি ধরেছিল। জানালার বাইরে তাকিয়ে দেখি গোলাপি মেঘগুলো আকাশ ও পৃথিবীকে আলোকিত করছে। তার মুখে এক হতভম্ব ভাব ফুটে উঠল। দু-এক দিন আগেও সে গর্বিত ছিল। কারণ সে তরুণ ছিল। এরপর তিনি সম্রাট ওয়েনের আশীর্বাদে প্রায় 40% লাভ করেন। কিন্তু এই গর্ব মাত্র 2 দিন স্থায়ী হয়েছিল। তারপর সেটাকে নির্মমভাবে চূর্ণবিচূর্ণ করে ফেলা হলো। আমি খুব আঘাত পেয়েছিলাম। লিন্সি যখন মনমরা ছিল। একটি বৃদ্ধ হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে এল। শিক্ষক আগত ব্যক্তিটিকে দেখলেন। লিন্সি তাড়াহুড়ো করে উঠে দাঁড়াল। তিনি শ্রদ্ধার সাথে মাথা নত করলেন। নিজেকে ছোট করে দেখবেন না। অতিরিক্ত চিন্তা আপনার মনোবল নষ্ট করে দেবে। যেন সে মেয়েটির মনের কথা দেখতে পাচ্ছিল। ওয়েই ক্যাং জানালার বাইরে তাকাল। উজ্জ্বল আকাশ। স্বর্গ ও পৃথিবীতে নবজাতক। দমন দ্রুত কমে আসছিল। লুজিয়াং কাউন্টি গর্বের আরেকটি জোয়ার অনুভব করতে চলেছে। দানবদের জন্মের যুগ। কিছু অস্বাভাবিক ঘটনা ঘটল। হইচই করার কোনো দরকার নেই। ওয়েই ক্যাং এক মুহূর্তের জন্য থামল। আরামদায়ক। কে জানে সম্রাট ওয়েনের আশীর্বাদের সূত্রপাত কে করেছিল? তিনি কি এমন কোনো প্রবীণ পণ্ডিত যিনি বহু বছর ধরে কনফুসীয়বাদ ও তাওবাদে নিমগ্ন আছেন? লিন্সি এটা শুনেছিল। চোখ উজ্জ্বল হয়ে উঠল। যারা সম্রাট ওয়েনের আশীর্বাদ প্রার্থনা করতে পারে তার অবশ্যই গভীর জ্ঞান থাকতে হবে। তোমার বয়সে সবাই এটা করতে পারে না। এতে সম্রাট ওয়েনের আশীর্বাদ লাভ হয়। ওয়েই ক্যাং হেসে লিন্সির কাঁধে হাত রাখল। সুতরাং নিজেকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নেই। তুমি ইতিমধ্যেই খুব ভালো। 2 বছরের চুক্তি। নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার সেরাটা দাও। কিছু উৎসাহব্যঞ্জক কথার পর ওয়েই ক্যাং ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে লিন্সি ছিল অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর। ওয়েই ক্যাংয়ের চলে যাওয়া বয়স্ক অবজক্তি দেখছিল। সে মনে মনে বলল, শিক্ষক, চিন্তা করবেন না গি। আমি জানি অমর হওয়ার জন্য তুমি এটাই তোমার একমাত্র সুযোগ বানিয়েছ। সবকিছুর ভার আমার উপর এসে পড়ল। যাই হোক না কেন, আমি অবশ্যই জিতব। এই সময়ে তার কোমরের যোগাযোগ রক্ষা গোষ্ঠী হঠাৎ প্রচণ্ডভাবে কেঁপে উঠল। যে ব্যক্তি এসেছিলেন তিনি ছিলেন এরনিউ। শর্তের নির্মল আলো, আমি তোমার জন্য সুমিঞ্জুর কবিতাটি তৈরি করেছি। আমার কবিতা বিশ্বে অতুলনীয়। একবার হাতছাড়া হলে তা আর পাওয়া যায় না। এরনিউ একটি ছোট গাছপালার ঝোপে লুকিয়েছিল। উত্তেজিত অভিব্যক্তি সহ বার্তা পাঠানো। এই মুহূর্তে আপনার প্রিয়জনের সাথে কথা বলছেন। সে খুব আত্মবিশ্বাসী ছিল। একজন যোদ্ধা হিসেবে তিনি সত্যি কবিতার গুণমান বিচার করতে পারতেন না। কিন্তু তার শুধু এটুকু জানাই যথেষ্ট যে লেখক প্রতিভাবান। ইনি হলেন রুশিয়ান, যিনি তার কবিতার জন্য সারা দেশে বিখ্যাত। এমনকি ঘটনাস্থলে লেখা কবিতাও। এটি অবশ্যই অসাধারণ হবে। অন্যদিকে লিন্সি সু মিমিউয়ের বার্তার দিকে তাকাল। সে নির্বাক হয়ে নিজের কপালে চাপড় মারল। এই বোকাটা। তারা শেষ পর্যন্ত একটা কবিতা জোগাড় করতে পেরেছিল। এমনটা কি হতে পারে যে তিনি সত্যিই কোনো তাওবাদী গুরু শিষ্য হয়েছিলেন? লিন্সি মজা পেয়ে মাথা নাড়ল। আপনি একজন মার্শাল আর্টিস্ট। সঠিকভাবে চাষ না করা। প্রতিদিন এইসব ফালতু বিষয় নিয়ে মাথা ঘামানোর কি দরকার? তুমি কি কোনো বদমাশের সাথে দ্বন্দ্বযুদ্ধ করতে চাওনি? আমার কবিতা তাকে অবশ্যই ধরাশায়ী করবে। অনুগ্রহ করে আমি একজন সাধারণ যোদ্ধার লেখা কবিতা চাই। ওকে জো, আমি যা চাই তা হলো বিখ্যাত উক্তি আর শ্রেষ্ঠ রচনা। এটি একটি বিখ্যাত উক্তি। এর চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না। লিন্সি এতটাই রেগে গিয়েছিল যে এটা দেখে সে হেসে ফেল। সে তার জীবনে এমন উদ্ধত যোদ্ধা আর দেখেনি। তারা শুধু ভুল জায়গায় উদ্ধত দেখাচ্ছিল। তবে এই হট্টগোলের পর তার উত্তেজিত মানসিক অবস্থা অনেকটাই শান্ত হয়ে গেল। ঠিক আছে, আমাকে পাঠিয়ে দিন, আমি দেখে নেব। দেখো তো, মার্শাল আর্টের জিনিয়াস। এমনও কি কেউ আছেন যাদের সাহিত্যিক প্রতিভা চাপা পড়ে গেছে? লিন্স চেয়ারে বসেছিল, মুখে বিদ্রুপাত্মক হাসি নিয়ে। এটা তোমার দুর্ভাগ্য। কে আমাকে বলল যে আমি এইমাত্র আঘাত পেয়েছি? এবার তোমার এই গন্ডগোল নিয়ে তোমাকে ভালো করে বকাঝকা করব। শুধু ওই আহামকটার মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে থাকার অভিব্যক্তিটার কথা ভাবছি। সেই মুহূর্তে লিন্টন আরো জোরে হেসে উঠল। যোগাযোগের তাবিজটি দ্রুত কেঁপে উঠল। এটা পাঠিয়ে দেওয়া হয়েছিল। লিন্সি মুখে হাসি নিয়ে নিচের দিকে তাকালো। কিন্তু আরো কাছ থেকে দেখলে তার মুখের ভাব স্তব্ধ হয়ে গেল। শর্তের বাতাস নির্মল এবং শর্তের চাঁদ উজ্জ্বল। ঝরে পড়া পাতা জড়ো হয়ে ছড়িয়ে পড়ে। কাকেরা বসে এবং আবার চমকে ওঠে। লিন্সি অবচেতনভাবে বিটবিট করল। তবে মাত্র কয়েকটি কথা। কিন্তু তার মনে এটি হেমন্তের শেষের এক নির্জন দৃশ্যকে জীবন্তভাবে ফুটিয়ে তোলে। নিম্নলিখিত কবিতাগুলো পড়ে লিন্সি লজ্জায় লাল হয়ে গেল। আমার আকাঙ্ক্ষার দ্বারে প্রবেশ করো। আমার আকাঙ্ক্ষার তিক্ততা জেনে অন্তর্নিহিত অর্থ খোঁজা। আকাঙ্ক্ষা প্রায় উপচে পড়ছে। লিন্সির মুখ টকটকে লাল হয়ে উঠল। লিন্সি মেসেজ স্ট্রিংয়ে থাকা কবিতাটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। প্রথম প্রেমের আবেশে এক তরুণীর লজ্জা। এটা তাকে মুহূর্তের জন্য কবিতাটার কথাই ভুলিয়ে দিয়েছিল। এখন আরো কাছ থেকে দেখলে তার চোখের বিস্ময় আর দমন করা যাচ্ছিল না। একজন সাহিত্যিক প্রতিভা হিসেবে তিনি খুব ভালো করেই জানতেন তার হাতে থাকা কবিতাগুলো কত মূল্যবান। যদিও তিনি সম্প্রতি তার জীবনের প্রতিভা নিঃশেষ করে ফেলেছেন, তার লেখা কবিতাগুলো তার আগের লেখাগুলোর তুলনায় অনেক নিম্নমানের ছিল। সে এটা কখনো আশা করেনি। সু মিমিউ একজন মার্শাল আর্টিস্ট। তাকে এমন একটি চমক দিতে তুমি কি ভয় পেয়েছিলে? এরনিউ মুচকি হাসল। এই কবিতার চিত্রকল্প সত্যি অসাধারণ, পৃথিবীতে এক দুর্লভ রত্ন। লিন্স প্রশংসা করতে দ্বিধা করেননি। এই কবিতাটি ব্যাপকভাবে প্রশংসিত। এরনিউ খুশি হয়েছিলেন। আজেবাজে কথায় হাসাহাসি। এ যদি পৃথিবীর এক দুর্লভ রত্ন না হয় তবে কোনো স্বর্গীয় সত্তার কবিতা ছাড়া আর কি বা হতে পারে? আমার ভালোবাসার মানুষটিকে দেখে সে হতবাক। এরনিউ তৎক্ষণাৎ সতেজ অনুভব করল। এই কবিতাটি কে লিখেছেন? আপনি কি কাউকে সুপারিশ করতে পারেন? পরিচয়ের প্রয়োজন নেই। আপনি এই কবিতাটি ব্যবহার করতে পারেন। 2 বছর পর আমি এই কবিতাটা ব্যবহার করে ওই ছেলেটাকে হত্যা করব। তুমি কি আমার সাথে মজা করছো? যদি কবিতাটির মূল লেখক এই বিষয়টি জানতে পারতেন তাহলে তুমি আমাকে জবাবদিহি করাও না কেন? চিন্তা করবেন না। এই কবিতার লেখক এমন তুচ্ছ বিষয় নিয়ে কখনো মাথা ঘামাবেন না। তিনি ছিলেন একজন নিভৃতচারী কনফুসীয় ও তাওবাদী গুরু, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত এবং অমর হিসেবে আপনি কি তুচ্ছ বিষয়ে মাথা ঘামাবেন? অবশ্যই না। বলা বাহুল্য, এই কবিতাটি ছিল নিজকি এক কনফুসীয় পণ্ডিতের খেয়ালবশে লেখা। তারপর ছোট সাহেব ব্যাপারটা শুনে ফেললেন। তাই আর্নিও অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কথা বললেন। তারা কি নির্জনবাসী কনফুসীয় নাকি তাওবাদী গুরু? এটা বলতেই হবে। লিন্সি প্রলুব্ধ হয়েছিল। যদি এটা একটা স্বাভাবিক ব্যাপার হতো। সে প্রতারণাকে একেবারেই ঘৃণা করে।
কিন্তু 2 বছর পরের প্রতিযোগিতাটা ছিল ভিন্ন। এটি মাস্টার এবং রুক্সিয়ানের মধ্যকার যুদ্ধ সম্পর্কিত। এটা গুরুত্বপূর্ণ। এখন এই রাগ লিন্সির কাঁধে এসে পড়েছে। ওয়েই ক্যাং বিদ্ধ। যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, এটাই তার লড়াই করার শেষ সুযোগ। এই কারণেই লিন্সি জেতার জন্য প্রতারণা করতে রাজি ছিল। শত চিন্তার মাঝে লিন্স একটি সিদ্ধান্ত নিয়েছে। এটা ছিল একটা সাধারণ প্রতিযোগিতা। সম্ভবত এতে সেই নির্জনবাসী কনফুসীয় ও তাওবাদী গুরুর কোনো অসুবিধা হতো না। তিনি পরে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন। কারণটি ব্যাখ্যা করুন। যে শাস্তিই পাই না কেন, আমি তা মেনে নেব। এইভাবে চিন্তা করা, লিন্সি সু মিঞ্জুকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠাতে শুরু করল। এটা আমাকে অনেক সাহায্য করেছে। আমি লোকচক্ষুর অন্তরালে যাচ্ছি। আমি 2 বছর পর তোমার সাথে দেখা করতে আসব। খবরের অপেক্ষায় থাকা আর্নিও একবার তাকালেন। সে উত্তেজিত হয়ে লাফিয়ে উঠল। আমাদের ধন্যবাদ বলার প্রয়োজন হবে কেন? আপনার কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। ভবিষ্যতে যদি আরও কবিতা থাকে, আমি এটা আপনাকে একসাথে পাঠিয়ে দেব। লিন্সি ভাবল। একটি হলো নেওয়া। উভয় গানই পুরস্কৃত হয়েছিল। ওই লোকটার জন্য আমার খুব খারাপ লাগছে। যত বেশি হবে তত ভালো। 2 বছর পর সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চান। এরনিউকে বিদায় জানানোর পর এরপর আমি গ্রামে প্রবেশ করলাম। গ্রামবাসীরা 2-3 জন করে অলসভাবে গল্প করছিল। আমার স্বামী ইদানিং অদ্ভুত আচরণ করছেন। ক্রমাগত কাশি। এর আগে আমার কখনো এত খারাপ সর্দি লাগেনি। এ নিয়ে কে দ্বিমত করতে পারে? আমার প্রতিবেশী মিক্সু। আজ আমার এত জোরে কাশি হচ্ছে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমি শুনেছি গ্রামের অনেক লোক অসুস্থ। গ্রামে কোনো ডাক্তার ছিল না। এটা সহ্য করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমি জানি না কখন উপযুক্ত সময় হবে। দূর থেকে আসা শব্দ শোনা। আমার ভ্রু ধীরে ধীরে কুঁচকে গেল। আমি আশা করিনি এই ঠান্ডাটা এত গুরুতর হবে। আশ্চর্যজনকভাবে অনেক মানুষ অসুস্থ। চাংচিং ফিরে এসেছে। যখন আমি গভীর চিন্তায় মগ্ন ছিলাম, সু ওয়েনলিং আমাদের দিকে হেঁটে এল। প্রচণ্ডভাবে কাশি। ওয়েনলিং চাচা, আপনার কি হয়েছে? এ দেখে আমার ভ্রু আরও কুঁচকে গেল। সকালে যখন আমি সু ওয়েনলিংকে দেখলাম, অপরপক্ষ এখনো অতটা সিরিয়াস নয়। মাত্র একদিন কেটেছিল। সে এইভাবে কাশল। সু ওয়েনলিং দুর্বলভাবে হাত নাড়ল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা পাহাড়ি মানুষেরা এমনই হই কি? আপনার শরীর যতই শক্তিশালী হোক না কেন, একটি গুরুতর অসুস্থতা আপনার জীবনের অর্ধেকটা কেড়ে নিতে পারে। এটা ভালো যে আমরা এটা কাটিয়ে উঠতে পেরেছি। যদি আমরা এগোতে না পারি তাহলে সব শেষ। বিরতি। সু ওয়েনলিং দীর্ঘশ্বাস ফেল। সে মাথা নেড়ে চলে গেল। আমার কপাল আরও কুঁচকে গেল। আমি আমার হাতে থাকা চিকিৎসা নির্দেশিকাটির দিকে আবার তাকালাম। বাড়ির দিকে যেতে যেতে আমার হাঁটার গতি বেড়ে গেল। ঘটনাস্থল থেকে নিকটবর্তী গ্রামবাসীরা এই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। তারা সবাই গোপনে সু ওয়েনলিংকে থামস আপ দিল। সু ওয়েনলিং প্রথমে মুচকি হাসল। তারপর আমি আমার চলে যাওয়া অবজেক্টটির দিকে তাকালাম। সে দীর্ঘশ্বাস ফেল। এই ঘটনার পর এমনকি যদি গ্রাম থেকে হঠাৎ করে ডজনখানেক লোক উধাও হয়ে যায়, এটা খুব আকস্মিক মনে হওয়া উচিত নয়। এটা মেনে নেওয়াও সহজ। বাড়ি ফিরেই সে সোজা নিজের ঘরে চলে গেল। সে স্বর্গীয় ডানা স্ক্রোলটি বের করল। গ্রামে দিন দিন আরও বেশি লোক সর্দিকাশিতে আক্রান্ত হচ্ছে। এতে আমিও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লাম। দেখতে দেখতেই একটা রাত কেটে গেল। আকাশ উজ্জ্বল না হওয়া পর্যন্ত। ওটাই আমার ঘুম ভাঙিয়েছিল। আমি জানি না কেন মিনমিন সারা রাত ঘুমায়নি। কিন্তু আমার মনে ক্লান্তির কোনো চিহ্ন ছিল না। আমি কি ধার্মিকতার আত্মা পাঠ করতে চলেছি? তুমি কি ওটা পেয়েছো? আমি উত্তেজনায় মুখ উজ্জ্বল করে জিজ্ঞেস করলাম। এটা আমার জন্য একটি শুভ লক্ষণ। আমার পড়তে যাওয়ার আগে তখন অনেক সময় বাকি ছিল। প্রথমে ঔষধি ভেষজগুলো সংগ্রহ করুন। বইটিতে বাতাস এবং ঠান্ডার কথা লিপিবদ্ধ আছে। এটা সামান্য অসুস্থতা মাত্র। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো ঔষধি উপাদানসমূহ। তবে এটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত। ভিতরে এই জিনিসগুলো নেই। পাহাড়ে অনেক বন্যপ্রাণী আছে। কয়েকদিন আগেও আমি যাওয়ার সাহস করতাম না। তবে এখন আমি কিছুটা আত্মবিশ্বাসী। আমি আত্মবিশ্বাসের সাথে হাসলাম। যে তলোয়ার চালনার কৌশল অনুশীলন করা হচ্ছিল তা অসম্পূর্ণ ছিল। কিন্তু এরও কিছু ক্ষমতা আছে। এই কথা ভেবে আমি কাঠ রাখার ঘরে গিয়ে একটি উপযুক্ত কাঠের লাঠি বেছে নিলাম। এটিকে একটি কাঠের তলোয়ারের আকারে খোদাই করা হয়েছিল। কিছুক্ষণ খেলাধুলা করার পর আমি সন্তুষ্টিতে মাথা নাড়লাম। সময়ের সদ্ব্যবহার করা। এরনিউকেও সঙ্গে ডেকে নেওয়া যাক। বিপদের সময় সাহায্যকারী থাকা। এই সুযোগে আমি তাকে তলোয়ার চালানোও শিখিয়ে দিতে পারি। সেই কথা মাথায় রেখে আমি আর দেরি করলাম না। সোজা পাশের বাড়ির সু ওয়েনলিংয়ের বাসায় গেলাম। সেই সময় এরনিউকে তার বাবা তলোয়ার চালনা চর্চা করতে বাধ্য করছিলেন। এই মুহূর্তে সে তলোয়ার চালনার কৌশল আয়ত্ত করা থেকে মাত্র এক ধাপ দূরে ছিল। কিন্তু এই একটি পদক্ষেপ হলো স্বর্গ ও পৃথিবীর সঙ্গে একাত্ম হওয়া। এটা কোনো সহজ ব্যাপার হতে পারে না। এই ধাপটি প্রায়শই সবচেয়ে কঠিন। এর জন্য এমন প্রখ্যাত গুরুদের নির্দেশনা প্রয়োজন যারা একই সহজাত রহস্য ধারণ করেন। কিংবা হয়তো দীর্ঘকাল ধরে তরবারি সাধনার মাধ্যমে কেউ জ্ঞান লাভ করে। কিন্তু এটা স্পষ্ট যে চিংশান গ্রামে সে ছাড়া আর কেউ স্টর্ম সোর্ড সম্পর্কে জানে না। আমাকে আরও কয়েকদিন এটা সহ্য করতে হবে। আমার বাবা আর বেশিদিন বাঁচবেন না। এরনিউ মনে মনে অভিযোগ করল। তলোয়ার চালানোর অনুশীলন চালিয়ে যেতেই যাচ্ছি। কিন্তু তারপর উঠোনের বাইরের দরজায় পরপর টোকা শোনা গেল। এরনিউ কি এখনো ঘুম থেকে উঠেছে? এরনিউর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আমার প্রায় কান্না চলে এসেছিল। ত্রাণকর্তা এসে গেছেন। নিশ্চয়ই ছোট সাহেবই আমার সাথে দেখা করতে চান। আমি গিয়ে দেখে আসব। এরনিউর মুখটা গম্ভীর ছিল। একটা বলে সে তরবারিটা ছুড়ে ফেলে দিল। সে যত দ্রুত সম্ভব দৌড়ে বেরিয়ে গেল। ভাই চিং, আপনার কি কোনো ব্যাপারে আমার সাহায্যের প্রয়োজন আছে? এরনিউ দ্রুত উঠোনের বাইরে ছুটে গেল। সে গোপনে আমাকে চোখ মারছিল। আমি কি আবার ওয়েনলিং চাচাকে রাগিয়ে দিয়েছি? আমি হাসব না কাঁদো বুঝতে না পেরে মাথা নাড়লাম। সত্যি কিছু একটা ঘটেছে। আমি চাই তুমি আমার সাথে পাহাড়ে এসো। আমার কথা বলা শেষ হয়নি। এরনিউ অবিলম্বে চোখ উজ্জ্বল হয়ে উঠল। এখন তার কোনো সমস্যা নেই। যতক্ষণ না আপনি তলোয়ার চালনা অনুশীলন করেন। যে কোনো জায়গায় ঠিক আছে। একটা বলে এরনিউ আমাকে টেনে নিয়ে দৌড়ে চলে গেল। তারা দ্রুত গ্রাম ছেড়ে চলে গেল। এই পর্যায়ে অবশেষে সে স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর সে কৌতূহল নিয়ে আমার দিকে তাকালো। তুমি হঠাৎ পাহাড়ে ওঠার সিদ্ধান্ত কেন নিলে? ওই এলাকায় বেশ কিছু বন্যপ্রাণী আছে। ভেষজগুলো মাত বানাতে বানাতে আমি দীর্ঘশ্বাস ফেললাম। গত দুদিন ধরে গ্রামের অনেকেই সর্দিকাশিতে আক্রান্ত হয়েছেন। যদি এটা চলতে থাকে, আমার ভয় হচ্ছে কিছু একটা ঘটবে। আমি আমার শিক্ষকের কাছে বিশেষভাবে একটি চিকিৎসা বিষয়ক বই চেয়েছিলাম। আমি ওষুধ কাঠ তৈরির কয়েকটি প্রণালী শিখেছি। এরনিউ শুনেছিল। তার ঠোঁটের কোণটা সামান্য কেঁপে উঠল। চিংশান গ্রামের লোকদের ঔষধি গাছপালা সংগ্রহ করতে পাহাড়ে যাওয়া।
এটা শুধু ডাক্তারি বইয়ের কোনো ব্যবস্থাপত্র নয়, এমনকি ঐশ্বরিক গ্রন্থগুলিতেও। ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য অনেক দেরি হয়ে গেছে। ওটা মোটেও কোনো রোগ নয়। কিন্তু তুমি আমাকে এটা বলতে পারো না, নইলে আমরা জানতে পারতাম না যে অন্যরা মৃত না জীবিত। সে কিছুতেই বাঁচবে না। তার সাথে একটি কাঠের তলোয়ারও ছিল। তুমি তো এটা আত্মরক্ষার জন্য ব্যবহার করবে না, তাই না? পিঠে কাঠের তলোয়ার নিয়ে আমার পোশাকের দিকে তাকিয়ে এরনিও কিছুটা কৌতুক ও বিরক্তি নিয়ে বলল। তিনি বলেছিলেন যে তলোয়ার চালনায় সিদ্ধি লাভ করা যায় না, কিন্তু এখন মনে হচ্ছে তরুণ প্রভু বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তারা এমনকি একটি কাঠের তলোয়ারও খোদাই করেছিল। অবশ্যই, আমি গম্ভীরভাবে মাথা নাড়লাম। আমি আজ আপনাকে এখানে দেখেছি। প্রথমত, আমার একজন সাহায্যকারী আছে। দ্বিতীয়ত, এটি তোমাকে তলোয়ার চালনা শেখাবে। ওই গোপন নির্দেশিকাটি আপনার দেওয়া উপহার ছিল। আমি তো আর সবকিছু নিজের কাছে রাখতে পারবো না, তাই না? এরনিও শুনেছিল। তারা মজা পেয়ে আমার দিকে তাকালো। নিজের নাকের দিকে ইশারা করে। তুমি আমাকে তলোয়ার চালনা শিখিয়েছিলে। একজন সাধারণ ব্যক্তি। তিনি বলেছিলেন যে তিনি আমাকে তৃতীয় লোকাসের সর্বোচ্চ স্তরের একজন তরবারি সাধকের তরবারি চালনা শেখাবেন। যেভাবেই দেখুন না কেন, এটা অযৌক্তিক শোনাবে। কোনো সমস্যা আছে কি? আমি সামান্য ভুরু বাঁকালাম। হা, এরনিও উচ্চস্বরে হেসে মাথা নাড়ল। অবশ্যই কোনো সমস্যা নেই। পরে আমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। সারা পথ গল্প করতে করতে আর হাসতে হাসতে তারা দুজন শীঘ্রই সবুজ পাহাড়ের পাদদেশে এসে পৌঁছাল। এভারগ্রিন, আমি আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানাইনি। গতবারের ওই অঙ্গভঙ্গিটা আমাকে সত্যিই খুব শক্তিশালী অনুভব করিয়েছিল। আমি সাবধানে একটি লতাগুল্মের উপর পা রাখলাম। সে মৃদু হেসে বলল, তুমি আমার সাথে এত ভদ্রতা দেখাচ্ছ কেন? এটা তো শুধু একটা কবিতা। আপনার কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমি অন্য কিছু নিশ্চয়তা দিতে পারি না। তবে কিছু কবিতা আমার কাছে অর্থহীন। এরনিওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তাহলে আমি তোমার সাথে কোনো আনুষ্ঠানিকতা রাখব না। তারা দুজন গল্প করছিল আর হাসছিল। ধীরে ধীরে পাহাড়ের আরো গভীরে প্রবেশ করা। আশেপাশের এলাকায় সাপ, পোকামাকড়, ইঁদুর ও পিঁপড়ের সংখ্যাও বেড়েছে। আমি একটি ভেষজ তুলতে নিচু হলাম। কাছের একটি শাখায় 1 মিটার লম্বা কালো লেজের সাপটি ধীরে ধীরে তার শরীর সোজা করল। যে মুহূর্তে আমি ভেষজগুলো দেখলাম, কালো লেজ সাপটা সঙ্গে সঙ্গে তার বিস্তার বের করল। এটি অত্যন্ত উচ্চ গতিতে বেরিয়ে গেল। এরনিওর ভ্রু কেঁপে উঠল। তরবারির শক্তি চারপাশে ঘুরপাক খাচ্ছিল। পদক্ষেপ নিতে চলেছি, কিন্তু হঠাৎ হিসিস শব্দে বিদ্যুতের মতো দ্রুত একটি কাঠের তলোয়ার, বয়ে চলা জলের ক্ষীণ শব্দ। ক্ষিপ্র তরবারিটি নির্ভুলভাবে কালো সরপটির 7 ইঞ্চি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। এরনিও হতবাক হয়ে গেল। কাঠের তলোয়ারটা সরিয়ে রাখতে রাখতে আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কেউ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যদিও এটি ছিল কেবল একটি সাধারণ তলোয়ার কৌশল, কিন্তু সে সারারাত অনুশীলন করেছিল। আমি এক নজরে এই তলোয়ার কৌশলের উৎসটি চিনতে পারলাম। তাহলে এই তলোয়ার চালনার কৌশলটি আয়ত্ত করা সম্ভব, তাই না? আমি নাপোরা সাপটার মৃতদেহটা তুলে নিলাম, হতবাক এরনিউর দিকে তাকিয়ে। সে হেসে বলল। এরনিউ নীরব রইল। পরিবর্তে তার একটু আগে সেই সহজ তলোয়ার চালনার কৌশলটি মনে পড়ল। দ্রুত, সুনিশ্চিত এবং নির্ভুল। এমনকি যদি সে সার্জিং ওয়েভ সোর্ড টেকনিকে পারদর্শী একজন তরবারি সাধক হতো। এতে একটিও খুঁত নেই। এমনকি সার্জিং ওয়েভ সোর্ড টেকনিক থেকে আসা তীব্র বেগে বয়ে যাওয়া জলের শব্দ এইমাত্র শোনা গিয়েছিল। সে সারারাত ধরে তলোয়ার চালনার অনুশীলন করল। আমি কি বিভ্রমের শিকার হচ্ছি নাকি তরবারি চালনার মর্ম উপলব্ধি করছি? আমার প্রতি এরনিউর দৃষ্টি ধীরে ধীরে বদলে গেল। তার চোখে তখনও দ্বিধার আভাস ছিল। আমি এটা নিয়ে বেশি ভাবিনি। এগিয়ে যেতে থাকুন। এরনিউ নিঃশব্দে পিছনে পিছনে আসছিল। পেছন থেকে আমাকে আপাদমস্তক দেখছে। এক মুহূর্ত পর তার আঙুলের ডগাগুলো সামান্য কেঁপে উঠল। একটি আভা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে নেকদের ডাক ভেসে এল। কিছুক্ষণের মধ্যেই তিনি দুজনের সামনে উপস্থিত হলেন। ভাই আর্নিউ, ঘোরাঘুরি করবেন না। আমি চমকে গিয়েছিলাম, কিন্তু ভয় পাইনি। সে একটি কাঠের তলোয়ার হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এল। একটি সাধারণ তলোয়ারের মতো হাতের ভঙ্গি করুন। এরনিউর চোখের মণি সামান্য সংকুচিত হল। নেকদের ডাকে বিশাল ধূসর নেকদেটা সোজা আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। এরনিউর আভা ওঠানামা করছিল। যদি বিপদ থাকে, সে ধূসর নেকদেটাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেবে। কিন্তু তিনি শীঘ্রই বুঝতে পারলেন যে এটি অপ্রয়োজনীয় ছিল। আমি মৃদু চিৎকার করলাম। সার্জিং ওয়েভ সোর্ড টেকনিকটি প্রবাহিত মেঘ ও জলের সাবলীলতা নিয়ে তীব্র বেগে ছুটে গেল। দমকা হাওয়ার আবির্ভাব ঘটল। চারপাশের শুকনো পাতাগুলো বাতাসে দুলছিল। চারপাশের শুকনো পাতাগুলো স্রোতের মতো বয়ে যাওয়ার শব্দ করছিল। ধূসর নেকদেটি ইতিমধ্যেই গুরুতরভাবে আহত হয়েছিল। এটা একটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। ঘুরে দৌড়াও। কিন্তু পরের মুহূর্তে ওয়ানকিয়ান স্রোতে ফিরে আসে। যেন এক প্রচণ্ড ঝড় আছড়ে পড়েছে। এটা ধূসর নেকদেটাকে সজোরে আঘাত করল। এমনিও এই দৃশ্যটি দেখেছিল। তার চোখ দুটো প্রায় ছিটকে বেরিয়ে আসার উপক্রম হল। তার মুখ আতঙ্কে ভরে গিয়েছিল। ওরে বাবা, কি উত্তাল ঢেউয়ের দৃশ্য! মহান কৃতিত্ব তলোয়ার কৌশল। এটা আবার কি? উত্তাল তরঙ্গ তলোয়ার কৌশল। দ্য চেংসু চ্যাংকিং। তিনি এইসব চরিত্রকে চিনতে পারেন। একসাথে রাখা যেতে পারে। যেভাবেই দেখা হোক না কেন, ব্যাপারটা অত্যন্ত আপত্তিকর মনে হয়। স্টর্মব্রেকার তলোয়ারটি তিনি আমাকে দিয়েছিলেন। এখনও অসম্পূর্ণ। মাত্র 2 দিন হয়েছে। ফলে ওই লোকটি আসলে এতে দক্ষতা অর্জন করেছিল। ঠিক যখন এরনিউ জীবন নিয়ে কিছু দ্বিধায় ভুগছিল। ঘন জঙ্গলের মধ্যে একটি গর্জন প্রতিধ্বনিত হল। আমার চোখ গম্ভীর হয়ে উঠল। ঘুরে তাকাও। প্রায় 10 ফুট লম্বা একটি কালো ভাল্লুক দেখা গিয়েছিল। ঘন জঙ্গল থেকে বেরিয়ে এল। একটি রক্তপিপাসু দৃষ্টি পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। এত বড় ভালুক! আমি বিপদে পড়েছি। এটা দেখে সে তাড়াহুড়ো করে ঘুরে দাঁড়িয়ে ডেকে বলল, ভাই এরনিউ, দৌড়াও। আমি শীঘ্রই আসছি। শব্দগুলো পড়ার সাথে সাথেই আমি গভীর শ্বাস নিলাম। আমাকে আমার সর্বস্ব দিয়ে দিতে হয়েছিল। কালো ভালুকের দিকে তাকিয়ে আমার অভিব্যক্তি গম্ভীর ছিল। কপালের মাঝখানে একটি আঙুল একসাথে রাখুন। একটি মৃদু চিৎকারে তা খোদাই হয়ে গেল। মুহূর্তের মধ্যে বহমান জলের মতো একটি চিহ্ন দেখা গেল। তারপর সেটা সোজা কাঠের তলোয়ারটার উপর গিয়ে পড়ল। পর মুহূর্তে সাধারণ কাঠের তলোয়ার। একটি ক্ষীণ নীল আলো দেখা গেল। তরবারিটির চারপাশে যেন জল জমে উঠছিল। এই দৃশ্য দেখে কালো ভালুকটি এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে থাকা আর্নিউ পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। জীবনের গোপন ম্যানুয়াল। সে মুখটা বড় করে খুল। নীলচেস বুট চলতে দিয়ে জ্বালানো তরবারির আলোটি দৃষ্টি আকর্ষণ করল। তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। আমার বর্তমান অবস্থা সে ব্যাপারটা খুব ভালো করেই জানত। তলোয়ার চালনায় দক্ষতা, স্বর্গ ও পৃথিবীর মধ্যে অনুরণন, নিজের সহজাত গোপন নির্দেশিকাকে সংক্ষিপ্ত করে নিজের শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করা। যদি সে একজন সাধারণ ব্যক্তি হতো, এমনকি কেন্দ্রতে ব্যর্থতাও,
তিনি তার সহজাত গোপন নির্দেশিকা সংক্ষিপ্ত করা মেনে নিতে পারতেন। কিন্তু এটাই আমি। বিগত 18 বছরে আমার কেন্দ্রর সাথে কোনো পরিচয় ছিল না। সে কখনো চাষ করেনি। এমনকি পড়তেও মাত্র 1 বা 2 দিন সময় লাগে। আরও গুরুত্বপূর্ণভাবে, ওই তলোয়ার কৌশলটি অসম্পূর্ণ। শুধুমাত্র তলোয়ার চালনার কৌশলই কি জন্মগত নির্দেশিকাকে সংক্ষিপ্ত করতে পারে? এরনিউ তার চুল ধরল। এমনকি যদি আপনি এটি আয়ত্ত করতে পারেন। কিন্তু তরুণ প্রভু তো এই তলোয়ার চালনার কৌশলটি মাত্র 2 দিন ধরে অনুশীলন করছেন। 2 দিন। একটি অসম্পূর্ণ তলোয়ার চালনার কৌশলকে জীবনমুখী নির্দেশিকায় সংক্ষেপিত করা। তরবারি সম্রাট উপরে। এটা আবার কেমন রসিকতা? এরনিউ সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমার মনে একটা গর্জন চলতেই থাকল। আর আমি ময়দানে। এরপর সে তার হাতের কাঠের তলোয়ারটির দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। এই মুহূর্তে কাঠের তরবারিটি থেকে একটি ক্ষীণ নীল আলো নির্গত হলো। পুরো তরবারিটি থেকে একটি তীক্ষ্ণ আভা বিচ্ছুরিত হয়। একই সময়ে একটি বিশেষ বাহিনী শক্তিটি তরবারি বেয়ে আমার শরীরে প্রবেশ করল। এটাই কি তোমার ভাগ্যের গোপন নির্দেশিকা? আমি চোখ বন্ধ করলাম। আমি খুব তীব্র একটি অনুভূতি অনুভব করলাম। এটা শারীরিক শক্তির বৃদ্ধি নয়, বরং এটি স্বর্গ ও মর্ত্যের এক আশীর্বাদ। এই মুহূর্তে কালো ভাল্লুকটা যেন কোনো বিপদের আঁচ পেল। গর্জন করে সেটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি আমার হাতের কাঠের তলোয়ারটা আলতো করে ঘোরালাম। এই স্থানটি একটি হ্রদ বা নদীর মতো প্রবাহিত জলের মতো শব্দ করে। গুঞ্জন সহ প্রায় অস্পষ্ট একটি তরবারির গর্জন শোনা গেল। কাঠের তলোয়ারটি দ্রুত কালো ভাল্লুকটির বাহু চিরে ফেল। কালো ভাল্লুকটা সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠল। কাঠের তরবারিটি যেন কোনো কিছুতেই প্রভাবিত হয়নি। সে সহজেই তার বাহুটা কেটে ফেল। আমি তরবারি অনুসরণ করলাম। এই জায়গায় বয়ে চলা জলের শব্দ ক্রমশ দ্রুততর ও জোরালো হয়ে উঠল। তরবারি মেঘ ও জলের মতো প্রবাহিত, যেন কালো ভালুকের উপর আছড়ে পড়া এক প্রচণ্ড ঝড়। চোখের পলকে বিশাল কালো ভালুকটা ধপাস করে মাটিতে পড়ে গেল। তার শরীর তরবারির আঘাতে চেয়েছিল। যে তলোয়ার কৌশলটি নিজের ভাগ্যের গোপন নির্দেশিকাকে অন্তর্ভুক্ত করে তা অত্যন্ত শক্তিশালী। আমি বেশ অবাক হয়েছিলাম আমার হাতে থাকা কাঠের তলোয়ারটির দিকে তাকিয়ে। এটা স্পষ্টতই শুধু একটা কাঠের তলোয়ার ছিল, কিন্তু এর ধার এতটাই বেশি ছিল যে তা একটা কালো ভালুকের লোমকেও আটকাতে পারল না। ওই চিহ্নটি তলোয়ার চালনায় যে উন্নতি ঘটাতে পারে তা আমি অনুমান করতে পারিনি। যদি তলোয়ার চালনার সম্পূর্ণ কৌশলটি পাওয়া যেত। দুর্ভাগ্যবশত আমি মাথা নাড়লাম। তারপর সে হতবাক এরনিউর দিকে ফিরল। কেমন হয়? মজার চলে? আমি তোমাকে বলেছিলাম এতে দক্ষতা অর্জন করা সম্ভব। এরনিউ নির্বাকভাবে মাথা নাড়ল। তারপর সে এক পা এগিয়ে সু চাংচিংয়ের সামনে এসে দাঁড়াল। চ্যাংকিং, তুমি কি আগে এই তলোয়ার চালনার কৌশলটি অনুশীলন করেছ? আমি মাথা নেড়ে না বললাম। তুমি কি আমাকে এটা 2 দিন আগেই দাওনি? তুমি কি মাত্র 2 দিনে এটা শিখতে পারবে? হ্যাঁ, এই জিনিসটা অতটা কঠিন না। এটা সেটা অনুশীলন করে তুমি এটা শিখে যাবে। এরনিউ যেন বজ্রাহত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। সার্জিং ওয়েব সোর্ড কৌশলটি কি কঠিন নয়? এটি একটি স্বর্গীয় স্তরের গোপন নির্দেশিকা। তিনি অর্ধ বছরেরও বেশি সময় ধরে অনুশীলন করেছিলেন। শিখরে পৌঁছানো। আমরা ইতিমধ্যেই একজন বিস্ময়বালককে দেখেছি। ফলে তরুণ প্রভু 2 দিন কাটালেন। তিনি একটি অসম্পূর্ণ তলোয়ার চালনার কৌশলকে তার জন্মগত গানের সম্পর্যায়ে বিকশিত করেছিলেন। আমি লক্ষ্য করলাম আর নিউ আমার দিকে অন্যভাবে তাকাচ্ছিল। এই কারণেই পরিবারের কর্তা তার জীবনের 18 বছর নষ্ট করতে রাজি ছিলেন। দানবদের বধ করা হয়েছে? এরনিউ দিগন্তের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো অনাবিত উত্তেজনায় টলমল করছিল। এখন একটি বড় ঘটনা ঘটতে চলেছে। তরুণ প্রভুর উপস্থিতিতে সুপরিবারের শীর্ষস্থানে একটি স্থান থাকা উচিত। এত উত্তেজিত হওয়ার কারণ কি? আমি তোমাকে ভুলতে পারি না। আমি তোমাকে এই তলোয়ার চালনার কৌশলটি অবশ্যই শেখাবো। আমি এরনিউর কাঁধে হাত রাখলাম। এরনিউ যেইমাত্র কিছু বলতে যাচ্ছিল সে হেসে উঠল। কিন্তু হঠাৎই বনের গভীর থেকে নেকড়েদের ডাক ভেসে এল। যুদ্ধক্ষেত্র পরিষ্কার করার সময় ছিল না। আমি দ্রুত এরনিউকে ধরে দৌড় দিতে ঘুরলাম। তাড়াতাড়ি করো, নেকড়ের দল আসছে। আমি এরনিউর সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এটি নিরাপদ নিশ্চিত হওয়ার পরেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেল। এরনিউ তখনও তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। আমি ভুরু তুলে হেসে বললাম, শিখতে চাও? এরনিউর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে জোরালোভাবে মাথা নাড়ল। আমার অবশ্যই শেখা দরকার। সে চিন্তিত ছিল যে কেউ তাকে এই তলোয়ার চালনা শেখাবে না। এখন তরুণ প্রভু শিখেছেন, সে নিশ্চয়ই ভদ্র হবে না। সেটা শুনে আমি হাসলাম। সে তার পকেট থেকে ভাঙা তলোয়ারের নির্দেশিকাটি বের করে এরনিউর দিকে ছুড়ে দিল। প্রথমে এটি পর্যালোচনা করুন। আমি তোমাকে আবার শেখাই। এরনিউ মনে মনে তিক্ত হাসি হাসল। সে তলোয়ার চালনার ওই ম্যানুয়ালটা প্রায় জীর্ণ করে ফেলেছিল। তবে আমার সন্দেহ দূর করার জন্য সে তবুও একবার মনোযোগ দিয়ে তা পড়েছিল। প্রথমে একবার খেলুন। আমি তোমাকে বলবো আমার কোথায় ভুল হয়েছিল। আমি একটা লাঠি ভেঙে এরনিউয়ের দিকে ছুড়ে দিলাম। এরনিউ মাথা নাড়লেন। বেশি দিন নয়। এরপর সার্জিং ওয়েভ সোর্ড টেকনিকের একটি সম্পূর্ণ সেট সম্পাদন করা হয়েছিল। চাংচিং কি সমস্যাটি চিহ্নিত করতে পারবে? এরনিউ অধীর আগ্রহে প্রশ্নটির জন্য অপেক্ষা করছিল। শিক্ষক থাকার এটাই ভালো দিক। নিজে থেকে এটা বের করার দরকার নেই। আপনি অনেক ঘুরপথ এড়াতে পারেন। এবং আমি সঙ্গে সঙ্গে উত্তর দিইনি। পরিবর্তে সে বিস্ময়ে বলে উঠল, ভাই এরনিউ, তুমি একজন প্রতিভাবান। আমি কেবল প্রথমবার অনুশীলন করছিলাম। তুমি খুব ভালো অনুশীলন করেছ। এটা আমার অপর মতামত। যখন আমি প্রথম অনুশীলন করেছিলাম সে এরনিউর চেয়ে সামান্যই ভালো। শিক্ষক ঠিক বলেছেন। আমি গড়পড়তা মানুষের চেয়ে সামান্যই ভালো। আমার তো প্রায় মনেই হয়েছিল যে আমি কোনো প্রতিভাবান ব্যক্তির সাথে দেখা করেছি। ফলাফলটি বিশেষ কিছু ছিল না। আমি মনে মনে তিক্ত হাসি হাসলাম। এরনিউকে তলোয়ার চালনা অনুশীলন করতে দেখার পর প্রতিভাবান হওয়ার আমার স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে গেছে। ভেবে দেখলে ব্যাপারটা যুক্তিসঙ্গত মনে হয়। আমি এই জগৎকে আমার পূর্বজন্মের চোখ দিয়ে দেখি। এটা শুরু থেকেই ভুল। আমি কি প্রতিভাবান? এই মুহূর্তে এরনিউ শুনো। লজ্জায় তার মুখ তৎক্ষণাৎ টকটকে লাল হয়ে উঠল। সে একটা আস্ত বোকা, আবার প্রতিভাবানও। আমি প্রায় 6 মাস ধরে এই তলোয়ারটি অনুশীলন করছি। ফলাফলটি আসলে অন্যরা 2 দিনে যা অর্জন করেছিল তার চেয়েও খারাপ ছিল। এ কেমন প্রতিভা? যখন আমি এটা বলেছিলাম সে মনে মনে চাইছিল যদি মাটির কোনো ফাটলের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারত। আমার তলোয়ার চালনা প্রায়শই ব্যবহৃত হয়। আপনি কি সমস্যাটি চিহ্নিত করতে পারেন? এরনিউ দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করল। সে উচ্চস্বরে জিজ্ঞাসা করল। সমস্যাটা স্পষ্ট। এই তলোয়ার কৌশলটিকে সার্জিং ওয়েভ সোর্ড বলা হয়। কিন্তু তার মানে এই নয় যে আমাদের শুরু থেকেই অপ্রতিরোধ হতে হবে। এটা শুধু একটু বেশি তাড়াহুড়ো করা হচ্ছে। অতিরিক্ত বল প্রয়োগ। মাত্র 2টি সহজ বাক্য। এরনিউ নির্বাক হয়ে গেলেন। আমার মনের কুয়াশা হঠাৎ কেটে গেল। এরনিউ তার হাতে থাকা কাঠের লাঠিটির দিকে তাকালো। তার চোখে উপলব্ধির ছাপ ফুটে উঠল। যে সমস্যাটা আমাকে ভাবাচ্ছিল সেটা আসলে খুবই সহজ ছিল।
আমার হৃদয়ের কুয়াশা নিয়ে এরনিউ লাঠিটাকে তলোয়ারের মতো ব্যবহার করল। কিছু উগ্রতা, এটা কিছুটা নরম হয়ে গেছে। এর কিছুক্ষণ পরেই জন্মচিহ্নের ভিত্তি। এরনিউ আমার থেকেও বেশি অসাধারণ। যে দাগটা জমাট বেঁধেছিল সেটা আমারটার চেয়ে অনেক বেশি উজ্জ্বল ছিল। আমি কিছুটা হতাশ বোধ করলাম। এরনিউ এটা শুনেছিল। তার মুখের কোণে সামান্য কম্পন। আমি আর জানি না কি বলবো। তরবারি চালনায় তার ছাপ স্বাভাবিকভাবেই আরও উজ্জ্বল হবে। এর কারণ হলো মানসিক বিকাশের পদ্ধতি। আমার এই নম্বরগুলো কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে অর্জিত। এটা তারটার চেয়ে অনেক বেশি মূল্যবান। এরনিউ আমার কাঁধে হাত রাখল। সে দীর্ঘশ্বাস ফেল। পরে তুমি জানতে পারবে তুমি কতটা অসাধারণ। আমি হাসলাম। সে এরনিউর সান্ত্বনার কথাকে গুরুত্ব দেয়নি। আকাশ উজ্জ্বল হতে দেখে আমি অভদ্রভাবে কথা বলেছিলাম। ঔষধি গাছপালাগুলোর বেশিরভাগই সংগ্রহ করা হয়ে গেছে। তুমি তলোয়ার চালানোও শিখেছ। ফিরে গিয়ে ওষুধটা তৈরি করার সময় হয়েছে। না হলে আমার ক্লাস মিস হবে। এরনিউ মাথা নাড়লেন। তার মুখেও হাসি ছিল। তার দিনটি খুব ভালো কেটেছিল। শুধু তলোয়ার চালনাতেই দক্ষতা অর্জন করা হয়নি, আরও গুরুত্বপূর্ণভাবে ভবিষ্যতে আমি কাকে অনুসরণ করব তা জানা। ঠিক কতটা শক্তিশালী। চিংশান গ্রামে ফিরে যান। সু চাংচিং তাড়াতাড়ি একটি পাত্র বসিয়ে ওষুধ তৈরি করতে শুরু করল। সে আকাশের দিকে তাকালো, যা প্রায় উজ্জ্বল হয়ে উঠেছিল। সে তার পাশে থাকা এরনিউর দিকে ফিরে বলল, ভাই এরনিউকে, তুমি এখানেই থাকো এবং ওষুধ তৈরি হতে দেখো। আগুনটা খুব বড় হওয়ার দরকার নেই। এটি 2 ঘন্টায় সম্পন্ন হবে। মনে করে আঙ্কেল ওয়েনলিংকে আসতে বলবেন যেন তিনি তার ওষুধ খেয়ে যান। আমাকে এখন যেতে হবে, না হলে আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। এরনিউর উত্তরের অপেক্ষা না করেই সে কথা শেষ করল। তারপর আমি পালিয়ে গেলাম। আমার চলে যাওয়া অবয়ব দেখছি। এরনিউ মাথা নাড়ল, হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। এমনকি যদি এই ওষুধটি কোনো পিল সেন্ট দ্বারা পরিশোধিত হয়েও থাকে, এটা তার বাবার অসুস্থতাও সারাতে পারেনি। দুষ্টু ছোট মনিপটা চলে গেছে। তাড়াতাড়ি ফিরে যাও এবং তোমার তলোয়ার চালনা অনুশীলন করো। এরনিউ যখন ওষুধ তৈরি করছিল, পাশের উঠোন থেকে সু ওয়েনলিনের গর্জন ভেসে এল। এরনিউ সেদিকে তাকালো, অবিচলিত এবং নীরব। ও আবার আলসেমি করে পাও ক্রস করে বসেছে, ছোট শয়তান। তোমার তো বেশ সাহস জমে গেছে, তাই না? সু ওয়েনলিন একবার তাকাল। সে তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। সে সরাসরি উঠোনটা পার হয়ে গেল। সে এরনিউর দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক যখন সে তার বড় হাতটা বাড়িয়ে দিল, যখন তুমি এরনিউর কান ধরতে চাও, এক চলমলে চিহ্নটি দুজনের মাঝখানে দেখা গেল। তুই কাকে ছোট বদমাশ বলছিস? এরনিউ অর্ধহাসি দিয়ে এক ভুরু বাঁকালেন। সে তরবারির অভিপ্রায়ের দিকে ইশারা করল। এই তরুণ প্রভু আয়ত্ত করেছেন। কোনো পুরস্কার আছে কি? সু ওয়েনলিং হতবাক হয়ে গেল। তার সামনে উদ্যত তরবারিটি দেখে তিনি কিছুটা হতবাক। তিনি জানতেন তার ছেলে বেশ প্রতিভাবান। কিন্তু সকালে এরনিউ তরবারি সিলমোহরটি ঘনীভূত করা থেকে এখনও বেশ কিছুটা দূরে আছেন। কি করে মাত্র 1 ঘন্টা হলো? এই তলোয়ার চালনার কৌশলটি আয়ত্ত করা হয়েছে। পরিবারের প্রধান আপনাকে নির্দেশনা দিয়েছেন। সু ওয়েনলিং ঘরের ভেতরে উকি দিল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তাহলে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না? সংক্ষেপে, আমি এটা আয়ত্ত করেছি। এরনিউ আত্মতৃপ্তির সাথে বলল। সে অবলীলা একটা কাঠের লাঠি উনুনের মধ্যে ছুড়ে দিল। এই ছেলেটা অবশেষে ব্যাপারটা বুঝে ফেলেছে। সু ওয়েনলিং মনে মনে মাথা নাড়ল। এমনকি তার বিচক্ষণ দৃষ্টি দিয়েও এতে একটিও খুঁত নেই। কিন্তু তার সামনে থাকা এই আত্মতুষ্ট ছেলেটার দিকে তাকিয়ে আমি এখনো এতটাই রেগে আছি যে দাঁতে দাঁত চেপে ধরতে পারি। গর্ব করার মতো কি আছে? এসবই তোমার বাবার ভালো শিক্ষার ফল। কথা শুনে এরনিউর মুখ কালো হয়ে গেল। আচ্ছা, দয়া করে আপনার শিক্ষার কথা আর উল্লেখ করবেন না। তরুণ প্রভু মাত্র 2 দিন ধরে তলোয়ার চালনার অনুশীলন করেছেন। এক নজরেই তার দোষগুলো দেখা যায়। তাকে মারধর করার পাশাপাশি তার বাবা, সে কোনো সাহায্য পায়নি। আমি 2-1 দিনের মধ্যে চলে যাচ্ছি। তুমি তোমার সাধনা পরিত্যাগ করবে না? সু ওয়েনলিং চমকে উঠল। তারপর সে এরনিউকে তলোয়ার চালনার একটি নতুন কৌশল নির্দেশিকা ছুড়ে দিল। আমি চতুর্থ লোকে উন্নীত হতে চলেছি। আমাকে এই বইটি ভালোভাবে অনুশীলন করতে হবে। এরনিউ তার পকেট থেকে গোপন নির্দেশিকাটি বের করে সেটির দিকে তাকাল। চমকে উঠল। মধ্যমস্তরের স্বর্গীয় ড্যাঙ্ক। তার কামায় তরবারির জাকজমক। বাবা, তুমি কি তোমার অ্যাজুর ড্রাগন স্পিয়ারটা বিক্রি করে দিয়েছো? এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করুন। আমি বন্দুক বিক্রি করছি না। এই সামান্য টাকাটা আমার জন্য কোনো সমস্যা নয়। তা সত্ত্বেও। কিন্তু সু ওয়েনলিনের মুখে তখনও যন্ত্রণার ছাপ দেখা যাচ্ছিল। অবিলম্বে পরে সে এরনিউর দিকে তাকিয়ে বলল, তুমি তো জানো এই জিনিসটা মূল্যবান গু। 2 বছর পর আপনার সহজাত গোপন নির্দেশিকাটি সংক্ষেপ করার প্রয়োজন হবে না। তবে এটি অন্তত একটি বড় সাফল্য হতে হবে। নইলে তোর পা ভেঙে দেব। এরনিউর মুখ তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। এই ব্যক্তি চলে যেতে চলেছেন। ফলস্বরূপ তবুও বাড়ির কাজ দেওয়া হয়েছিল। এই মধ্যমস্তরের স্বর্গীয় ড্যাঙ্কের ম্যানুয়ালটি অর্জন করা অত্যন্ত কঠিন। এছাড়াও কোনো শিক্ষক নেই। এই কথা ভেবে এরনিউর চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। প্রকৃতপক্ষে চিংশান গ্রামে কোনো শিক্ষককে দেখা যায়নি। কিন্তু একজন তরুণ প্রভু আছেন। তরুণ প্রভুর দক্ষতার সাথে সে 2 বছরের মধ্যে তলোয়ার চালনায় দক্ষতা অর্জন করতে পারবে। তুমি কি করছো, বাচ্চা? ঠিক যখন এরনিউ গোপনে এই বিষয়ে চিন্তা করছিল, সু ওয়েনলিন হতবাক হয়ে চুলাটার দিকে তাকালো, যেখান থেকে একটা অদ্ভুত গন্ধ বের হচ্ছিল। আমি তোমার জন্য ওষুধ তৈরি করে দেব। এরনিউ ইলে দাও। আমি তোমার জন্য ওষুধ তৈরি করে দেব। সু ওয়েনলিন মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। হ্যাঁ, তোমার কি ঠান্ডা লাগেনি? গ্রামের অনেকেরও কাশি আছে। ছোট মনিব তোমাকে নিয়ে চিন্তিত। আমি বিশেষভাবে রুশিয়ানের কাছে একটি প্রেসক্রিপশন চেয়েছিলাম। এরনিউ কিছুটা ঠাট্টার ছলে বললেন। এই কথা শুনে সু ওয়েনলিন বাঁকা হাসি আর মাথা নাড়ানো। তাদের অসুস্থতা অন্য কোনো কারণে হয় না। ভুলে যাও, তুমি এগিয়ে যেতে পারো। শেষ পর্যন্ত এটা ছিল তরুণ প্রভুর অক্লান্ত পরিশ্রমের ফল। তার কথা শেষ হলে তিনি এরনিউর দিকে তাকালেন। এরপর সে আমাকে মনে করিয়ে দিল যে সে চলে যাচ্ছে। ভবিষ্যতে কোনো ঝামেলা করো না, নইলে বের হলে তোকে এমন শাস্তি দেব যে তোর পস্তাবে। এরনিউ নির্বে মাথা নাড়ল। তারপর সে সু ওয়েনলিনের দিকে তাকালো। সে তাচ্ছিল্য করে বলল, তোমার নিজের ব্যাপারে চিন্তা করা উচিত কি? বহু বছর আগে পাওয়া আঘাতগুলো এখনো পুরোপুরি সেরে ওঠেনি। এবার বাইরে বেরোনোর সময় সতর্ক থাকবেন। সু ওয়েনলিন হেসে ফেল। মুখ খুল, কিন্তু কিছুই বলল না। সে তোমাকে এইমাত্র মনে করিয়ে দিল যে তুমি ছোট প্রভুর সাথে অনেক সময় কাটাও। আমাকে সময়ে সময় মনে করিয়ে দিতে ভুলো না। শুধু বলো আমরা মরতে চলেছি। দিনটা দ্রুত কেটে গেল। আরও একদিন পড়াশোনা করার পর আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এলাম। এরনিউকে খুঁজে পাওয়া গেল। ভাই এরনিউ এবং চাচা ওয়েনলিন, তারা কি ওষুধ গ্রহণ করেছিল? এটি কতটা কার্যকর? আমি প্রত্যাশা নিয়ে জিজ্ঞাসা করলাম। এরনিউ মুখ খুল। ম্লান বর্ণ।
এর কোনো প্রভাব পড়েনি। অসুস্থতা আরও বেড়ে গেল। ঠিক এই মুহূর্তে ঘরের ভেতর থেকে সু ওয়েনলিংয়ের প্রচণ্ড কাশির শব্দ শোনা যাচ্ছিল। কথা শুনে আমি মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়লাম। আমি ডাক্তারি বইয়ের নির্দেশনাগুলো স্পষ্টভাবে অনুসরণ করেছি। এটা কিভাবে কাজ না করতে পারে? আমি বিষয়টি নিয়ে ভালোভাবে ভেবেছিলাম। সে ভ্রুকুটি করে বলল, ওরা দুজনেই ঠিক। এটা কিভাবে কাজ না করতে পারে? আমি ছুটে এরনিউর বাড়িতে গেলাম। আমি দেখলাম সু ওয়েনলিং ফ্যাকাশে মুখে বিছানায় শুয়ে আছে। চাংচিং এসে গেছে। কাশি কাশি হাই হাই। সু ওয়েনলিং দুর্বলভাবে আমাকে অভিবাদন জানাল। সে ভ্রুকুটি করে মাথা নাড়ল। সে সু ওয়েনলিনের কাছে গিয়ে তাকে মনোযোগ দিয়ে পরীক্ষা করল। তারপর তারা তার মুখটা ফাঁক করে পরীক্ষা করল। অবশেষে তিনি আবার তার নাড়ি পরীক্ষা করলেন। এর ফলে আমার কপাল আরও কুঁচকে গেল। কিছু একটা ঠিক নেই। রক্ত এবং শক্তির পরিমাণ ভীতিকরভাবে বেশি। শক্তিশালী এবং জোরালো নাড়ি। এটাকে তো একেবারেই সর্দিকাশির মতো লাগছে না। কাছেই শুনছিল সু ওয়েনলিন, হঠাৎ তার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ওহ না, এই ছোট সাহেব কবে থেকে নাড়ি পরীক্ষা করতে শিখল? অমরও কি এই শিক্ষা দেয়? ওয়েনলিন চাচা, ঠিক কোথায় আপনার অস্বস্তি হচ্ছে? আমি গম্ভীরভাবে জিজ্ঞাসা করলাম। সু ওয়েনলিন কিভাবে অসুস্থ বোধ করার কথা বলে উত্তর দিতে পারে? সে মোটেও অসুস্থ ছিল না। এটা ব্যাখ্যা করা আমি কোথা থেকে শুরু করব? তাছাড়া সে তার সারা জীবনে কখনো ঠান্ডার সংস্পর্শে আসেনি। সে কিভাবে জানে এর অনুভূতিটা কেমন? সহজভাবে। সু ওয়েনলিনের মনে পড়ল তার পুরনো আঘাতগুলো যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই অনুভূতির কথা। আমার বুকে তীব্র ব্যথা অনুভব করলাম। রক্ত এবং কিউ ঘাটতি। দেহে মেরিডিয়ানগুলির প্রবাহের বিপরীতমুখিতা। সারা শরীর খারাপ লাগছে। একটা বলে সে আমার দিকে তাকালো, যে তখন গভীর চিন্তায় মগ্ন ছিল। সু ওয়েনলিন স্বস্তির নিঃশ্বাস ফেল। সর্দিকাশি সারানো যায়? আপনার আধ্যাত্মিক সাধনা থেকে পাওয়া এই পুরনো ক্ষত আর সমস্যাগুলো নিশ্চয়ই আপনাকে কিংকর্তব্য বিমূঢ় করে ফেলছে, তাই না? সু ওয়েনলিন তার ক্ষুরধার বুদ্ধির জন্য নিজের প্রশংসা করল। পাশে দাঁড়িয়ে থাকা আর্নিও মনে মনে থাম্বস আপ দিল। কিন্তু কে জানুক যে দীর্ঘক্ষণ চিন্তা করার পর তার চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। এই রোগটি চিকিৎসা গ্রন্থে লিপিবদ্ধ ছিল। কাছে দাঁড়িয়ে থাকা সু ওয়েনলিন ও এরনিও কথা শুনলেন। তারা সবাই মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। মূল কারণ খুঁজে বের করার পর আমি তাড়াহুড়ো করে চলে গেলাম। সু ওয়েনলিন ও এরনিও একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। যারা সাধনা করেন তাদের ক্ষেত্রে চিকিৎসা দক্ষতা কি জরুরি অবস্থা নিরাময় করতে পারে? এরনিও ইতস্ততভাবে সু ওয়েনলিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমার পাছাটা সারিয়ে দাও। সু ওয়েনলিন মাথা নাড়ল। আমার স্তরে চাষ করা শরীর ইতিমধ্যেই একজন সাধারণ মানুষের ধারণা থেকে ভিন্ন একটি ধারণা। দেহ স্বর্গ ও পৃথিবীর মতো। অসুস্থতা নিয়ে কোনো কথা হচ্ছে কোথায়? এই আঘাতটা লেগেছিল যখন আমি এক রাক্ষস ঋষির সাথে যুদ্ধ করেছিলাম। লুকানো ক্ষত। এমনকি পিল সেন্টের অমিত এটিকে সারাতে পারেনি। ডাক্তারদের কথা তো বাদই দিন। ভুলে যাও, এটা নিয়ে চিন্তা করা বন্ধ করো। ছোট মনিব কিছুক্ষণ চেষ্টা করার পর যখন দেখলেন যে এতে কোনো ফল হচ্ছে না, তাই আমি হাল ছেড়ে দিলাম। আমি গিয়ে বাকিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি পরশু চলে যাচ্ছি। একটা বলে সু ওয়েনলিং ঘুরে ঘর থেকে বেরিয়ে গেল। এরনিও বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। সে কৌশলগুলো শিখে নিয়ে পড়তে শুরু করল। অন্যদিকে আমি ঘরে ফিরে আসার পর আমি সাথে সাথে স্বর্গীয় ডানা স্ক্রোলটি উদ্ধার করলাম। আমি জানতে পারলাম যে এই চিকিৎসা বিষয়ক বইটি তার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ব্যাপক পরিবর্তন ঘটেছে। যেন এটা জীবন বাঁচানোর বিষয় নয়, বরং এটি একটি ভাঙা পৃথিবীকে মেরামত করার বিষয়। সু ওয়েনলিংয়ের মতো লক্ষণ নথিভুক্ত করা হয়েছে। এতে অত্যন্ত জটিল নকশা রয়েছে। মানবদেহ ও মহাবিশ্বকে একে একে সম্বোধন করা। আশ্চর্যজনকভাবে এগুলো একে অপরের সাথে পুরোপুরি মিলে যায়। তাছাড়া এতে বর্ণিত কিছু নীতি বেশ গভীর তাৎপর্যপূর্ণ। এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি এখন এটা একেবারেই বুঝতে পারি না। পরবর্তীতে আরও গবেষণা করা হবে। এখন অগ্রাধিকার হলো একটি চিকিৎসা পদ্ধতি খুঁজে বের করা। আমি মনে মনে ভাবলাম। আমি আপাতত সেই জটিল নথিগুলোকে উপেক্ষা করেছি। এর কিছুক্ষণ পরেই আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আমি বইটিতে বর্ণিত চিকিৎসা পদ্ধতিগুলো দেখেছি। 9টি রহস্যময় সূচ। নীল আকাশের ক্ষতের সম্মুখীন। ঊষর ভূমিতে। এটা একটু বাড়াবাড়ি রকমের বড়াই হয়ে গেল। একটি চিকিৎসা খুঁজে পেয়ে আমি প্রথমে খুব উত্তেজিত ছিলাম। আপনি নিচে বর্ণনাটি দেখতে পারেন। সঙ্গে সঙ্গে সন্দেহ হলো। এই লোকটি যিনি হেভেনলি উইং স্ক্রোল লিখেছিলেন, এটা একটু অবাস্তব। শুধুমাত্র একগুচ্ছ আকুপাঞ্চার কৌশল। এটি আকাশকেও ধসিয়ে দিতে পারে। উপরের পৃথিবী স্বর্গ ও পৃথিবীর নীতিগুলোকে প্রায় সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়া। প্রচলিত ভেষজ কাতগুলো অকার্যকর ছিল। কি বড়মুখ! এই চিকিৎসা দক্ষতাটি কি বুঝা? আমি বিষয়টি নিয়ে অনেকক্ষণ ধরে ভাবলাম। অবশেষে আমি দাঁতে দাঁত চেপে সহ্য করলাম। যাই হোক, এর চেয়ে ভালো কোনো উপায় নেই। আশাহীন মনে হলেও যেকোনো কিছু চেষ্টা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সেই চিন্তা মাথায় রেখে আমি আর দ্বিধা করলাম না। তিনি অধ্যাপসায়ের সাথে চিকিৎসা পদ্ধতিগুলো অধ্যয়ন করেছিলেন। এদিকে ঘরের অন্যদিক চাংচিংকে মনোযোগ দিয়ে পড়তে দেখে সু নান তৃপ্তিতে মাথা নাড়ল। ঝামেলাপূর্ণ জ্যেষ্ঠ ও দ্বিতীয় জ্যেষ্ঠ সন্তানদের তুলনা আমি এখন অনেক বেশি বিচক্ষণ। এটি আরও প্রমাণ করে যে তার শিক্ষাদান পদ্ধতি সঠিক। চাংচিংয়ের জন্য একটি সম্প্রদায় প্রস্তুত করার সময় হয়েছে। সু নান বিটবিট করল। চিন্তাশীল দেখাচ্ছে। চাংচিংকে আপনি কোনো সম্প্রদায়ে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন? ইয়ে চাচা এক মুহূর্ত ভাবলেন। সে মুখ খুলে বলল, নীল চাঁদ তারা এবং নীল রাজ্যের অসীম সম্প্রদায় মন্দ না সম্প্রদায় নেতা মহান ঋষি চাষ। সু নান মাথা নাড়ল। বাধা দিয়ে বলল, তুমি কি ভাবছ? আমার সুপরিবার যে উত্তরাধিকারীকে সয়ত্নে গড়ে তুলেছে, আমি কিভাবে অন্য কারো সম্প্রদায়ে যোগ দিতে পারি? চাচা এটা শুনেছেন? বিভ্রান্ত দৃষ্টিতে সু নানের দিকে তাকিয়ে। তাহলে তাকে সাধনার জন্য কোনো সম্প্রদায় পাঠানোর পরিকল্পনা করছেন? কোথাও যাচ্ছি না। আমি নিজেই একটা বানিয়ে নেব। সু নান যে নিজের সামর্থ্যের উপর আত্মবিশ্বাসী ছিল, সে এখন বড্ড দুর্বল। তার জন্য এখনো সত্যটা জানার সময় হয়নি। সে কখন চতুর্থ লোকে পৌঁছাবে? পরে তাকে বলার জন্য এখনো খুব দেরি হয়ে যায়নি। যে সম্প্রদায় আমরা নিজেরাই গড়ে তুলেছি, এটা চিংশান গ্রামের মতো হতে পারে। চাংকিং যাতে কোনো অস্বাভাবিকতা টের না পায় তা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়ে থাকা ইয়ে চাচা নির্বাক হয়ে বললেন, তুমি কি জানো? একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করুন। নিচে নামতে হাজার হাজার লোকের প্রয়োজন হবে। যদিও আমাদের সুপরিবার বিশাল এবং শক্তিশালী, খুব বেশি মানুষের চাংচিমের সাথে সময় কাটানোর মতো সময় থাকে না। ইয়ে চাচার মনে হয়েছিল যে সু নান ভূতে ধরা পড়েছে। তুমি যে 18 বছর ধরে এটা আমার থেকে লুকিয়ে রেখেছিলে সেটাই যথেষ্ট ছিল না। তারা এমনকি একটি সম্প্রদায় গড়ে তুলতে চায়। যদি কেউ নিযোগ দিতে রাজি না হয় তাহলে? সু নান হাত নাড়ল। আমার বিশ্বাস আমি দক্ষিণ অঞ্চলে সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় গড়ে তুলব। শীর্ষস্থানীয় সম্প্রদায়গুলোর অভ্যন্তরীণ শিষ্যদের মানদণ্ড অনুযায়ী বাচিক শিষ্যদের নিয়োগ করা হয়। শীর্ষস্থানীয় সম্প্রদায়গুলোর মূল শিষ্যদের মধ্য থেকে অভ্যন্তরীণ শিষ্যদের নির্বাচন করা হয়।
মূল শিষ্যদের ক্ষেত্রে সেই সব বিস্ময়কর প্রতিভা ও মেধাবীদের সন্ধান করুন। আমি দক্ষিণাঞ্চলের সকল প্রতিভাকে নিশ্চিহ্ন করে দিতে চাই। দীর্ঘায়ু নিশ্চিত করুন, আপনার দক্ষতা শানিত করুন এবং আরও শক্তিশালী হয়ে উঠুন। পাগল সুনানকে দেখে চাচা ইয়ে অবিশ্বাসের সাথে বললেন, আপনি জানেন কিভাবে সেই প্রতিভাবানদের আকর্ষণ করতে হয়? কতগুলো সম্পদের প্রয়োজন? সুনান হাসল। আঙ্কেল ইয়ের স্ত্রীর দিকে তাকিয়ে, তুমি আমাকে অবমূল্যায়ন করছো। বট কিছু একটা ঘটতে চলেছে। মহান সম্রাট আবির্ভূত হওয়ার আগে দক্ষিণ জিয়াংসু হল এই দক্ষিণাঞ্চলের আকাশ। কিছু শিষ্যের কথা উল্লেখ করবেন না। অতঃপর আমি সেই সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠদের নির্দেশ দিলাম, আমার সম্প্রদায় এসে তত্ত্বাবধায়ক হও। ভিন্নমতের একটি কথা উচ্চারণ করার সাহস কারও ছিল না। বিরতি। সুনান দূর দিগন্তের দিকে তাকিয়ে রইল। তাছাড়া অন্য 5টি ডোমেইনের তুলনা দক্ষিণাঞ্চল অত্যন্ত বিশৃঙ্খল। যদি স্থলযুদ্ধ শুরু হয়, অন্য 4টি অঞ্চলের প্রথম লক্ষ্য হবে আমার দক্ষিণাঞ্চল। আমি একটি দলকে প্রশিক্ষণ দিতে চাই, ভবিষ্যতে যারা চাংকিংকে রক্ষা করতে সক্ষম হবে। চাচা ইয়ে এটা শুনেছেন। দীর্ঘ নীরবতার পর সে এক জটিল অভিব্যক্তি নিয়ে তার পাশের লোকটির দিকে তাকালো। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? ক্ষমতার শীর্ষে থাকা এক সম্ভ্রান্ত প্রায় সম্রাট, যা সত্যি এক বিরল দৃষ্টান্ত। তোমার কি এত সতর্ক হওয়ার প্রয়োজন আছে? এ কথা শুনে সুনান প্রাণ খুলে হাসল। সে ইয়ে চাচার কাঁধে হাত রেখে বলল, আপনি ব্যাপারটা নিয়ে বেশি ভাবছেন গু। আমি একজন কোয়াসিয়াম্পের পিক। অন্যান্য এলাকাপতিরা জোট বাঁধলেও আমি যে তাদের ভয় পাই এমনটা নয়। হাহা, এবার ঘুমানোর পালা। শব্দগুলো পড়ার সাথে সাথেই সুনান যথারীতি বিছানায় শুয়েছিল। তবে ইয়ে চাচা সেখানে অনেকক্ষণ বসে রইলেন। আধা সম্রাটের শিখর খুব শক্তিশালী। এমন এক যুগে যখন পৃথিবী আবির্ভূত হয়নি, এ ব্যাপারে কেউই কিছু করতে পারে না। দক্ষিণ জিয়াংসুতে সময় বদলে গেছে। স্বর্গ ও পৃথিবীর দমন দূর হয়ে গেল। আধা সম্রাট এখন আর অপরাজিতার সমর্থক নয়, অন্যান্য জেদ পাথরের মালিক। উনি ছিলেন আঙ্কেল ইয়ে। তার দৃষ্টি হঠাৎ কেঁপে উঠল। দূর দিগন্তে অন্ধকারে ঢাকা পৃথিবীর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, নীল জেড দ্বারা দমন করা অন্ধকার নিষিদ্ধ অঞ্চল। এটি কি পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে? পরের দিন খুব সকালে সারারাত না ঘুমিয়ে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লাম। 9টি স্বর্গীয় সূচ খুব জটিল। এতে আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি কিছু জড়িত। আমি সারা রাত কাটিয়েছি। সে প্রথম পাঠটি কোনমতে শিখেছিল, কিন্তু চাচা ওয়েনলিনের আঘাত সারানোর জন্য তা যথেষ্ট হওয়া উচিত। মূল ধারণাটি হলো যে শিক্ষকের কাছে সত্যি উপযুক্ত রূপর সূচ আছে। সত্যি বলতে আইন পাওয়া গেলেও আমারও খুব একটা আত্মবিশ্বাস ছিল না। ওই আকুপাঞ্চার পদ্ধতিটি সত্যিই খুব ঝুঁকিপূর্ণ ছিল। এটা এতটাই অবিশ্বাস্য যে আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, আমাদের এটা চেষ্টা করে দেখতে হবে। এই কথা ভেবে আমি আর দেরি করব না। সে সোজা বইয়ের দোকানের দিকে গেল এবং আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সুনানো ঘর থেকে বেরিয়ে এল। সে উঠোনে দাঁড়িয়েছিল, নীরবে আমার চলে যাওয়া অবজক্তি দেখছি, যতক্ষণ না আমি গ্রামের প্রবেশদ্বার থেকে পুরোপুরি বেরিয়ে এলাম। এরপর তিনি মৃদুস্বরে কথা বললেন। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই চোখের পলকে চাচা ওয়েনলিনের সাথে অগ্রগামী প্রায় 12 জন লোক উঠোনে উপস্থিত হল। পরিবারের প্রধান ও উপস্থিত সকলে শ্রদ্ধার সাথে মাথা নত করলেন। সুনান মাথা নাড়ল। আর দেরি না করে সুপরিবারের কাছে আপনার ফিরে যাওয়ার ব্যাপারে সরাসরি মূল কথায় আসা যাক। দুটি কাজ করতে হবে। আমি জ্যেষ্ঠ ও দ্বিতীয় জ্যেষ্ঠ পুত্রদের ব্যাপারে আশাবাদী। ওদেরকে বেশি দূর যেতে দিও না। কৌশলের জন্য কিছুটা জায়গা রাখুন। দ্বিতীয় ধাপ হল দক্ষিণাঞ্চলের সকল বাহিনীকে অবহিত করা। আমি 1 বছরের মধ্যে একটি নতুন সম্প্রদায় প্রতিষ্ঠা করব। তারা পছন্দ করুক বা না করুক, তাদের সবাইকে আমার কাছে একদল সেরা শিষ্য পাঠাতে হবে। তাদের বলুন, এই শিষ্যরা এখনও নামেমাত্র তাদেরই লোক। আমি এটা অল্প সময়ের জন্যই ধার নিয়েছিলাম। তারা ব্যক্তিগতভাবে প্রশিক্ষণও দেবে। এটা শুনে সুপরিবারের সকলের মুখের ভাব বদলে গেল। প্রথমটা ঠিক আছে, তাদের দেখার সাথে কোনো কিছুই ভুল হবে না। কিন্তু দ্বিতীয় বিষয়টি অতটা সহজ নয়। সেটা কোনো সম্প্রদায় হোক বা কোনো সম্ভ্রান্ত পরিবার, সবচেয়ে মূল্যবান তারা সকলেই এই সম্প্রদায়ের সবচেয়ে প্রতিভাবান শিষ্য ও উত্তরাধিকারী। এটাই ভবিষ্যতের ভিত্তি। এটি এমন একটি জিনিস যা সহজে স্পর্শ করা উচিত নয়, এমনকি যদি সুপরিবারই প্রতিরোধ গড়ে তোলে। এটা কখনোই ছোট হবে না। চাচা ওয়েনলিন এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন। পরিবারের কর্তা মুখ না খুলে পারলেন না এই বিষয়টি সম্ভবত। কিন্তু তার কথা শেষ হয়নি। সুনান তৎক্ষণাৎ হাত তুলে বাধা দিয়ে বলল, এটা আলোচনার বিষয় নয়। কার বাড়িতে কেউ আসেনি, কিংবা হয়তো যে ব্যক্তিটি এটি পাঠিয়েছিল সে একজন অযোগ্য প্রতারক ছিল। সবগুলো লিখে ফেলুন। আমি সেই সময় সশরীরে আপনার সাথে দেখা করব। এই কথা শুনে সবার বুক ধরফট করে উঠল। তারা জানে এবার কুলপতি দক্ষিণাঞ্চল নিয়ে বেশ সিরিয়াস। যদি সুনান কিছু করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হয়, তখন কেউ এটাকে থামাতে পারবে না। সর্বোপরি শীর্ষ আধা সম্রাট এই শব্দগুলো, সমস্ত শব্দ দমন করার জন্য এটি যথেষ্ট। এই মুহূর্তে ওয়েনলিং চাচা পরিবারের কর্তাকে নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কি এবার আমাদের সাথে ফিরে আসছো? সুনান মাথা নাড়ল। আমার আরও কাজ আছে গু। চাংচিমে এখনো কয়েকজন শিক্ষকের ঘাটতি রয়েছে। আমাকে সেগুলো এক এক করে নিশ্চিত করতে হবে। যে প্রসঙ্গে বলতে গেলে তার কিছু একটা মনে পড়ছিল বলে মনে হলো। তার ভ্রু সামান্য কুঁচকে গেল। বিকল্পভাবে যা অনুসরণ করা হয়। শেষ পর্যন্ত তিনি আর কথা বলেননি। সে হাত নাড়ল। প্রায় সময় হয়ে গেছে। আগামীকাল সকালে চ্যাংকিং স্কুলে যাওয়ার পর তুমি অবিলম্বে রওনা দেবে। সম্প্রদায়ের বিষয়গুলো যত দ্রুত সম্ভব প্রস্তুত করতে হবে। যদি সত্যিটা বেরিয়ে আসে তাহলে এই সব কিছুই বৃথা হয়ে যেত। জনতা একযোগে সাড়া দিল। এরপর তারা প্রত্যেকেই সরে গেলেন। সময় দ্রুত চলে যায়। দিনটা দ্রুত কেটে গেল। সন্ধ্যা। আমি পুরো দিনটা ট্রি হাউসে কাটালাম, নতুন ধার করা সুইয়ের থলেটি ধরে। সে দ্রুত গ্রামে ফিরে গেল। সোজা ওয়েনলিং চাচার বাড়ির দিকে রওনা হলাম। আমি দরজায় টোকা দেওয়ারও সুযোগ পাইনি। এরনিও প্রথমে দরজাটা খুল। আজ এত তাড়াতাড়ি ফিরে এসেছ। চ্যাংকিং বরাবরের মতোই হাসি মুখে তাকে অভিবাদন জানাল। কিন্তু আমি দীর্ঘশ্বাস ফেললাম, ভাই আর্নিউ, তুমি তো খুবই চিন্তামুক্ত। ওয়েনলিং চাচা কোনোমতে বিছানা থেকে উঠতে পারছেন। তোমার মোটেও তারা নেই কেন? এরনিউর হাসিটা এক মুহূর্তের জন্য থমকে গেল। স্পষ্টতই সে ব্যাপারটা প্রায় ভুলে গিয়েছিল। এরপর সে দ্রুত কাশল। সে নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, এমন নয় যে আমার তারা নেই গু। তারা থাকলেও আমাদের কিছু করার নেই। গতকালকের চেয়ে আজ তার অবস্থা আরও খারাপ। আমি জানি না আজকের রাতটা পার করতে পারব কিনা। এটা শুনে আমার মুখভাব তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গেল। সে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে গেল। চাচা ওয়েনলিং বিছানা ছিলেন। তার মুখ গতকালের চেয়েও বেশি ফ্যাকাশে ছিল।
তার পুরো শরীর অনেক দুর্বল হয়ে পড়েছিল। চাংচাংচিং এখানে। তার কণ্ঠস্বর দুর্বল ছিল, যেন তারা সত্যিই মরতে চলেছে। এটা দেখে আমার মনটা দমে গেল। চাচা ওয়েনলিন, গতকাল তোমার আঘাতগুলো দেখার পর আমি আস্তে কথা বলেছিলাম। আমি বিশেষভাবে আকুপাঞ্চারের কিছু কৌশল শিখতে গিয়েছিলাম। আমিও শিক্ষকের কাছ থেকে এক সেট রূপোর কাঁটা ধার নিয়েছিলাম। কিন্তু আমি আপনাকে সুস্থ করতে পারব কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নই। এটা বলার সময় আসলে আমি ব্যর্থতার জন্য আগেই মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। এখন যেহেতু আমরা এখানে এসেছি, বেশিরভাগ মানুষই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে এবং বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দেয়। কিন্তু ওয়েনলিন চাচা মুচকি হেসে বললেন, এটা আগে থেকেই এরকম। তুমি এটা বুঝতে পারবে কি পারবে না তা নিয়ে কথা বলে কি লাভ? শুধু চলে এসো। তুমি লিন চাচাকে জিজ্ঞেস করেছিলে তিনি এটা সামলাতে পারবেন কিনা? আমি গম্ভীরভাবে মাথা নাড়লাম। তারপর এরনিউকে সাথে নিয়ে তারা দুজনে মিলে ধীরে ধীরে তাকে তুলে দাঁড় করালো। তারপর আমি সূচের থলেটা খুললাম। ভিতরে ঘন সন্নিবিষ্ট পা, 729টি রূপার সূচ, বিভিন্ন আকার, গরুর চুলের মতো সূক্ষ্ম। শিক্ষকের মতে যদিও এই সূচের সেটটি মূলত তিয়ানুই কিজুজান সেটের অংশ ছিল না, কিন্তু এটিকে এখনও একটি অত্যন্ত বিরল ধনসম্পদ হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমি গভীর শ্বাস নিলাম। আমি মনে মনে আবার প্রথম জুজান নিডল টেকনিকটি অনুশীলন করলাম। এক মুহূর্ত পরে আমি হঠাৎ চোখ খুললাম। তার চোখে যেন রূপালী আভা ঝলসে উঠল। পরমুহূর্তে ওয়েনলিং চাচা আমার সামনে এসে দাঁড়ালেন। যেন আমি আর একজন সম্পূর্ণ মানুষ নই, বরং সেটা ছিল এমন এক মুখ যার বাইরের আবরণটি উন্মোচিত হয়ে গিয়েছিল। একটি দেহলিপি যেখানে নাড়িপথ ও রক্তপ্রবাহ স্পষ্টভাবে দৃশ্যমান। আমি হাত তুলে টোকা দিলাম। প্রথম রূপার সূচ। এটা নিখুঁতভাবে তার বুকে গিয়ে লাগল। আর এই ইনজেকশনের পর আমার নড়াচড়া আরও দ্রুত হতে লাগল। তার হাতের ঝটকা প্রায় প্রতিবিম্ব তৈরি করছিল। কিন্তু চোখের পলকে তার বুক ইতিমধ্যে প্রচুর রূপালী সূচ ঘনভাবে ঝরে পড়েছিল। প্রথমে সেটা আঙ্কেল ওয়েনলিন হোক বা এরনিউ, তারা শান্তভাবে দেখছিল। তাদের চোখে এটা সম্ভবত শুধু আমার সময়ের অপচয়। যাই হোক, পরিস্থিতিটা এমনই। আমি চেষ্টা করে দেখি। এতে আমার আফসোস কম হবে। রূপার সূচের কারণে আঘাতের বিষয়ে এটা একেবারেই সত্যি নয়। চাচা ওয়েনলিনের শারীরিক গঠন বেশ শক্তিশালী। এই রূপালী সূচগুলো তো দূরের কথা, এমনকি আসল তলোয়ার ও বর্ষাও হয়তো তাকে আঘাত করতে পারবে না। তাই তাদের কেউই ব্যাপারটা মনে নেয়নি। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। যখন আমি আকুপাঞ্চারের সূচগুলো মাঝপথে প্রয়োগ করেছিলাম, ওয়েনলিন চাচার মুখের ভাব হঠাৎ বদলে গেল। তার শরীরের কিউ এবং রক্ত এটা নিয়ন্ত্রণের বাইরে নিজে থেকেই চলতে শুরু করল। যখন শেষ সূচটি পড়ে, সে সারা শরীর কাঁপছিল। মনে হচ্ছিল আমার বুক আর পেটের মাঝখানে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে ব্যথাটা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। ওয়েনলিন চাচার মুখের ভাব আমূল বদলে গেল। আমি অবচেতনভাবে আমার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে এটিকে দমন করতে চেয়েছিলাম। কিন্তু পরের মুহূর্তে তখন তার চোখে আসল সোনা ফুটে উঠল। কারণ সে আবিষ্কার করেছিল আমার নিজের শক্তি ও সামর্থ্য সম্পূর্ণরূপে আমার নিয়ন্ত্রণের বাইরে। সে তাকে যতই অনুরোধ করুক না কেন, এমনকি দেহের ভেতরের রূপোর সূচগুলো জোর করে বের করা যায়নি। এটা কোন ধরনের আকুপাঞ্চার পদ্ধতি? আমার শক্তি নেই কেন? আমি শ্বাসও নিতে পারছি না। দেখতে দেখতে এরনিউর চোখ দুটো কেঁপে উঠল। সে এমনকি মনে মনে সম্মতিসূচক অঙ্গভঙ্গিও করল। আমি কপাল থেকে ঘাম মুছলাম। আপনার কণ্ঠস্বর যতটা সম্ভব স্থির রাখার চেষ্টা করুন। ওয়েনলিন চাচা, ঘাবড়াবেন না। এটা স্বাভাবিক। প্রথম পছন্দের নাম ছিল ফেংতিয়ান। এটি শরীরের শক্তি এবং রক্তের নাড়িপথ বন্ধ করে দিতে পারে, সারা শরীরের শক্তির প্রবাহকে আটকে রাখা। বই অনুসারে উচ্চ স্তরে চাষ করুন। এমনকি আকাশ মুহূর্তের জন্য অবরুদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটা তো সবে শুরু। আসল গুরুত্বপূর্ণ অংশটি এখনো বাকি আছে। আমার ব্যাখ্যা শোনার পর চাচা ওয়েনলিন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। এমনকি আকাশও রুদ্ধ করা যেতে পারে। এই মুহূর্তে তিনি যে নিজের সংযম হারাচ্ছিলেন তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো। চাংচিংয়ের কণ্ঠে দুর্বলতার আভাস ছিল। আপনি কি এই আকুপাঞ্চার কৌশলটি আয়ত্ত করেছেন? আপনি কি আত্মবিশ্বাসী? এটা স্পষ্ট এবার সে সত্যিই কিছুটা ভয় পেয়েছিল। কারণ এই ব্যাপারটা বড্ড ভুতুড়ে। মনে হচ্ছিল সে তার সাধনা মোটেও দমন করছে না। এটা অনেকটা সরাসরি কোনো ব্যক্তির শারীরিক সত্তাকে হিমায়িত করার মতো। এটি তাদের পক্ষে সংগ্রাম করাও অসম্ভব করে তোলে। সুতরাং এখন তার একমাত্র আশা, অর্থাৎ আমি এই আকুপাঞ্চার কৌশলটি সম্পূর্ণরূপে আয়ত্ত করেছি। কিন্তু শোনার পর তিনি কেবল গম্ভীরভাবে মাথা নাড়তে পারলেন। আমি কি তোমাকে আগে থেকে বলিনি? আমি আসলে পুরোপুরি নিশ্চিত নই। যাই হোক, আমরা তো ইতিমধ্যেই এতদূর চলে এসেছি। আমরা কেবল শেষ উপায় হিসেবেই যেকোনো কিছু চেষ্টা করতে পারি। ওয়েনলিন চাচা, অনুগ্রহ করে একটু সহ্য করুন। এরপরে একটু ব্যথা হতে পারে। কথা বলতে বলতে আমি হাত তুললাম। পরবর্তী আকুপাঞ্চার পয়েন্ট শুরু করার প্রস্তুতি। কিন্তু যেইমাত্র সে কথা শেষ করল, আঙ্কেল ওয়েনলিনের মুখ তৎক্ষণাৎ ফ্যাকাশে হয়ে গেল। এক মিনিট। তিনি দ্রুত কথা বললেন। সঙ্গে সঙ্গে তার কপালে ঠান্ডা ঘাম দেখা দিল। এরপর সে অনেক কষ্টে মাথা ঘুরিয়ে তার পাশে থাকা এরনিউর দিকে তাকালো। তাড়াতাড়ি গিয়ে দক্ষিণ জিয়াংসু থেকে তোমার মামাকে ফোন করো। যদি সে এখানে না থাকে। আমি ঠিক নিশ্চিত নই। আমার একটু ভয় করছে। এরনিউ আর চোখে তার দিকে তাকালো। বাবার মুখ অসহায়ত্বপূর্ণ ছিল। তুমি একটু বেশিই করে ফেলেছ। গুরু শেখানো আকুপাঞ্চার কৌশল আপনার কোনো ক্ষতি করতে পারে না। তাছাড়া তুমি তো ইতিমধ্যেই এই অবস্থায় আছো। পরিস্থিতি কতটা খারাপ হতে পারে? চ্যাংকিংকে একবার চেষ্টা করতে দিলে কেমন হয়? তার কথা শেষ হলে তিনি আবার আমার দিকে তাকালেন। তিনি গম্ভীর মুখে শ্রদ্ধার সাথে মাথা নত করলেন। চাংচিং, অনুগ্রহ করে। আমি জানি না সে দেখতে কেমন। আমি ভেবেছিলাম তিনি আমার উপর জীবন মৃত্যুর মতো কোনো বিষয় অর্পণ করছেন। এই দেখে আমি আর দ্বিধা করলাম না। সে গম্ভীরভাবে মাথা নাড়ল। কিন্তু বিছানায় শুয়ে থাকা ওয়েন লিংশু সত্যি উদ্বিগ্ন ছিল। দাঁড়ান। সে গালি না দিয়ে পারল না। তুই ছোট শয়তান। তুমি কি তোমার বাবাকে হত্যা করার চেষ্টা করছো? তাড়াতাড়ি গিয়ে সু ভাইকে ডেকে আনো। আমার মনে হয় আমি এই আকুপাঞ্চার পদ্ধতিটি সহ্য করতে পারব না। তার দিকে এভাবে তাকিয়ে অবশেষে আর্নিউ হতবাক হয়ে গেল। এবার ওয়েনলিং চাচার মুখের আতঙ্কের কারণে এটা অভিনয় বলে মনে হচ্ছে না। তিনি কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে প্রথমে বাধা দিয়েছিলাম। চিন্তা করবেন না ভাই এরনিউ। রোগীদের ভয় পাওয়াটা স্বাভাবিক। দীর্ঘস্থায়ী ব্যথার চেয়ে স্বল্পস্থায়ী ও তীব্র ব্যথা বেশি কষ্টদায়ক। বিশ্বাসটা দীর্ঘায়িত করা ভালো নয়। আমি এসে গেছি কি কথাটা তার মুখ থেকে সবেমাত্র বেরিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে একটি মুদ্রা তৈরি করলাম। আমার মনে সূচিকর্মের কৌশলটি তৎক্ষণাৎ পরিষ্কার হয়ে গেল। পরের মুহূর্ত চাচা ওয়েনলিনের বুকে বিদ্ধ রূপার সূচগুলো
একই সময়ে তারা উভয়ই একটি ক্ষীণ প্রতিপ্রভা নির্গত করল, যেন তাদের মধ্যে শূন্য থেকেই কোনো এক সংযোগ গড়ে উঠেছিল। এটি এক অত্যন্ত রহস্যময় গতিপথ অনুসরণ করতে শুরু করল। দ্রুত লেআউট, পরস্পর জড়িত প্রবাহ, একটি মৃদু হিসিস শব্দ। এই মুহূর্তে সমস্ত রূপালী সূচগুলো এসে মিলিত হয়। সবকিছু তার শরীরে প্রবেশ করল। এবং আমার দৃষ্টিতে, আমার চোখের সামনে সবকিছু যেন হঠাৎ পাল্টে গেল। আমি যা দেখলাম তা আর ওয়েনলিং চাচার নিজের রক্তমাংস ছিল না। এটা যেন ফাটলে ভরা এক ভাঙা পৃথিবী। রক্ত এবং শক্তির সেই ভাঙা সূত্রগুলো, বিশৃঙ্খল মেরিডিয়ান, ক্ষতিগ্রস্ত উৎস, সবকিছু আমার কাছে নিখুঁত স্পষ্টতার সাথে উপস্থাপন করা হয়েছিল। এক মুহূর্তের জন্য আমার মনোযোগ বিঘ্নিত হওয়ার সাহস ছিল না। একের পর এক হস্তমুদ্রাগুলো পতিত হল। দেহের ভিতরে থাকা রূপোর সূচগুলো যেন তৎক্ষণাৎ সূচের মধ্যে দিয়ে গেঁথে গেল। দ্রুত গভীরতম ক্ষত বরাবর এগিয়ে যান। হুক এবং সেলাই মেরামত। আমি আমার আঙুল তুললাম। সে তার বুকের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চাপ দিতে থাকল। প্রতিটি পয়েন্ট পরে শরীরের অভ্যন্তরে রূপোর সূচগুলোর সঞ্চালন আরও দ্রুত হবে। একটি বিন্দু একই হতে পারে। আমার শারীরিক ও মানসিক শক্তি, এটিও অত্যন্ত দ্রুত হারে ব্যবহৃত হচ্ছে।